আসসালামু আলাইকুম জনগণ। তো আজকে হচ্ছে আমরা আমাদের থার্ড চ্যাপ্টার যেটা ফার্স্ট পেপারে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন তার এইচএসসি এমসিকিউ 1 শুটে চলে এসেছি। এবং আজকে আমাদের মেইন টার্গেট কিন্তু হচ্ছে এই যে পুরো চ্যাপ্টারটা এটাকে সুন্দর করে একটু বুঝে ফেলা। এখন এই চ্যাপ্টারটাকে শুরুতে একটু বলে নেই যে এই চ্যাপ্টারটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট পেপারের সবচেয়ে বড় অধ্যায়গুলোর মধ্যে একটা। সো এখানে এত বেশি ইম্পর্টেন্ট টপিক আছে যে এটা আসলে একটা পার্টে কমপ্লিট করা যাবে না। সো এই জন্য হচ্ছে আমি এটাকে দুইটা পার্টে বিভক্ত করে ফেলছি এবং এখানে কিন্তু লেখা আছে পার্ট 1। তার মানে আজকে কিন্তু আমরা এক ক্লাসে এই পুরোটা পড়বো না, ঠিক আছে? এই যে চ্যাপ্টারটা আছে তার অর্ধেক এমসিকিউ আমরা আজকে সলভ করে ফেলবো, আর বাকি অর্ধেক এমসিকিউ যেটা হচ্ছে সংকরণ বাকি যেগুলো আছে সেগুলো আমরা নেক্সট দিন সলভ করে ফেলবো, ঠিক আছে? সো দুইটা পার্টের মধ্যে আমরা সুন্দর করে এই পুরো অধ্যায়ের সব এমসিকিউ গুলো দেখে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখেন এবার কি হচ্ছে, এবার সুন্দর করে হচ্ছে এই পার্টের মধ্যে আমাদের কি কি টপিক আছে তা একটু আমি বলে দেই। তো ফার্স্টেই হইতেছে আমাদের যে টপিকগুলো আছে সেগুলোর মধ্যে আমরা যদি একটু দেখি তাহলে এখানে হচ্ছে টাইপ 1 এর মধ্যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলকে শ্রেণীবিভাগ করছে, অনেকবার আসছে বোর্ড পরীক্ষার মধ্যে। তারপরে এখানে কি ব্লক মৌল আছে, ওই যে এসপিডিএফ এই ব্লক মৌলগুলা এবং তাদের যে সাধারণ ধর্মগুলা সেই ধর্মগুলোকে নিয়ে কাজ করতে বলছে। ওকে, এই সাইডের মধ্যে কি হয়েছে, এরপর আমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে, ঠিক আছে? এবং এখানেও কিন্তু পরবর্তীতে আয়নিক শক্তি তৈত্রীনাত্মকতা, এরপরে কি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে অক্সাইড, এগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসছে। সো আমরা এই সবগুলো কোয়েশ্চেনে খুব সুন্দর করে কভার করার চেষ্টা করব। এবং আজকে পার্ট 1-এ মূলত হইতেছে আমরা এই আজকের এই টপিকগুলাই কিন্তু আমরা কভার করার চেষ্টা করব, এই টপিকগুলো, ঠিক আছে? তাহলে পার্ট 2 মানে নেক্সট দিন আমরা কি কি পড়বো? নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে সংকরণ, কারণ সংকরণ অনেকেরই বুঝতে অসুবিধা থাকে, এক ক্লাসে জোরে জোরে করে বোঝার কোনো দরকার নাই, ঠিক আছে? একটু সুন্দর করে আমরা গুছায় ফেলছি। আজকে আমরা প্রথম পার্টটা পড়বো এবং সেকেন্ড ক্লাসে এই যে এই জায়গাটার মধ্যে আমরা সুন্দর করে শুধু সংকরণ পড়বো, ঠিক আছে? যত রকম সংকরণ আছে, জৈব যৌগের সংকরণ, অজৈব যৌগের সংকরণ, জটিল যৌগের সংকরণ, এবং তারপরে সংকরণ যখন শেষ হয়ে যাবে তারপর আমরা চলে আসবো কিসের মধ্যে, ফাজানের নীতি, এগুলোর মধ্যে চলে আসবো এবং তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন নিয়ে শেষ করে ফেলবো। তো এই হচ্ছে আমাদের সুন্দর টার্গেট আর কি পুরো চ্যাপ্টারটার মধ্যে। এবং এই পুরো টার্গেটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করার চেষ্টা করব। সেকেন্ড পেপারে যেমন হচ্ছে জৈব যৌগ থেকে বেশিরভাগ এমসিকিউ আসে, ঠিক তেমনি এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি এমসিকিউ আসে হচ্ছে ফার্স্ট পেপারে, ঠিক আছে? সো আমরা দুইটা মিলে সুন্দর করে ইনশাল্লাহ গুছায় ফেলার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা কোয়ালিটির ভিডিও প্রোভাইড করা হচ্ছে টার্গেট, যেন এখান থেকে একজন অ্যাটলিস্ট হলো কিছু কমন পায় মার্ক, কিছু ভালো করতে পারে, কিছু বুঝতে পারে, এটাই টার্গেট, ঠিক আছে? চলেন সময় নষ্ট করবো না, কাজটা শুরু করে দেই। তো জনগণ, ফার্স্টে হচ্ছে আমরা আমাদের টাইপ 1 এর দিকে চলে যাব, যেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তিতে আমাদের মৌলের শ্রেণীবিভাগ। তো শুরুতেই আছে যে লাস্ট ইলেকট্রন যদি এস এ যায় তাহলে হচ্ছে কি, তাহলে আমার গ্রুপ নাম্বার কিভাবে নির্ণয় করে, পর্যায় কিভাবে নির্ণয় করে। সো আমরা সবাই জানি গ্রুপ এবং পর্যায় নিয়ে কাজ করা, ঠিক আছে? আমাদের মোটামুটি পর্যায় আছে হচ্ছে 7টা এবং গ্রুপ আছে মোটামুটি 18টা। তো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় আর কি। সো এখন খেয়াল করো, এখানের মধ্যে সর্বশেষ ইলেকট্রন এস এ গেলে আমরা কি করি, এস এর ইলেকট্রন নাম্বারটাই আমাদের গ্রুপ নাম্বার হয়ে যায়। যেমন আমরা কাজ করছি, একটা করে এক্সাম্পল যদি একটু দেওয়ার চেষ্টা করি, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস আমরা সবাই পারি, লাস্টে কি আসে এখানে 1s2 2s2 2p6 3s1। সো যেহেতু একটা ইলেকট্রন আসছে তাই এটা কিন্তু আমরা গ্রুপ 1 বলি, তাই না? গ্রুপ 1 বলি। এবং সর্বোচ্চ শেল, এই যে এন এর সর্বোচ্চ মান দ্বারা আসলে কি বুঝাইছি আমি, এন এর সর্বোচ্চ মান দ্বারা সবকিছু আমি বুঝাইছি যে সর্বোচ্চ শেল যেটা আছে, ঠিক আছে? এন দ্বারা আমি এখানে শেলকে বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, সর্বোচ্চ শক্তি স্তর। তাহলে এখন দেখো এখানে কি সর্বোচ্চ শেল হচ্ছে 3, এই জন্য ওর যে পিরিয়ডটা, ওই পিরিয়ড কিন্তু হচ্ছে আমার কি আসবে, 3 আসবে। এটা আমরা সবাই পারি। হ্যাঁ, পি এর ক্ষেত্রেও কি কাহিনী দেখেন যে আমার এই এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10 যোগ করতে হয়, তাই না? এখন খেয়াল করো নাইট্রোজেনটা আমরা সবাই পারতেছি 1s2 2s2 2p3, তাই না? তাহলে এখন যখন তুমি গ্রুপকে নিয়ে কাজ করব তখন কি আসতেছে দেখো, এস এর 2টা ইলেকট্রন, পি এর 3টা ইলেকট্রন আর সাথে 10 যোগ করতে হবে, তাহলে মোট ইলেকট্রন হয়ে যাবে 15টা। এবং সর্বোচ্চ শেল যেহেতু কি 2, তাই এখানে জনগণ পিরিয়ড কত চলে আসবে, 2 চলে আসবে, তাই না ভাই? ঠিক বলছি না? রাইট। এবার দেখো তাহলে এই পর্যন্ত হইলো। এবং তারপর ডি এর ক্ষেত্রে কি হয়েছে, ডি এর ইলেকট্রন প্লাস এস ইলেকট্রন নিয়ে কাজ করতে হয়। তো এখানে আমরা ক্রোমিয়াম সবাই পারি, ঠিক আছে? শুরু থেকে করে লাস্ট এখানে আসে 3d5 4s1। সো এখানটার মধ্যে কিন্তু এই দুটো যোগ করলে আমার গ্রুপ নাম্বারটা পাওয়া যাবে। তাহলে ডি এর মধ্যে 5 আর 1 যোগ করলে 6 হয়, আর পিরিয়ডের মধ্যে কত, এখানের মধ্যে যেহেতু সর্বোচ্চ শেল 4 তাই এটা পিরিয়ড 4 হবে,
ঠিক আছে, একইভাবে কপারটাও যদি করতে চাও সিমিলার ওয়েতে করতে পারবা। কেন এই দুইটা এক্সাম্পল দিচ্ছি, কারণ এই দুটো এক্সাম্পলই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে জনগণ। হ্যাঁ, তো এখানে কি a 3d10 4s1 যোগ করলে গ্রুপ কত পাওয়া যায় বলো দেখি একটু, 10 যোগ 1 11, এবং এখানের মধ্যে কিন্তু পিরিয়ড কি সর্বোচ্চ শেল কত, সর্বোচ্চ শেল কিন্তু 4। ওকে, সো এই প্রথম 3টা পয়েন্টে একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম, এবং তার সাথে একটু খেয়াল করো তাহলে যে লাস্টে কিন্তু পর্যায়ে 6 এবং 7-এর গ্রুপ 3 যেটা আছে এটা হচ্ছে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড এর অংশ, এটা মনে রাখবা। ল্যান্থেনাইড অ্যাক্টিনাইড যে গ্রুপটা আছে ওই গ্রুপটার যে অংশ আছে সেটাকেই কিন্তু আমরা আলটিমেটলি এফ ব্লক মৌল বা লাস্ট ইলেকট্রন এফ এ গেলে হয়। ঠিক আছে, সো অত প্যারা নেওয়ার কিছু নয়, ঠান্ডা মাথায় করবো তাইলেই হবে। ওকে, এবার যেটা পরীক্ষার জন্য একটু এক্সট্রা মাথায় রাখতে হবে সেটা একটু বলে দিই, কারণ আলটিমেটলি এখানে তো এগুলো তো আসেই, সাথে আবার উদ্দীপক আমাদের সলভ করতে হয়। সো উদ্দীপক সলভের জন্য ছোট্ট ছোট কিছু কথা আমরা মনে রাখবো। হ্যাঁ, যেমন যদি লাস্ট ইলেকট্রনে S1 হয় তাহলে ওটাকে আমরা গ্রুপ 1 ধরবো, S2 হইলে গ্রুপ 2 ধরবো। ঠিক আছে, কিন্তু যদি হচ্ছে এখানে আমার P-তে যায় তাহলে যদি P1 হয়, P1 যদি হয় তাহলে ওটাকে গ্রুপ 13, P2 হইলে গ্রুপ 14, P3 হইলে গ্রুপ 15, P4 হইলে গ্রুপ 16, P5 হইলে গ্রুপ 17, আর P6 হইলে গ্রুপ 18। ঠিক আছে, এই কয়েকটা একটু আমরা মনে রাখবো। কেন বলতেছি, কারণ তোমাদের ইলেকট্রন বিন্যাসের মধ্যে দেখা থাকবে গ্রুপ 3, গ্রুপ 13 বলা থাকবে। গ্রুপ 13 মানে লাস্ট ইলেকট্রন যে P1 হবে এইটুক মনে রাখলেই চলবে। কথা বুঝছো? এখন দেখো এই কয়েকটা মনে রাখলে তোমরা অর্ধেকের বেশি উদ্দীপক সলভ করতে পারবা টেস্ট পেপারে। এটা একটু মনে রাখবা। হ্যাঁ, লাস্ট ইলেকট্রন S1 এ গেলে, D তে গেলে, S2 তে গেলে এরকম হয়, আর P1 গেলে 13, P2 গেলে 14, P3 গেলে 15, 4 গেলে 16, 5 গেলে 17, 6 গেলে 18। এইটা একটু মনে রাখতে হবে, একটু পরে কোশ্চেন সলভ করব তখন দেখবে এটা কত কাজের একটা জিনিস। ঠিক আছে, তো আমরা মোটামুটি এই পর্যন্ত একটু দেওয়ার চেষ্টা করলাম, তারপর ইনশাআল্লাহ আমরা সামনে দিয়ে সুন্দর করে গুছায় ফেলবো জিনিসটা। ওকে, তো এবার দেখি পরের পেজে আমি কি রাখছি। পরের পেজ হচ্ছে কিছু বিশেষ, এই যে আমরা গ্রুপগুলো মাত্র পড়লাম, এই যে গ্রুপগুলো মাত্র পড়লাম যে আমাদের 18টা গ্রুপ আছে, 7টা পর্যায় আছে। এই 18টা গ্রুপের মধ্যে কিছু কিছু গ্রুপের একটু স্পেশাল নেম আছে। সো ওই স্পেশাল নেমগুলো যদি একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখো, ফার্স্ট অফ অল এখানে কি কি আছে একটু দেখে ফেলেন। যে আমাদের ক্ষার ধাতু আছে, গ্রুপ 1 যেটা আছে এই গ্রুপ 1 কে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতু। ঠিক আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম, সিজিয়াম এগুলা। হ্যাঁ, এরপর এখানে কি ক্ষার ধাতু কেন, কারণ হচ্ছে আমাদের যে গ্রুপ 1 এর মৌলগুলো আছে এরা পানির সাথে বিক্রিয়া করে খুব দ্রুত কি তৈরি করে ফেলতে পারে, ক্ষার তৈরি করে ফেলতে পারে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে ফেলতে পারে, তাই না? এই জন্য ক্ষার ধাতু বলা হয়। তাহলে গ্রুপ 2 এর এলিমেন্ট যেগুলো আছে সেটাকে কি বলা হয়, মৃৎ ক্ষার ধাতু বলা হয়। কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়, কারণ এরা ক্ষার তো তৈরি করতে পারেই, এরা হচ্ছে ক্ষার তৈরি করতে তো পারেই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন ক্ষার তো তৈরি করতে পারেই, আবার এদের যে লবণগুলো আছে, হ্যাঁ এদের যে লবণগুলো আছে ক্যালসিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম কার্বনেট বা এখানের মধ্যে হচ্ছে বেরিয়াম কার্বনেট এরকম টাইপের যেগুলো আছে ওই সবগুলা কিন্তু আবার মাটিতে পাওয়া যায়। হ্যাঁ, মাটিতে পাওয়া যায় এইসব যে লবণগুলো আছে, এই লবণগুলোকে মাটিতে বা মৃৎ হিসেবে পাওয়া যায়, এই জন্য এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। হ্যাঁ, তো এরপরটার মধ্যে কি আছে, মুদ্রা ধাতু বা কয়েন মেটাল। কয়েন মেটাল যেটা আছে সেটা কি কি, কপার, সিলভার, অরম, এই তিনটা। ঠিক আছে, আর হ্যালোজেন কোনটা এটা তো জানি, গ্রুপ 17। গ্রুপ 17 এর মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো আছে। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা, এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এখানে লাস্টে একটা অর্গানেসনও হচ্ছে আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে সংখ্যাটা 7 হয়ে যাবে, একটু সরি। হ্যাঁ, ওকে, তারপরটার মধ্যে কি হয়েছে দেখো, এবার এই পার্টটুকুর মধ্যে যখন কাজ করতেছি, বিরল মৃত্তিকা, চালকোজেন এগুলোও কিন্তু আছে। বিরল মৃত্তিকা কোনগুলা, বিরল মৃত্তিকা হচ্ছে আমার ল্যান্থেনাইড যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে বিরল মৃত্তিকা বলা হয়। আর চালকোজেন কোনটা, চালকোজেন হচ্ছে গ্রুপ 16। বাই দ্য ওয়ে চালকোজেন যেটা আছে সেটার নামটার মিনিং কি, সেটা নামটা মিনিং হচ্ছে আকরিক উৎপাদনকারী। আকরিক উৎপাদনকারী। হ্যাঁ, কেউ যদি মেডিকেল এর এক্সাম দিতে চাও তাহলে এইটা একটু মনে রেখো। হ্যাঁ, আকরিক উৎপাদনকারী। যা কি হলো, এখন মেইন কাহিনী হচ্ছে ভাইয়া আমাদের এই জায়গাগুলো স্পেশাল নেমগুলো একটু ভালো করে জানতে হবে, কারণ পরীক্ষায় কোশ্চেন কি আসবে, নিচের কোনটি মৃৎ ক্ষার ধাতু, নিচের কোনটি মুদ্রা ধাতু। ঠিক আছে, আমি জানি তোমরা এগুলো পারো, 9-10 থেকে হয়তো পড়ে আসছো, বাট একটু ধরায় দেওয়া আর কি। হ্যাঁ, ওকে,
সামনে আগাবো তাহলে। এরপর এই জায়গাটার মধ্যে সাধারণ ইলেকট্রন বিন্যাস, কারণ সাধারণ ইলেকট্রন বিন্যাসগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু 1 মার্কের জন্য আসবে প্লাস এমসিকিউতে আসবে, ঠিক আছে। সো এগুলো সাধারণ ইলেকট্রন বিন্যাস জানা খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন ক্ষার ধাতু আসলে তোমার মাথা থাকতে হবে NS1। এন মানে কি? সব ক্ষেত্রে এন মানে হচ্ছে আমার লাস্ট শেলটা, ঠিক আছে, লাস্ট শেল মানে সর্বোচ্চ শেলটা। হ্যাঁ, তাহলে এখানে কি হয়েছে, মৃৎ ক্ষারের মধ্যে NS2 আসতে হয়, তার মানে গ্রুপ 2 এর এলিমেন্ট। হ্যালোজেনের মধ্যে কি এই যে S + P + 10 যোগ করলে 17 আসে। সো ওই সিমিলার ওয়েতে বলা আছে এখানে। হ্যাঁ, প্রত্যেকটা আমি এখানে দিয়ে দিছি, ঠান্ডা মাথায় একটু আমরা পড়বো, ঠিক আছে। আর যে কারণে এই পেজটা এক্সট্রা অ্যাড করা সেটা হচ্ছে ভাই এই দুটা পয়েন্ট। হ্যাঁ, এই অবস্থান আর অন্ত অবস্থান্তর। খেয়াল করে দেখো, অবস্থান্তর মৌল যখন আসবে তখন এটা কিন্তু হচ্ছে লাস্ট ইলেকট্রন কিন্তু ডি তে প্রবেশ করছে, ও লাস্ট ইলেকট্রন কিন্তু ডি তে প্রবেশ করছে। কিন্তু যখন অন্ত অবস্থান্তর তখন কিন্তু ও লাস্ট ইলেকট্রনটা এফ এ প্রবেশ করছে। সো জনগণ এই ব্যাপারে একটু সাবধান, ঠিক আছে। অবস্থান্তর হইলে ডি ব্লকের দিকে যাবে বা ডি তে যাবে, কিন্তু যদি অন্ত এই অন্ত ওয়ার্ডটা থাকে তখন কিন্তু ও আর ডি তে যাবে না, কোথায় যাবে? ও কিন্তু এফ এ যাবে। খুব সাবধান এই দুটো নিয়ে, ঠিক আছে। পরীক্ষায় কোন এমসিকিউটা আসবে একটু ঠান্ডা মাথায় পড়বা, ঠিক আছে ভাই। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা সুন্দর করে কাজগুলো করে ফেলছি আই গেস। এবং এই যে 2 পেজে আমি যা যা কিছু পড়লাম তার সুন্দর একটা সামারি পেজটাতে দেওয়া আছে, সংখ্যা সহ বলে দিছি আমরা যে কোনটাতে কি হইতেছে। ঠান্ডা মাথায় একটু পড়বা, ঠিক আছে। যেমন এস এর মধ্যে কে কে আছে, পি এর মধ্যে কে কে আছে, সাধারণ ইন্টারবিন্যাসগুলো কি কি হবে, সবগুলা খুব সুন্দর করে এখানে বজায় করে লেখা দেওয়া আছে। হ্যাঁ, ঠান্ডা মাথায় পড়বো, সুন্দর করে একটু দেখবো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা হলে পারা যাবে। ওকে ওকে, এই বন্ধ করে ফেলছি আমরা। তাহলে এবার চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করা শুরু করে দেই। তাহলে জনগণ শুরুতে একটা কোয়েশ্চেন চলে আসছে যে পর্যায় সারণীর জনকটা আসলে কে। আমরা সবাই জানি পর্যায় সারণীর জনক কে, বিজ্ঞানী মেন্ডেলিভ। ওকে, এবং এর সাথে একটা এক্সট্রা ইনফরমেশন দিই, তাহলে মনে রাখেন উনি প্রথম যখন পর্যায় সারণীটা বানাইছিলেন তখন কিন্তু এখানে 63টা মৌল ছিল। কয়টা মৌল ছিল? 63টা মৌল। ওকে, 63টা মৌল নিয়ে তৈরি করছিলেন। বাস এই দুটো মনে রাখলেই চলবে, আর এক্সট্রা পড়ার দরকার নাই। ওকে, আচ্ছা, তাহলে জনগণ এই পর্যন্ত হয়ে গেল। তাহলে পরের পেজে কি আছে একটু দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতগুলো পর্যায় ছিল। যেহেতু 63টা মৌল এবং ওনার সময় পর্যায় ছিল মাত্র 12টা, বর্তমানে কয়টা? ভালো করে কোয়েশ্চেন পড়বা কিন্তু। হ্যাঁ, দুইটা কোয়েশ্চেন আসে, একটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় কয়টা, আর একটা হচ্ছে কি বর্তমান। হ্যাঁ, বর্তমানে গ্রুপ কয়টা। বর্তমানে পর্যায় সারণীতে গ্রুপ কয়টা? গ্রুপ হচ্ছে 18টা আর পর্যায় হচ্ছে 7টা। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাই, এটা যেন ভুল না হয়। ওকে, বুঝা গেল? নাইস। তাহলে এই পর্যন্ত আমরা কাজটা করে ফেললাম জনগণ। তাহলে এই পার্টটুকুর পরে কি হয়েছে দেখো, M3+ এর আয়নে 23টি ইলেকট্রন থাকে। তাহলে এবার জনগণ বলো এর পারমাণবিক সংখ্যা বের করতে বলছে। পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা না জনগণ, প্রোটন সংখ্যা। এখন যদি প্রোটন সংখ্যায় কাহিনীটা হয় তাহলে আমার কি নিরপেক্ষ অবস্থায় আসতে হবে আগে, কারণ নিরপেক্ষ অবস্থায় প্রোটন আর ইলেকট্রন কি পরস্পর সমান, ঠিক? ওকে, তাহলে এবার দেখো কি বলছে, M3+ আছে, এই M3 অবস্থায় তার কাছে ইলেকট্রন 23টা। তাহলে ওকে যদি নিরপেক্ষ অবস্থায় আনতে হয় তাহলে 3টা ইলেকট্রন যোগ করতে হবে। যোগ করলে কি হবে? M এ আসবে। তাহলে বলো 23টা ছিল, তার সাথে 3টা ইলেকট্রন যোগ করছো, তাহলে এখন মোট ইলেকট্রনের কাছে কতগুলো আছে? 26টা, তাই না? এবং আমরা কি জানি, নিরপেক্ষ অবস্থায় যতগুলো ইলেকট্রন ঠিক ততগুলোই প্রোটন। তাহলে এখন 26টা মানে কি, এমন একটা পরমাণু লাগবে যার কাছে কি প্রোটন আছে 26টা। তাহলে প্রোটন 26টা কার কাছে আছে? আছে হচ্ছে ফেরামের কাছে, ঠিক আছে। তাহলে এই ফেরাম যেটা আছে এইটা হচ্ছে আমার লাগবে, ঠিক আছে ভাই। এবং ওর ইলেকট্রন বিন্যাসের লাস্টে কি আসবে বলো তো ভাই? 3D, 26টার মধ্যে আসবে 3D6 4s2। ইলেকট্রন বিন্যাসটা সহ পড়বো আমরা। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসটা সহ পড়বো। কেউ যদি পুরোটা চাও তুমি একবার লিখে দিচ্ছি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। ঠিক আছে, ভালো করে পড়বো আমরা এটা একটু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 26। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে জনগণ, পারবো? খুবই সহজ, আমি জানি প্রথম দিকে সবগুলাই তোমাদের কাছে হয়তো খুব সহজ সহজ লাগতেছে, বাট পরীক্ষা এগুলোই আসে, কি করব বলো? ঠিক আছে, তো চলো এবার সামনে আগাই। পরেরটার মধ্যে কি আছে যে নিম্নে কোন মৌলটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস করতে পারে? মনে রাখবা আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আহামরি পড়ার দরকার নেই, যেগুলো লাগবে সেগুলো বলে দিচ্ছি। দেখো ক্রোমিয়ামের মধ্যে লাস্টে মনে রাখবা কি আসবে? 3d5 4s1, কারণ D5 এবং D10 অর্থাৎ ডি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় তারা কিন্তু কি, তারা কিন্তু সবচেয়ে বেশি স্টেবল। ঠিক আছে, এটা মাথায় রাখবো একটু। ক্রোমিয়াম আছে, কপার আছে, এরপর 3d10 4s1, তারপর কি আছে? সিলভার। সিলভার হচ্ছে জাস্ট তার পরের নিচে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 4d10 5s1।
ঠিক আছে ভাই। এবং তারপরে অরাম আছে, অরামের জন্য সিম 6D10 এবং 5D10 6S1, ঠিক আছে। সো এই কয়েকটা পড়লে আমাদের মূলত চলবে। তো যখনই পরীক্ষায় আসবে তখন এই তিনটা খুঁজবা যে কোনটা অপশনের মধ্যে আছে। তাহলে দেখো এই তিনটার মধ্যে কোনটা অপশনের মধ্যে আছে, কপার আছে, সো কপার হচ্ছে আমার অ্যান্সার হবে। ওকে, যখনই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস বলবে তখন এইগুলা খুঁজবো। হ্যাঁ, ও আর এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিই, অবশ্যই আমরা হচ্ছে 1 থেকে 36 এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রত্যেকটা যে পারমাণবিক সংখ্যা আছে, ঠিক আছে, মৌলগুলো যেগুলো আছে ওদের পারমাণবিক সংখ্যা, ভর, ইলেকট্রন বিন্যাস এগুলা কিন্তু পড়বো। পারমাণবিক সংখ্যা, তারপর ইলেকট্রন বিন্যাস এগুলা কিন্তু ডিটেলসে পড়ার জনগণ একটু কি করব, চেষ্টা করব, ঠিক আছে ভাই। এবং আরেকটা যেটা কাহিনী সেটা হচ্ছে 1 থেকে 36-এর বাইরেও যেগুলা পরিচিত, ঠিক আছে, যেমন হচ্ছে জেনন, তারপর কি যেমন তোমার সিলভার, ঠিক আছে, যেমন তোমার কি অরাম, যেমন তোমার কি এইচজি, যেমন তোমার কি প্লাটিনাম, যেমন তোমার কি এরকম হচ্ছে টাংস্টান, হ্যাঁ, এরকম টাইপের ব্রোমিন আছে, হ্যাঁ, এরকম টাইপের যেগুলো 1 থেকে 36-এর বাইরে কিন্তু স্টিল তোমার পরিচিত, ঠিক আছে, স্ট্যান্ডাম আছে, ঠিক আছে, স্ট্যান্ডাম আছে, পিবি আছে, এগুলা যেগুলো পরিচিত ওইগুলো একটু ইলেকট্রন বিন্যাস আমরা শিখে ফেলবো। এখন না লাগলেও অ্যাডমিশনের সময় কিন্তু এগুলো পড়তেই হবে। সো একটু যদি পারো তাহলে এগুলো মানে 1 থেকে 36 পর্যন্ত ফরজ, এগুলো তোমার এইচএসসি লেভেলের লাগবে অবশ্যই। বাট এর বাইরেও যেগুলো পরিচিত মানে নাম তুমি যেগুলো জানো ওগুলো একটু দেখবো। হ্যাঁ ভাইয়া, তাইলেই চলবে। ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি হয়ে গেল জনগণ। তাহলে পরেরটার মধ্যে কি পাচ্ছি, পরেরটার মধ্যে পাচ্ছি হচ্ছে এই Z3+ এর মধ্যে কাজ করতে হবে, মৌলটার নাম বের করতে বলছে। তাহলে আগেরটার মতো সিমিলার ওয়েতে তোমরা একটু ট্রাই করো তো এটা আগে। হ্যাঁ, এই তিনটা ফার্স্টের কয়েকটা তো আমি সহজ করাইছি, এবার তোমরা একটু ভিডিওটা পজ করে এখানে হচ্ছে একটু নিজে সলভ করা ট্রাই করো এবং কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সারটা বলো, ঠিক আছে। তারপর হচ্ছে একটু পরে আবার মিলাই নিও। হ্যাঁ, একটু কষ্ট করে নিচে পড়ো, আমি ইনশাআল্লাহ তোমাদের কমেন্ট সেকশন থেকে পড়ে নিব, কোনো টেনশন নাই, ঠিক আছে। ওকে, চলো তাহলে এই পর্যন্ত আসলো। তাহলে Z3+ থেকে এটা আসছে। হ্যাঁ, তাহলে যারা যারা ট্রাই করছো ওদেরকে ধন্যবাদ। এবং এখান থেকে আমরা একটু অ্যান্সার বের করার চেষ্টা করি। তাহলে Z3+ যখন, তখন এখানে লাস্টে 3D3 আসছে, 3D3 আসছে, 3D3 4S0। তাহলে বলো যদি Z3+ থেকে আমি শুধু Z আসতে চাই তাহলে কি 3 ইলেকট্রন যোগ করতে হবে, তাহলে শুধু Z, তাহলে 3টা ইলেকট্রন যোগ করে কোথায় দিতে পারবো, এই জায়গায় দিতে পারবো। তাহলে দুইটা অপশন হইতে পারে, একটা হচ্ছে ভাইয়া এখানে তাহলে কি হয়ে যাবে 3D6 4S0 এটা হইতে পারে, কিন্তু এটা কি পসিবল বলতো? নাকি আমরা মাত্রই পড়ে আসছি যে ডি যখন অর্ধ অবস্থায় থাকে, দ্যাট মিনস 3D5 অবস্থায় থাকে তখন এটা বেশি স্টেবল, শুধু কি করতে হবে একটা ইলেকট্রন দিয়ে দিতে হবে, তাহলে 4S1 হয়ে যাবে। ঠিক বলছি না জনগণ, ঠিক কিনা? তাহলে খেয়াল করে দেখো তো, তাহলে অবশ্যই মনে রাখবো এটা কিন্তু হবে না। হ্যাঁ, দেখে মনে হইতেছে এটা হওয়া উচিত, কিন্তু D5 অবস্থায় কিন্তু বেশি স্টেবল, এই জন্য ও D5 নিবে, 4S1 নিবে। এবং ইলেকট্রন কিন্তু আগে যায় 4S এ, তারপর যায় 3D তে, একটু সাবধান। হ্যাঁ, ওকে, তাহলে এবার চলো তাহলে কাজটা করে ফেলি। গুণ তাহলে কি আসতেছে 1S2 2S2 2p6 3S2 3p6 3D5 4S1। তাহলে দেখো তো যোগ করলে যোগফল আসবে হচ্ছে 24 এবং এই ইলেকট্রনটা কার, এটা হচ্ছে ক্রোমিয়ামের। তাহলে বলো এখানে কোনটা অবস্থান হিসেবে কাজ করতেছে, ক্রোমিয়াম হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা, অ্যান্সার কিন্তু ডি নাম্বারটা, ক্রোমিয়াম। খেয়াল করে দেখছো, অ্যান্সার কিন্তু ডি নাম্বারটা, ক্রোমিয়াম। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছি জনগণ, পারবো? ওকে, সেরা, ঠিক আছে, এই পর্যন্ত আমরা পেরে গেলাম। তাহলে পরেরটার মধ্যে কি আছে একটু দেখে ফেলি। খুবই সহজ কোশ্চেন, কিন্তু এরকম টাইপের কোশ্চেন অহরহ আসতেছে। হ্যাঁ, এবং এই কোশ্চেনের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, কেন জানো? কারণ এটা হচ্ছে আমার সালে বোর্ডে আসছিল, এই যে ঢাকা বোর্ড 2016। আমি হচ্ছে এই সালে তোমাদের মতো এরকম পরীক্ষা টরীক্ষা দিয়ে পাস করছিলাম আর কি। ঠিক আছে, ভালো লাগছে। চলো সামনে আগাই। দেখো এখানে কি হইলো, এই পরেরটার মধ্যে বলছে মৌলটা অবস্থান বের করতে। তো এই মাত্র আগের পেজে তো বের করেই আসছি, যেখানে কি ক্রোমিয়ামটা বের করছে আগের পেজে, তাই না? যেখানে কি হয় 3D5 4S1 এটা হয়েছে। তাহলে বলো এবার 5 আর 1 যোগ করলে গ্রুপটা কত হবে? গ্রুপ নাম্বারটা হয়ে যাবে হচ্ছে 5 আর 1 যোগ করলে যোগফল হচ্ছে 6। আর সর্বোচ্চ শেল যেহেতু, তাহলে পিরিয়ড নাম্বার কত হবে? পিরিয়ড হবে 4। তাহলে অ্যান্সার কত নাম্বারটা জনগণ বলেন তো? অ্যান্সার হচ্ছে 4, তাই না ভাই? অ্যান্সার হচ্ছে 4, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, পারবো তাহলে জনগণ? নাইস, তাহলে এই পর্যন্ত কিন্তু হয়ে গেল আমাদের। ওকে, তাহলে চলো পরেরটার মধ্যে কাজ করি। খুব সুন্দর করে আমরা আগে যাচ্ছি, ভাল লাগতেছে, তাই না? সো এবার পরেরটার মধ্যে কি হয়েছে দেখো, নিচের কোনটি মৃৎক্ষার মৌল? ঠিক আছে, মৃৎক্ষার মানে কি বলতো ভাই? মৃৎক্ষার মানে হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট গুলা। গ্রুপ 2 এর যে এলিমেন্ট গুলা আছে সেগুলোকে আমরা মৃৎক্ষার ধাতু বলি। ঠিক আছে, তাহলে গ্রুপ মৃৎক্ষার মধ্যে কে কে থাকতে হবে একটু চিন্তা করে দেখো আগে। ঠিক আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনজিয়াম, এগুলা।
বেরিয়াম, এগুলা। হ্যাঁ, সো এখন দেখি এগুলোর মধ্যে কোনটা অপশনের মধ্যে আছে কিনা। তাহলে কোন অপশনের মধ্যে কি আছে? অবশ্যই আছে, এই যে ক্যালসিয়াম। তাহলে এই ক্যালসিয়ামটা হচ্ছে জনগণ আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাই, তো এই হচ্ছে আমাদের কাজ। ওকে, যে কোনো একটা থাকলে পারবো, কিন্তু দেখো এটা বোর্ডে কতবার আসছে। ঠিক আছে, যেগুলো কিন্তু বোর্ডের সারগুলো লিখে দেওয়ার কিন্তু সারমর্ম এটাই যে যেগুলো পরীক্ষায় বেশি আসছে ওগুলো কিন্তু একটু বেশি করে মনে রাখার ট্রাই করবো আমরা। হ্যাঁ, হয়তো এখন অনেক সহজ মনে হইতেছে, বাট পরীক্ষা হলে যখন টাইমের প্রেশারটা আসে না, তখনই কিন্তু জিনিসপাতি প্যাচ লাগে। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় খেয়াল রাখো। ওকে, ক্ষার ধাতু কোনটা, মৃৎ ক্ষার ধাতু কোনটা, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর প্যাচ লাগে ভাই। ওকে, নাইস, এই বন্ধ হইলো। তাহলে পরের পেজে দেখি কি আছে। পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চালকোজেন বলা হয়? চালকোজেন কি বলছিলাম বলতো? চালকোজেন কিন্তু হচ্ছে গ্রুপ 16, এটাকে আমরা বলি হচ্ছে চালকোজেন। তাহলে বলেন তো ভাই, এই যে এখানে গ্রুপ 16 যেটা আছে সেটা হচ্ছে আমাদের চালকোজেন। কত সহজ একটা কোয়েশ্চেন, কিন্তু কতবার আসছে। ঠিক আছে ভাই, একদম সহজ সাপটা জিনিস। হ্যাঁ, ছোট ছোট জিনিস পড়লে ইনশাল্লাহ ফুল মার্ক। ওকে, চল পরেরটা চলে যাই। পরেরটার মধ্যে চলে আসছে কক্ষ তাপমাত্রায় কোনটি তরল। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ কি এই যে হ্যালোজেন গ্রুপটা এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে আসলে। এবং এখানে আমি বলে দিই, ফ্লোরিন এবং ক্লোরিন এই দুইটা হচ্ছে গ্যাস, তারপরে ব্রোমিন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার তরল বা লিকুইড, আর এখানে এই যে এটা হচ্ছে কঠিন বা সলিড। ওকে, তাহলে এই কয়েকটা কিন্তু মনে রাখতে হবে যে কোনটা আসলে কি হিসাবে কাজ করতেছে। ওকে, তাহলে এখন আমাকে বলো তো ভাই, তাহলে এখানে পরীক্ষা হলে কোনটা অপশন চাইছে? তরল। তরল যদি চায় তাহলে অ্যান্সার হবে কি, ব্রোমিন। ঠিক আছে, যদি পরীক্ষা হলে কোশ্চেনের মধ্যে কঠিন চাইতো তাহলে অ্যান্সার কোনটা হইতো? অ্যান্সার হইতো আয়োডিন। ওকে, যা পরীক্ষায় কোশ্চেন চাবে ওই অনুযায়ী অ্যান্সার করবে ভাই। হ্যাঁ, কারণ এই চারটারই হচ্ছে আলটিমেটলি তরল, মানে ব্রোমিন এবং আয়োডিন, এটাই নর্মাল পরীক্ষায় বেশি আসে। ঠান্ডা মাথায় একটু মনে রাখো। হ্যাঁ, আরেকটা একটু মনে রাখতে পারো যে কক্ষ তাপমাত্রা আরেকটা পদার্থ আছে যেটা হচ্ছে তরল থাকে, সেটা কি? সেটা হচ্ছে এইচজি। এইচজিও কিন্তু কি রুম টেম্পারেচারের মধ্যে, এইচজিও কিন্তু হচ্ছে রুম টেম্পারেচারে কি থাকে? রুম টেম্পারেচারে তরল অবস্থায় থাকে। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখবো আমরা। হ্যাঁ, ভালো করে দেখবো আমরা। ওকে, আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্ত হচ্ছে এটা ভালো করে মনে রাখার চেষ্টা করব মার্কারি। তারপর আমরা কি পাচ্ছি দেখো, এবার হচ্ছে আমরা ব্লক মৌল সমূহের দিকে চলে যাব। এখন মনে রাখতে হবে লাস্ট ইলেকট্রন যদি এস এ প্রবেশ করে তাহলে তাকে আমরা এস ব্লক মৌল বলি। তাহলে এস ব্লক মৌলের সংখ্যা কত? 14টা। ঠিক আছে, 14টা। সাধারণত হচ্ছে গ্রুপ 1, 2 এবং তার সাথে হচ্ছে হিলিয়াম, এরা হচ্ছে গ্রুপ, মানে এরা হচ্ছে কি, এরা হচ্ছে এস ব্লকের অংশ। ওকে, পি ব্লকের মধ্যে কে কে আছে? পি ব্লকের মধ্যে আছে হচ্ছে লাস্ট ইলেকট্রন পি তে গেলে এখানে মোট সংখ্যা কত? 36। ঠিক আছে, সাধারণত হচ্ছে আমার 13 থেকে 18 যে গ্রুপটা আছে হিলিয়াম ব্যতীত হিলিয়াম বাদে আমার কি গ্রুপ 13 টু 18 পর্যন্ত যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে আমরা কি বলবো? এই গ্রুপটাকে আমরা বলি হইতেছে আমাদের কি পি ব্লক মৌল। ডি ব্লক মৌলের মধ্যে কি আছে? 41টা যে মৌল সেটা। ঠিক আছে, ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইডের মধ্যে প্রথম 3টা বাদ দিয়ে বাকি সবগুলাই কিন্তু ডি ব্লকের মধ্যে পড়বে। হ্যাঁ, আর এফ ব্লক কোনটা? এফ ব্লকের মধ্যে লাস্ট ইলেকট্রন এফ এ গেলে এটা হচ্ছে 27টা। এই সংখ্যাগুলো মনে রাখা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেন আসে তার মধ্যে এইটা হচ্ছে পরীক্ষায় প্রচুর আসে। ঠিক আছে ভাই, সো আমাদের এই জায়গাটা খুব বেশি ফোকাস করতে হবে। ওকে, হলো, তাহলে এই পর্যন্ত আমরা কাজটা করে ফেলছি। তাহলে যদি একটু পরের পেজে যাই তাহলে কি পাচ্ছি তো দেখো। এবার পরের পেজের মধ্যে এখানে হচ্ছে পুরো জিনিসটা মনে রাখার তোমাদেরকে একটু ছন্দ দিয়ে দিছি। ঠিক আছে, ছন্দতে হইলে একটু গ্রুপগুলো মনে রাখা ইজিয়ার হয়ে যায়। যেমন গ্রুপ 1 মনে রাখার জন্য একটা ছন্দ দিয়ে দিয়েছে, তারপর কি গ্রুপ 2 মনে রাখার একটা ছন্দ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে গ্রুপ 13 মনে রাখার ছন্দ, 14 মনে রাখার ছন্দ। ঠিক আছে, 15, 16, 17, 18 সবগুলো মনে রাখার ছন্দ দিয়েছি যেগুলো পরীক্ষা বেশি লাগে। আমিও আমার সময় যখন এইচএসসি পরীক্ষা দিছি না, তোমাদের মতো আমিও তো একটা সময় স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে, মনে থাকতো না, তো তখন হচ্ছে আমরাও এইসব ছন্দবন্ধ দিয়ে মনে রাখছিলাম। তো চেষ্টা করলাম ওই ছন্দগুলো দিয়ে দেওয়ার, যার যতটুকু প্রয়োজন হয় যতটুকু মনে রাখতে পারো অতটুকু কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, আর কিছু না হইলেও গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 15, তারপর হচ্ছে গ্রুপ 14 আর এদিকে হচ্ছে 17, 18 এগুলো একটা মনে রাখো অ্যাটলিস্ট। ঠিক আছে, মানে আমি কিন্তু এমনিতে সবগুলো দেই নাই। ঠিক আছে, আমার কিন্তু গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এমনি আমি এখানে দেই নাই। আমি কিন্তু দিছি 1, 2, 13 থেকে 18 সবগুলাই পড়া উচিত, কারণ এইগুলোর মধ্যে থেকে ঘুরে ফেরা কোয়েশ্চেন আসে, তো একটু পড়ার চেষ্টা করো সবগুলাই। ঠিক আছে ভাই, পারলেই চললো ইনশাল্লাহ। ওকে, চলো তাহলে পরেরটা চলে যাব। তাহলে পরেরটার মধ্যে কি আছে দেখো, এবার এস ব্লক মৌল মাত্রই পড়ে আসছো, যেখানে কি গ্রুপ 1 এবং গ্রুপ 2, গ্রুপ 1, গ্রুপ 2 এবং সাথে হিলিয়াম, এটা কি আমার পড়ছে হচ্ছে এস ব্লকের মধ্যে। গ্রুপ 1 হইলে NS1, গ্রুপ 2 হইলে NS2। এবার কোন কোন ধর্ম আসলে আমার এখান থেকে মনে রাখতে হবে এটা একটু বলে রাখা দরকার। ঠিক আছে, যেমন এখানে দেখো কি আছে,
এখানে দেখো এখানে এটা আছে, হ্যাঁ এটা আছে, তাহলে মনে রাখবে এটা কি গ্রুপ 1 এর এলিমেন্ট গুলো। ওকে, গ্রুপ 1 এবং 2 এর ক্ষেত্রে উপর দিক থেকে নিচের দিকে গেলে কি হয়, আকার বৃদ্ধি পায়। হ্যাঁ, আকার বৃদ্ধি পায় এবং আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন দান করা সহজ হয়। ঠিক আছে, ইলেকট্রন দান করা সহজ হওয়া মানে কি বলতো, যত নিচের দিকে নামবে তত তার সক্রিয়তা কি, সক্রিয়তা হচ্ছে বেশি, এটা মাথায় রাখবা। এবং সক্রিয়তা বেশি ইলেকট্রন দান করতে পারে মানে কি, তার ধাতব ধর্ম হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ধাতব ধর্ম কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই লাইনটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যে উপর থেকে নিচের দিকে নামলে আকার বাড়তেছে, আকার যদি বাড়ে তাহলে অবশ্যই কি সক্রিয়তা মানে ইলেকট্রন দান করা সহজ হয়ে যায়, তার সক্রিয়তা বেশি। আর যত বেশি ইলেকট্রন দান করতে পারবে ইজিলি, তত তার ধাতব ধর্ম কি জনগণ বলতো বেশি। ক্লিয়ার? ওকে, নাইস। তাহলে এই পর্যন্ত মূলত হয়ে গেল। তারপর কি মনে রাখতে হবে একটু বলে দিই, সেটা হচ্ছে ভাই আমাদের এই গ্রুপটার মধ্যে একটা স্পেশাল কাহিনী হচ্ছে, সোডিয়াম যে আছে না, ও কিন্তু পানির সাথে খুব দ্রুত বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে ফেলে। ঠিক আছে, লিথিয়াম বা বাকিরা যারা আছে ওরা খুব দ্রুত বিক্রিয়া করে ফেলে কিন্তু। হ্যাঁ, সো যেটা ইম্পর্টেন্ট মনে রাখা সেটা একটু খেয়াল করো, সেটা কি, সেটা হচ্ছে ভাই এইটা যেহেতু খুব দ্রুত বিক্রিয়া করে, এই জন্য এই যে সোডিয়ামটা আছে, এই সোডিয়ামকে কিন্তু ক্যারোসিনের নিচে রাখা হয়। সোডিয়ামকে কি করা হয়, ক্যারোসিনের নিচে সংরক্ষণ করা হয়, ক্যারোসিনের নিচে সংরক্ষণ করা হয়। এই লাইনটা কিন্তু খুব ভালো করে পরীক্ষার জন্য একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবো আমরা। এবং সেকেন্ড যেটা মনে রাখবো ভাই, যে এখানে কিন্তু মূলত হইতেছে, মনে রাখবা যে সোডিয়াম বা হচ্ছে পটাশিয়াম এরা কিন্তু কি দেয়, এরা কিন্তু শিখা পরীক্ষা দেয়। এটা কিন্তু কি পরীক্ষা দেয়, শিখা পরীক্ষা দেয়। তোমাদের কিন্তু হচ্ছে গুণগত রসায়ন পড়ানোর সময় এটা কিন্তু পড়াইছিলাম যে সোডিয়ামটা কি সোনালী হলুদ কালারের দেয়, পটাশিয়াম কিন্তু কি করে আমার বেগুনি কালারের হচ্ছে একটা কালার দেয়। সো এই কালারগুলো কিন্তু একটু পরীক্ষায় পারতে হবে। হ্যাঁ, আর থার্ড যেটা হচ্ছে পরীক্ষায় আসে সেটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা কিন্তু শিখা পরীক্ষা দিবে না, কারণ এদের আকার কিন্তু অনেক ছোট এবং এরা কিন্তু অনেক বেশি স্টেবল। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে একটু। ওকে, আচ্ছা এটা একটা গেল। আর তারপরে সেকশন যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে এখানে যখন তুমি কাজ করতেছো, যখন তোমার এই লিথিয়ামটা বা সোডিয়ামটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তখন কিন্তু এখানে একটা হাইড্রাইড তৈরি হয়ে যায়, তাই না? কি তৈরি হয়ে যায়, হাইড্রাইড। যেমন ক্যালসিয়াম আর হাইড্রোজেন মিলেও কিন্তু কি তৈরি করে ফেলে, ক্যালসিয়াম হাইড্রাইড গঠন করে ফেলে। ঠিক আছে, এই একটু মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, আচ্ছা তাহলে এই কয়েকটা ভালো মতন পড়লে ইনশাল্লাহ চলবে। আর আরেকটা যে ওয়ার্ডটা লাগবে সেই ওয়ার্ডটা হইতেছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুইটাই হচ্ছে ধাতু। ঠিক আছে, হাইড্রোজেন বাদ দিয়ে বাকি সবগুলোই গ্রুপের সবাই কি ধাতু, তাই না? সো এই গ্রুপের মধ্যে যারা যারা আছে মোটামুটি হাইড্রোজেন বাদ দিয়ে সবাই ধাতু হওয়ার কারণে এদের যে অক্সাইড গুলো আছে এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে ফেলে। তাই এদের যে অক্সাইড গুলা, ঠিক আছে, বা ক্যালসিয়ামের যে অক্সাইডটা আছে এটাও পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে, ক্ষার তৈরি করে ফেলে। হাইড্রোজেন আমি লিখতেছি না, ঠিক আছে, এগুলোর সাথে কিন্তু হাইড্রোজেন গ্যাসও তৈরি হয়, বাট বেসিক কথা হচ্ছে ক্ষার তৈরি হয় আর কি। ঠিক আছে, সো মনে রাখো হাইড্রোজেন ব্যতীত এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর সব মৌল কি করবে, সব মৌলের যে অক্সাইড গুলো আছে, ঠিক আছে, সব মৌলের যে অক্সাইড গুলো আছে এই অক্সাইড গুলা কিন্তু কি ধর্মী, ক্ষার ধর্মী। অক্সাইড গুলা কি ধর্মী, ক্ষার ধর্মী। ওকে, আর একটা ছোট্ট কথা আছে যেটা তোমাদের মনে রাখা একটু উচিত, সেটা হইতেছে এই সোডিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো যেগুলো আছে এগুলো খুবই নরম হয়। হ্যাঁ, সোডিয়াম বিশেষ করে, সোডিয়ামের পরীক্ষায় বেশি আসে। সোডিয়াম অত্যন্ত নরম হওয়ার কারণে একে ছুরি দিয়ে কাটা যায়। ঠিক আছে, একে কি দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায়। হ্যাঁ, ছুরি দিয়ে কাটা যায়, এটা একটু মনে রাখতে পারো বোধ হয়। হ্যাঁ, কারণ এটা হচ্ছে ওই যে নিচের কোনটি সঠিক এর মধ্যে একটা অপশনে দিয়ে দেয়, তো সো এই কয়েকটা পড়লে মোটামুটি চলবে। সো গ্রুপ 1, গ্রুপ 2 এবং এখানের মধ্যে যেগুলো আছে এইটু পড়লে মোর দ্যান এনাফ। ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু তো আগে বলে আসছি। সো এর বাইরে আসলে কার বাইরে আছে, কার সাথে বিক্রিয়া করে ওটুকু জানলেই হবে। আর বিক্রিয়া এক্সট্রা পড়ে আসলে মনে থাকে না, বুঝছো? তো এই পর্যন্ত পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো আসছে তা পার করা যাবে এমসিকিউতে। ঠিক আছে, ইনশাল্লাহ। চলো এই পর্যন্ত তাহলে পারলাম, তাহলে পরেরটায় চলে যাব আমরা। পরেরটা আছে কি, পি ব্লক মৌল। এইখান থেকে আসলে অনেক কিছু পড়তে হবে আমাদেরকে। হ্যাঁ, পি ব্লক মৌলের মধ্যে কি কি আছে আগেও বলছিলাম যে ভাই আমাদের যে গ্রুপ আছে গ্রুপ 13 থেকে গ্রুপ 18, গ্রুপ 18 অবশ্যই কি বাদ দিয়ে, হেলিয়াম ব্যতীত সবাই কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, এই গ্রুপটার অংশ। এবং 13 মানে কি, এখানে NS2 NP1 এখান থেকে NS2 NP5 এই পর্যন্ত সবাই কিন্তু আলটিমেটলি এই গ্রুপের অন্তর্ভুক্ত হবে।
ওকে, ঠিক আছে। তাহলে এবার একটু খেয়াল করে দেখি আমরা। দেখেন এখানে যে স্পেশাল কথাবার্তাগুলো আসবে সেগুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে, কারণ স্পেশাল টপিকগুলাই লাগবে। তো প্রথম কথা হচ্ছে ভাই, এখানটার মধ্যে প্রথমে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে AlCl3 নামে একটা জিনিস আছে যেটাকে আমরা বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে ডাইমার তৈরি করে ফেলে। এটা কি তৈরি করে ফেলে? ডাইমার তৈরি করে ফেলে। মানে এটা একদম স্পেশাল যে বৈশিষ্ট্যগুলো লাগবে আমি ওগুলো বলে দিচ্ছি, ওইটুকু পড়লে আপাতত পরীক্ষায় পাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ডাইমার মানে কি? ডাইমার মানে হচ্ছে ডাই, নামের মধ্যে ডাই আছে, মার মানে হচ্ছে দুইটা একই অণুর দুইটাকে পরস্পর যুক্ত করার চেষ্টা করব। কেন এটা বলে দিচ্ছি। যেমন এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার যদি আমি একটু আঁকি তাহলে দেখব যে এখানে অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে কিন্তু 2 4 6 6টা ইলেকট্রন আছে। তাহলে এটা হচ্ছে অষ্টক সংকোচন হইছে। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা অণুতে অষ্টক সংকোচন হয়। ওকে, এখন এখানে যখন তুমি কাজটা করতেছো অষ্টক সংকোচন হয়েছে, এখানেও সেম অ্যালুমিনিয়াম, এখানেও কি Cl, এখানেও কি Cl, এখানেও কি Cl, দুইটার মধ্যে অষ্টক সংকোচন হয়েছে। হ্যাঁ, এবং এখানে কিন্তু ক্লোরিনের কাছে মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু আছে, ঠিক আছে, মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু আছে। কেন আছে? কারণ হচ্ছে ওই ইলেকট্রন বিন্যাস করলেই দেখবা যে প্রত্যেকটা কাছে 3টা করে মুক্ত জোড় থাকে। এখন খেয়াল করে দেখো, ব্যাপারটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা অণু যখন আছে, ওই একটা অণু কিন্তু আলটিমেটলি কি করতে পারে না, একটা অণু কিন্তু অষ্টক সংকোচন অবস্থায় আছে, ঠিক আছে। কিন্তু যদি এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এই ক্লোরিনটা ওর মুক্ত জোড়টা দিয়ে দেয় হচ্ছে এই অ্যালুমিনিয়ামকে, এবং এই সাইডের ক্লোরিনটা যদি এর মুক্ত জোড় দিয়ে দেয় এইটাকে, তাহলে দেখো তো দুজনে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন দান করে দিছে। আর কেউ মুক্ত জোড় ইলেকট্রন দান করলে তাকে যেন আমরা কি বলি, কেউ যখন মুক্ত জোড় ইলেকট্রন যেটা আছে এটা দান করে তখন যে বন্ধন তৈরি হয় তাকে যেন আমরা কি বন্ধন বলি, সন্নিবেশ বন্ধন বলি, তাই না, সন্নিবেশ বন্ধন বলি। তাই এটা করে লাভটা কি হইতেছে? লাভটা হচ্ছে যখন এক অণু AlCl3 ছিল তখন সেখানে কিন্তু অষ্টক সংকোচন হয়েছিল। সেখানে কিন্তু অষ্টক সংকোচন মানে লাস্ট শেলে ইলেকট্রন 8-এর চেয়ে কম হচ্ছিল জনগণ, তাই না। কিন্তু যখন ওরা সন্নিবেশ বন্ধনটা করে ফেলছে একটা অপরটার মধ্যে একটু দান করে, তখন কিন্তু অষ্টক পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য AlCl3 এবং AlCl3 পরস্পর যেহেতু ওরা সন্নিবেশ বন্ধন তৈরি করছে, তাই এখানে যে ডাইমারটা তৈরি হয়েছে সেখানে কিন্তু অষ্টক ফুলফিল অবস্থায় আছে। সো এটা বেশি স্টেবল কম্পারেটিভলি AlCl3। ওকে, এই জন্য AlCl6 ডাইমার করতে পারে, এগুলো মাথায় রাখবো আমরা। হ্যাঁ, আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট পয়েন্ট। ওকে, গেল। এরপরে পয়েন্টটা হচ্ছে কি, সেটা হইতেছে আমাদের কাছে আছে হইতেছে ধরো সিলিকন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা আছে। হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখানে দাগ দিয়ে দিন, আসলে বুঝতে একটু কষ্ট হবে বোধহয়। সিলিকন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, খেয়াল করো সিলিকন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কম্পারিজন কেন করার চেষ্টা করতেছি বলো। সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে যদি একটু বিন্যাসটা করো তাহলে তুমি দেখবা যেখানে কি হয়েছে, বিন্যাসের লাস্টে দেখবা তোমার আসতেছে 3s2 3p2। হ্যাঁ, অপর দিকে কার্বনের মধ্যে কি আসতেছে 2s2 2p2, মানে সামনে কিন্তু আরেকটু আছে। হ্যাঁ, 1s2 2s2 2p2 এরকম। তো এখন দেখো যেখানে থার্ড শেলকে নিয়ে কাজ হচ্ছে সেখানে কিন্তু 3d ফাঁকা আছে, 3d ফাঁকা কিন্তু এখানে আছে। কিন্তু একটু চিন্তা করে আমাকে বলো তো, এখানে কি d অরবিটাল বলতে 2d বলতে কিছু কি আছে? 2d কি অসম্ভব না? 2d অসম্ভব, ঠিক আছে, অসম্ভব, মানে 2d বলতে কিছু নাই, রাইট। তাহলে ভাইয়া এখন d এর কথা কেন বলতেছেন? কারণ ব্যাপারটা হইতেছে ভাইয়া, যদি জৈব যৌগ না হয়, যে কোনো অজৈব যৌগের জন্য, অজৈব যৌগের জন্য যখনই হচ্ছে ফাঁকা 3d অরবিটাল থাকে তখন ওই অক্সাইড গুলা একটা পলিমার স্ট্রাকচার করতে পারে, ঠিক আছে। আমি তো জৈব যৌগের কথা বলতেছি না, সাবধান। অজৈব যৌগের ক্ষেত্রে পলিমার করার জন্য অবশ্যই তার কাছে কি থাকতে হবে, ফাঁকা 3d অরবিটাল থাকতে হবে। তো এখানে যেটা হয়, যেহেতু এখানে ফাঁকা 3d অরবিটাল আছে, এই জন্য ওই ফাঁকা 3d অরবিটাল গুলো একটা অপরের সাথে যুক্ত হয়ে 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 একটা পলিমার তৈরি করে ফেলে। দেখতে এরকম, আমি একটু বলে দিই। ধরো সিলিকন নিয়ে কাজ করতেছো, এরপর কি অক্সিজেন, এরপর আবারও সিলিকন, আবারও অক্সিজেন, আবারও সিলিকন, ঠিক আছে। এবার এখানে কি অক্সিজেন, আবারও সিলিকন, একটু পরে কি আবারও অক্সিজেন, আবারও সিলিকন, আবার অক্সিজেন, আবারও সিলিকন, অক্সিজেন সিলিকন, অক্সিজেন সিলিকন, এরকম। এবং এখানে কিন্তু শেষ হয় নাই, চলতে থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু শেষ হয় নাই, চলতে থাকবে। এখানে কিন্তু শেষ হয় নাই, চলতে থাকবে। হ্যাঁ, এগুলা কিন্তু চলবে। তো এরকম একটা বৃহৎ স্ট্রাকচার গ্রহণ করে ফেলে, দৈত্যাকার অণু বলি এটাকে আমরা। হ্যাঁ, কিন্তু অপর দিয়ে কার্বন ডাইঅক্সাইড যেহেতু 2d নাই, তাই সে একটা নর্মাল স্ট্রাকচার করে। তার স্ট্রাকচারটা হচ্ছে এরকম টাইপের, CO এবং CO। হ্যাঁ, এবং এটার ফলে লাভটা কি হয় এবং সমস্যাটা কি হয় এটা বলে দিই।
যখনই হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডটা এত হিউজ একটা গঠন করতেছে, তাহলে আমাকে বলো তো এটা ভাঙতে কি এনার্জি বেশি লাগবে না? অবশ্যই বেশি লাগবে। তাহলে ভাঙতে এনার্জি বেশি লাগা মানে কি, এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু এই চারটার চেয়ে বেশি হবে, রাইট? সো মনে রাখবো যে সিলিকন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, বিটুইন সিলিকন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে ওইটা কিন্তু কি, ওইটার মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে গলনাঙ্ক, বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক, এটা কিন্তু কি হয়, বেশি হয়। কেন বেশি? কারণ ওর মধ্যে অনেকগুলা বন্ধন আছে, এখনো শেষ হয় নাই, চলতে থাকবে, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, যেখানে বন্ধন সংখ্যা বেশি সেখানে কিন্তু আকর্ষণও বেশি। তাহলে আকর্ষণ যদি বেশি হয় তাহলে অবশ্যই কি অণুগুলা কাছে চলে আসবে না? তাহলে অণু যদি কাছে চলে আসে তাহলে কি, ওরা কিন্তু আন্তঃআণবিক দূরত্ব কমায় ফেলছে। তাহলে আন্তঃআণবিক দূরত্ব কার মধ্যে কম হয় বলতো? সলিড নাকি লিকুইড নাকি গ্যাস? অবশ্যই সলিড। তাহলে সলিডের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব কম, এই জন্য সিলিকন ডাইঅক্সাইড কিন্তু নর্মালি সলিড অবস্থায় থাকে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু কি, ওর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এই দুইটা কিন্তু অনেক লো হয়। কারণ কি, ওর মধ্যে কি আছে, বন্ধন কম আছে, এবং বন্ধন যেহেতু কম তাহলে আকর্ষণ কম হয়েছে, ফলে এখানে কি, ও হচ্ছে একটা গ্যাস অবস্থায় থাকে, গ্যাস অবস্থায় থাকে, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবো আমরা, হ্যাঁ, একটু মাথায় রাখবো আমরা, ওকে? এগুলোর মধ্যে যেন কোনো ভুল না হয়, তাইলেই চলবে, ওকে? তো আমরা এই দুই পেজের মধ্যে মোটামুটি পড়লাম AlCl3, এই সাইডে বলবো সিলিকন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ওকে? এবার নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ভাই, একটা ছোট্ট কথাবার্তা আছে একই রকম, বাট একই সাথে বলে দেই, SiCl4 এবং CCl4 এই দুটার মধ্যে কোনটি আর্দ্র বিশ্লেষণ দিবে? এই ওয়ার্ডটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। এটাও আগের পেজের মতোই সিমিলার, হ্যাঁ, কারণ এখানে সিলিকন এবং এখানেও কিন্তু কার্বন আছে, ঠিক আছে? তাহলে এখানেও কি ইলেকট্রন বিন্যাসের মধ্যে করে ইলেকট্রন বিন্যাস করে কি আসবে, এখানে 3s2 3p2 আসবে, এখানেও ইলেকট্রন বিন্যাস করে কি আসবে, 2s2 2p2। সো আলটিমেটলি এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে কিন্তু ফাঁকা 3D আছে, কিন্তু এখানে 2D বলতে কিছু নাই। এবং ফাঁকা ডি অরবিটাল যেখানে আছে ওইখানে কিন্তু ওই ফাঁকা ডি অরবিটালটা ইউজ করে সে আর্দ্র বিশ্লেষণ দিতে পারবে। দ্যাট মিনস পানির প্রেজেন্সে ও বিক্রিয়া করে ভেঙে যেতে পারবে, ঠিক আছে? পানির প্রেজেন্সে বিক্রিয়া করে কি করতে পারবে জনগণ, ভেঙে যেতে পারবে। সো আলটিমেটলি এখানে কি হবে একটু বলো তো ভাই, এখানে কিন্তু এই যে SiCl4 যেটা আছে ও কিন্তু হচ্ছে পানির সাথে বিক্রিয়া করবে, এবং বিক্রিয়া করে কি করবে বলো তো ভাই, এখানে কিন্তু হচ্ছে এই যে প্লাস গুলা মাইনাস কে নিয়ে নিবে 4HCl, এবং সিলিকনটা কিন্তু 4টা OH কে নিয়ে এটা তৈরি করে ফেলবে। কিন্তু যেহেতু এখানে কি কোনো 2D বলতে কিছু নাই, তাই এখানে কিন্তু CCl4টা পানির সাথে কোনো রকম বিক্রিয়া দিতে পারবে না, নো রিঅ্যাকশন। ঠিক আছে ভাই, কথা কি বোঝা গেছে? ঠান্ডা মাথায় চিন্তা করো, ইনশাল্লাহ সবসময় অ্যান্সার মিলবে, ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটোর কম্পারিজনে মোটামুটি আমাদের হয়ে গেল, সুন্দর করে আমরা মিলাই ফেলছি, খুব দ্রুত আগায় যাচ্ছি আমরা, এই পর্যন্ত হইলো, ওকে? আচ্ছা এবার তাহলে পরের পেজ যদি একটু চিন্তা করে দেখো তাহলে কি হয়েছে। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি, যে কার্বনের দুইটা রূপভেদ আছে, কার্বনের দুটি রূপভেদ আছে। কি কি রূপভেদ? রূপভেদ দুইটা হচ্ছে, একটা কি, একটা হচ্ছে হীরক, একটা হচ্ছে গ্রাফাইট। একটা হচ্ছে হীরক এবং আরেকটা কি জনগণ বলতো, গ্রাফাইট। এই দুইটা আছে। এখন হীরকের স্ট্রাকচারটা হচ্ছে কি এরকম টাইপের, মানে আমি ছোট একটা অংশ আঁকতেছি, কিন্তু পুরো হীরক না, এরকম চলতে থাকে, হ্যাঁ, কিন্তু হীরকের অংশটা হচ্ছে এরকম, আর গ্রাফাইটের অংশটা হচ্ছে একটু এরকম টাইপের, এরকম টাইপের, হ্যাঁ, এরকম টাইপের, এই যে এরকম টাইপের, হ্যাঁ। আচ্ছা তাহলে এবার খেয়াল করে দেখো যে কার্বনের যোজনী হচ্ছে 4, ঠিক আছে? এইখানে প্রত্যেকটা কার্বন, এখানে যে প্রতিটা কার্বন আছে, এই প্রতিটা কার্বন কিন্তু অপর 4 কার্বনে যুক্ত থাকে, অপর 4 কার্বনে যুক্ত অবস্থায় থাকে। তাই আলটিমেটলি এখানে কোনো কি থাকে না, মুক্ত ইলেকট্রন থাকে না। আর মুক্ত ইলেকট্রন থাকে না থাকার কারণে কি হয় বলতো, ও বিদ্যুৎ অপরিবাহী, ও কি বিদ্যুৎ অপরিবাহী, হ্যাঁ, বিদ্যুৎ অপরিবাহী। ওকে, তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে? পরেরটার মধ্যে হয়েছে ভাই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, একটা আছে, একটা আছে, তাহলে একটার সাথে কয়টা বন্ধন, 1 2 3, তার মানে হচ্ছে এখানে একটা কার্বন, এখানে প্রতিটা কার্বন অপর কয় কার্বনে যুক্ত, অপর 3 কার্বনে যুক্ত। তাহলে চিন্তা করে দেখো তো, কার্বনের যোজনী হচ্ছে 4, সে 3 কার্বনে যুক্ত হয়েছে, তাহলে হাত ফাঁকা কয়টা,
একটা। সো এখানে কি হয়েছে বলতো, এখানে অবশ্যই মুক্ত ইলেকট্রন আছে। তাহলে জনগণ বলতো, যদি মুক্ত ইলেকট্রনটা থাকে তাহলে এখানে কি হবে, সে বিদ্যুৎ পরিবাহী হবে। মনে রাখবা, যেখানেই মুক্ত ইলেকট্রন থাকবে সেটাই কি হবে জনগণ বলতো, বিদ্যুৎ পরিবাহী হবে। ঠিক আছে ভাই, পারবো সবাই ইনশাআল্লাহ। চলো তাহলে এই পর্যন্ত মোটামুটি হয়ে গেল আমাদের। তাহলে পরেরটার মধ্যে কি আছে একটু দেখি। দেখো এটা আছে, এবার যেটা ছোট্ট করে মনে রাখবা সেটা হচ্ছে ভাই, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের মধ্যে 1s2 2s2 2p3 আছে। ঠিক আছে, এখানে কোনো 2d বলতে কিছু নাই, তাই এখানে শুধুমাত্র NCl3 সম্ভব। এখানে কখনোই কিন্তু NCl5 এইটা পসিবল না। ঠিক আছে ভাই, NCl5 পসিবল না। আচ্ছা, এটা যদি একটু ভেঙে বলি তাহলে মনে হয় বুঝতে ইজি হবে। যদি একটু বিন্যাসটা একটু ভেঙে লিখি, এখানে দেখো 2s2 পর এখানে 2px1 2py1 2pz1 টা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে 2d বলতে কিছু পসিবল না। হ্যাঁ, পসিবল না। সো যেহেতু হচ্ছে ওর 3টা বিজোড় ইলেকট্রন আছে, তাই সে 3টা বন্ধন তৈরি করতে পারে। তাই এখানে এর যোজনে 3 হইতে পারবে, কিন্তু ওর 5 হওয়ার জন্য তার একটু ভাঙা লাগতো। ভাঙলে ইলেকট্রন কই যাইতে হবে, ডি তে, বাট ওর কাছে ডি নাই। সো এখানে শুধু NCl3 সম্ভব, NCl5 জীবনেও সম্ভব না। ঠিক আছে, তার আরেকটা কি আছে, ফসফরাস। ফসফরাসের ক্ষেত্রে খেয়াল করো, লাস্টে কি আসে, লাস্টে আসে 3s2 3px1 3py1 3pz1 এরকম আসে, কিন্তু ওর কাছে কিন্তু 3d আছে। তাই নর্মাল অবস্থায় ও PCl3 তৈরি করতে পারে। আবার তুমি যদি এই ফসফরাসকে উত্তেজিত করে দাও জনগণ, তাহলে কি পাও বলো তো, এখানে পাওয়া হচ্ছে 3s1 3px1 3py1 3pz1 এবং একটা কই চলে যাবে 3d1 এ। তাই দেখো তো 5টা বিজোড় ইলেকট্রন, তাহলে কি সে 5টা পর্যন্ত কি করতে পারবে, বন্ধন তৈরি করতে পারবে। সো এখানে PCl5ও কিন্তু পসিবল। সো এখানে কিন্তু ফসফরাসের জন্য দুইটাই সম্ভব, ফসফরাসের জন্য দুইটাই সম্ভব, কিন্তু নাইট্রোজেনের জন্য শুধুমাত্র NCl3 সম্ভব। ঠিক আছে জনগণ, তো এই পর্যন্ত হচ্ছে আর কি অবস্থা। আমি একদম কোর যেগুলা না জানলেই না, হ্যাঁ ওইগুলা পয়েন্ট তোমাদেরকে বলে যাচ্ছি আর কি। ঠিক আছে, তো আপাতত তোমরা এখানে বৈশিষ্ট্য পি ব্লকের মধ্যে এই কয়েকটা বৈশিষ্ট্য তোমাকে আসলে জানতেই হবে। বাকি বৈশিষ্ট্য তোমরা হচ্ছে একটু বই থেকে রিডিং পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, যেগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট লাইন মনে হবে সেগুলো পড়বো। ঢালাওভাবে আসলে সব পড়ে মনে রাখতে পারবা না, বুঝছো ভাই। সো ট্রাই করবো হচ্ছে যদি কোনো স্পেশাল কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকে ওটা একটু পড়ার, তাহলে ইনশাল্লাহ ওইখান থেকে কমন পাওয়ার পসিবিলিটি বাড়তে পারে। ওকে, হইল। তাহলে এই পর্যন্ত আমরা কাজটা করে ফেলছি। তাহলে এবার লাস্টে কি আছে, ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল সবচেয়ে ইম্পর্টেন্ট কথাই হইতেছে ভাই, যেখানে লাস্ট ইলেকট্রন ডিতে যায় এবং ওর সবচেয়ে বেশি যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। ঠিক আছে, অবস্থান্তর মৌল আমরা সবাই পারি, তাই না, যে অবস্থান্তর মৌল হওয়ার শর্ত কি, শর্ত হচ্ছে যে একটা স্টেবল আয়ন নিতে হয়। একটা মৌল নিবা, ডি ব্লকের একটা মৌল, ওই মৌলটার একটা স্টেবল আয়ন নিবা। এখন ওই স্টেবল যে আয়নটা আছে, ওই স্টেবল আয়নটার ইলেকট্রন বিন্যাসে D1 থেকে 9 হইতে হবে। বুঝছো, যে একটা স্টেবল আয়ন নিবা, ওই আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি D1 থেকে 9 হয়, দ্যাট মিনস D0 হওয়া যাবে না, দ্যাট মিনস D10 হওয়া যাবে না। যদি এই শর্তগুলো ফুলফিল হয় তখন তুমি ওটাকে অবস্থান্তর বলতে পারবা, নাহলে কিন্তু বলতে পারবা না। সাবধান, ঠিক আছে। তাহলে এই পাশে দেখো কি কি বলতেছি, স্ক্যান্ডিয়াম নিয়ে ধরো কাজ করতেছি, তাহলে ওর লাস্টে কি আসে 3d1 4s2। তাহলে ওর স্টেবল আয়নটা কি, স্টেবল আয়নটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। তাহলে এখানে কি আসে 3d0 4s0। তাহলে 3d0 যখন হবে তখন কি ওটার অবস্থান্তর হবে, অ্যান্সার হচ্ছে না। তো এখানে মাথায় রাখতে হবে যে প্রথমটা কিন্তু হচ্ছে ডি ব্লক মূলত হইছে, কিন্তু ও কিন্তু অবস্থান্তর নয়, কারণ ওর আয়নের ইলেকট্রন বিন্যাসের মধ্যে কি নাই, ওর আয়নের ইলেকট্রন বিন্যাসে কিন্তু হচ্ছে D0 হয়ে গেছে। ঠিক আছে ভাই, তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে জনগণ একটু দেখো। এবার পরেরটার মধ্যে Fe কে নিয়ে কাজ করতেছি। F এর মধ্যে কি আসছে 3d6 4s2। তাহলে এখানে কি হয়েছে Fe2+ একটা আয়ন নাও, 3+ নিয়ে করলেও হবে। ঠিক আছে, 2+, 3+ নাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, 2+ নিলে কি হয় বলতো, এখানে 3d6 4s0 আসছে। তাহলে D যদি 1 থেকে 9 এর মধ্যে হয় তাহলে এটা অবশ্যই কি অবস্থান্তর। তাহলে এর মৌলটা তো ডি ব্লক ছিলই, এর আয়নটার কারণেও কিন্তু কি হয়েছে, ও অবস্থান্তর হয়ে গেছে, রাইট। কিন্তু অপর দিকে কি হয়েছে জনগণ বলতো, অপর দিকে এখানে জিঙ্কে নিয়ে কাজ করতেছি। তাহলে জিঙ্কের মধ্যে কি আসবে 3d10 4s2। তাহলে কি কি পাওয়া যায় বলতো, জিঙ্ক 2+। তাহলে এখানে কি, তাহলে এটা হচ্ছে 3d10 4s0। তাহলে এই কিন্তু ডি ব্লক হয়েছে, খেয়াল রাখো তিনটাই কিন্তু ডি ব্লক, কারণ ডি ব্লক বের করতে হয় মৌলকে দিয়ে।
মৌলকে দিয়ে ডি ব্লক, ঠিক আছে। কিন্তু অপর দিকে আমার এখানের মধ্যে আয়ন যেগুলো আছে সে আয়নগুলোর উপর বেস করে করতে হবে অবস্থান্তর। তাহলে আয়নগুলোর মধ্যে স্ক্যান্ডিনিয়ামে D0 হয়েছে, অবস্থান্তর হয় নাই। এখানে D1 থেকে 9 অবস্থান্তর হয়েছে, এখানে D10, তাই এটা কিন্তু অবস্থান্তর নয়। সো জনগণ এখানে এটা কি বলতো, এখানে কিন্তু এটা হচ্ছে অবস্থান্তর নয়। সবাইকে ধরতে পারছি জনগণ? বলেন তো একটু, ক্লিয়ার? সবাই ধরতে পারছি? নাইস, এই পর্যন্ত তাহলে হয়ে গেল। তাহলে এবার পরেরটার মধ্যে কি হয়েছে একটু দেখো। এই পরেরটার মধ্যে হচ্ছে মনে রাখবা এমসিকিউর জন্য যে ডি ব্লক মৌল যখনই হচ্ছে অবস্থান্তর হবে, অবস্থান্তর হওয়া মাত্র তার মধ্যে নিচের বৈশিষ্ট্যগুলো সত্য হয়ে যাবে। দ্যাট মিনস এখানে কিন্তু হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা থাকবে, প্রভাবক রূপে সে কাজ করবে, জটিল আয়ন রূপে সে গঠন করতে পারবে, রঙিন যৌগ, প্যারাচুম্বকত্ব, ঠিক আছে। এই কয়েকটা শর্ত কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে ভাই? আচ্ছা, এবার খেয়াল করো ভাই, এখানে যখন কোয়েশ্চেন গুলো আসছে কেন বলতেছে এগুলো, হয়তো তোমার কাছে ব্যাখ্যা কিন্তু করতে হবে না, এমসিকিউর জন্য তোমাকে শুধু জানতে হবে অবস্থান্তর হইলে এই শর্তগুলো হয়, বাস কাহিনী শেষ। যেমন একটা পরীক্ষার কোয়েশ্চেন যদি তোমাকে এরকম ভাবে দেই, চিন্তা করে দেখো, তোমাকে বলছি যে Fe2+ আর Zn2+ এর মধ্যে কোনটি রঙিন, এরকম কোয়েশ্চেন ধরো করছি, ঠিক আছে, যে কোনটি হচ্ছে রঙিন, এরকম কোয়েশ্চেন করলাম, তখন তোমাকে তো বলতে হবে যে Fe2+ এর মধ্যে 3D6 হয় কিন্তু Zn2+ এর মধ্যে 3D10 হয়, তাই না? তাহলে কি হয়েছে বলতো, এই যে এইটা ও কি অবস্থান্তর হবে? ও কিন্তু অবস্থান্তর হবে না। আর যদি না হয় তাহলে কি রঙিন হবে? হবে না। কিন্তু অপর দিকে ও কি হয়েছে, ও 3D1 থেকে 9 এর মধ্যে আছে, সো ও কিন্তু অবস্থান্তর, তাই ও কিন্তু কি হবে, ও কিন্তু রঙিন হবে। কেন? কারণ ও অবস্থান্তর, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে ও অবস্থান্তর। বাস এইটুক করতে পারলেই এমসিকিউ তো আসলে পাস হয়ে যাবে, ঠিক আছে। ব্যাখ্যা দেখা কিন্তু জানার এখান থেকে খুব একটা দরকার নাই। ওকে, পারা যাবে জনগণ? যাবে কিন্তু। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা পারলাম। তাহলে এবার পরের পেজে হচ্ছে আমি একটা ছোট্ট একটু কথাবার্তা বলে দিতে চাই, হয়তো এটা রিটেন এক্সামে আসবে না, সরি এমসিকিউ এক্সামে আসবে না, বাট একটু জেনে রাখো আর কি। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে রঙিন যৌগ প্রদর্শন করার মেইন রিজনটা কি ছিল? মেইন রিজনটা ছিল যে আমার লিগ্যান্ড প্রবেশের পূর্বে ডি এর 5টা ভাগের শক্তি থাকে সমান, ঠিক আছে। এই যে রঙিন যৌগ কেন হয় সেটা একটু হালকা কথা বলতেছি, লাগতে পারে মাঝে মাঝে, কারণ অনেকে কলেজের এক্সাম হয়তো দিবা এই ক্লাসটা দেখে, সো ওর জন্য বলতেছি আর কি। হ্যাঁ, যে এখানের মধ্যে যখন কাজটা করবা, ডি এর 5টা ভাগ, ঠিক আছে, এই 5টা ভাগের নরমালি কিন্তু কি থাকে, শক্তি সমান থাকে। এখন ডি এর 5টা ভাগের শক্তি যদি সমান থাকে তখন কি, তখন এটাকে বলা হয় ডি জেনারেট অবস্থা, ডি জেনারেট অবস্থা। কিন্তু যখনই হচ্ছে এর মধ্যে লিগ্যান্ডটা প্রবেশ করে তখন এই ডিটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এখন তোমরা বলতে পারো যে ভাই লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে যে মুক্ত জোড় ইলেকট্রন দান করে, ঠিক আছে। লিগ্যান্ড হচ্ছে কি? যে মুক্ত জোড় ইলেকট্রন দান করে, যে মুক্ত জোড় ইলেকট্রন কি করে, ইলেকট্রন দান করতে পারে। যেমন ধরো এখানে ধরো হচ্ছে কপার আছে, কপার 2+, আর এখানে হচ্ছে অ্যামোনিয়াম আছে 4টা, ঠিক আছে। তাহলে এই কপারটা যদি অ্যামোনিয়ামকে মুক্ত জোড়গুলো দান করে দেয়, তাহলে এর মধ্যে যে স্পেশাল টাইপের একটা যৌগ পাওয়া যাচ্ছে, এই যৌগটার নাম হচ্ছে জটিল যৌগ, যেটাকে আমরা এইভাবে লিখি CuNH3 2+, এভাবে, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখো, এই যে একটা কেন্দ্রীয় পরমাণু আছে, এই কেন্দ্রীয় পরমাণুকে কিন্তু হচ্ছে এই অ্যামোনিয়া গুলা মুক্ত জোড় ইলেকট্রন দান করছে। এখন এই যে অ্যামোনিয়া মুক্ত জোড় ইলেকট্রন দান করলো, এই জন্য অ্যামোনিয়াকে এখানে কি বলা হবে, লিগ্যান্ড বলা হবে। আর এই যে কেন্দ্রীয় পরমাণু এবং এই যে লিগ্যান্ড, এইটা মিলে ওভারঅল যে স্ট্রাকচারটা হয়েছে, ওই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে জটিল যৌগ, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো ভাই, যে এখানটার মধ্যে যেটা বলতে যাচ্ছি, লিগ্যান্ড নিছি, এখানে কি যখনই হইতেছে, যেহেতু আমরা অবস্থান্তর মরণে পড়তেছি, লিগ্যান্ড প্রবেশ করার আগে কেন্দ্রীয় পরমাণুটার 5টা ভাগের শক্তি হচ্ছে সমান, ঠিক আছে। কিন্তু একবার লিগ্যান্ডটা প্রবেশ করে গেলে ওই 5টা ভাগের শক্তি কিন্তু সেম থাকে না, ঠিক আছে। 5টা ভাগের শক্তি কিন্তু সেম থাকে না। এই যে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। কি বলি আমরা এটাকে? নন ডিজেনারেট অবস্থা। তার মানে এখানে কিন্তু দুই ভাগের শক্তি কি নাই, সমান নাই। এবার দুই ভাগের শক্তি সমান নাই, এখানে কি উপর থেকে নিচের দিকে ইলেকট্রন এরকম লাফালাফি করতে থাকে, এবং এখানে যে শক্তিটা নির্গত হয়, এই যে ল্যামডার ভ্যালুটা যদি হচ্ছে কি হয়, দৃশ্যমান রেঞ্জে হয়, তখনই কিন্তু আলোটা দেখা যায়। এত কথার যদি সামারি করি, সহজ কথা হচ্ছে কেন সে রঙিন দহন প্রদর্শন করছে। নরমালি সকল অবস্থান্তর মৌল আমার জটিল যৌগ করে। লিগ্যান্ড প্রবেশ করার আগে এদের 5টা ভাগের শক্তি ছিল সমান, এরপর লিগ্যান্ড প্রবেশ করার পরে 5টা ভাগের যে পরবর্তী শক্তি আছে সেটা কিন্তু সমান নাই। এই জন্য কি হয়েছে, এখন ইলেকট্রন উপর থেকে নিচে এরকম লাফালাফি করতে পারে,
তখন নির্গত শক্তি যদি হচ্ছে দৃশ্যমান রেঞ্জে পড়ে তখন এটা কি, তখন এটা হচ্ছে আমাদের রঙিন যৌগ হয়, তাহলে রঙিন যৌগ কিন্তু হইতে পারবে না। এখানে আরো অনেক কথাবার্তা আছে, ঠিক আছে, কারণ এখানে হচ্ছে স্ট্রাকচার উপর ডিপেন্ডেন্সি আছে, যে যদি হচ্ছে তোমার কি হয় অষ্টতলকি স্ট্রাকচার হয় তাহলে উপরে 2 নিচে 3 হয়, আবার যদি কি হয় আবার যদি চতুর্থলকি হয় তখন কি হয় উল্টায় যায়, উপরে 3 হয় নিচে 2 হয়, আবার মাঝে মাঝে 4 1 এরকমও হয়, মাঝে মাঝে আরো অন্যরকম হইতে পারে। ওগুলো দিকে আমরা অত কমপ্লিকেসি এইচএসসি লেভেলে দরকার নাই, ঠিক আছে। এখানে আরো অনেক কিছু বলা যাবে, বলা গেলে ওটা আমরা অ্যাডমিশনের সময় কখনো লাগলে তখন আমরা দেখবো না, হ্যাঁ। কিন্তু আপাতত এইচএসসি লেভেলের জন্য যেটা লাগবে খালি মনে রেখো যে আগে যৌগ গঠনটা শুরু হওয়ার সময় সে ছিল ডিজেনারেট, লিগ্যান্ড প্রবেশ করার পরে সে যে যখন যৌগ গঠন করে ফেলছে সে হয়ে গেছে নন ডিজেনারেট, তাই সে রঙিন যৌগ গঠন করছে, শেষ। আর এক্সট্রা কিছু মনে রাখার দরকার নাই। এবার সেকেন্ড যে পয়েন্টটা মনে রাখবা যে অবশ্যই এখানে সর্বদাই অবস্থান্তর মৌলগুলা লিগ্যান্ডের সাথে একটা জটিল যৌগ তৈরি করবে। কি যৌগ তৈরি করবে? জটিল যৌগ। এখন জটিল যৌগের ডেফিনিশনটা কি? জটিল যৌগের অ্যাকচুয়াল ডেফিনিশন হচ্ছে যে একটা কি লাগবে, একটা কেন্দ্রীয় ধাতু লাগবে, ঠিক আছে, একটা কেন্দ্রীয় ধাতু লাগবে এবং আরেকটা লাগবে হচ্ছে লিগ্যান্ড, একাধিক লিগ্যান্ড হইতে পারবে, কোনো সমস্যা নাই, লিগ্যান্ড যারা মুক্তজোড় দান করে, এবং এদের মধ্যে সন্নিবেশ বন্ধন থাকতে হবে। যদি এই শর্তগুলো হচ্ছে ফুলফিল হয়, যদি এই শর্তগুলো ফুলফিল হয় তাহলে এই তিনটার মধ্যে মিলে যে যৌগটা তৈরি হবে তার নাম হচ্ছে জটিল যৌগ, ঠিক আছে। যেমন তোমার অনেকগুলো এক্সাম্পল আমি বলতে পারি, যে ধরো এখানের মধ্যে FeCO5 এইটা হইতে পারে, বা তোমার কাছে ধরো K4FeCN6 থাকতে পারে, ঠিক আছে, Fe এখানে হচ্ছে কি CN6 4- এরা থাকতে পারে, ঠিক আছে, টেট্রামিন কপার সালফেট তো লিখলামই, ঠিক আছে, বা এখানের মধ্যে কি AgNH3 হোল 2 প্লাস এটা হইতে পারে, হ্যাঁ, প্রত্যেকটাই হইতে পারে। এখন যেটাই হোক না কেন, সহজ কথা তোমাকে একটু বলি, সেটা হইতেছে ভাই সকল ক্ষেত্রে জাস্ট এতটুকু মাথায় রাখবো আমরা যে এই তিনটা শর্ত যদি ফুলফিল হয়, কেন্দ্রীয় ধাতু আছে, লিগ্যান্ড আছে, এদের মধ্যে সন্নিবেশ বন্ধন হইছে, তাইলে এগুলা জটিল যৌগ হয়ে যাবে, ঠিক আছে ভাই। আচ্ছা, যেটা মাথায় রাখবো আমরা, যে ভাই মনে রাখবা যে যতগুলা সন্নিবেশ বন্ধন তাকে আমরা সন্নিবেশ সংখ্যা বলি। কি বলি? যতগুলা সন্নিবেশ বন্ধন হয় একটা যৌগে তাকে আমরা কি বলি? সন্নিবেশ সংখ্যা। যেমন খেয়াল করো, এখন এই যৌগটার মধ্যে 6টা CN আছে, সো 6টা CN মাইনাস কি করে, 6টা মুক্ত জোড়ের ইলেকট্রন Fe কে দান করে, এই জন্য এটা কি বলা হয়, ওর সন্নিবেশ বন্ধন হইছে 6, এই জন্য এর সন্নিবেশ সংখ্যাও কত? 6। ক্লিয়ার? আবার একটু বলি, ব্যাপারটা হচ্ছে এখানে একটু খেয়াল করো, এই কপার 2+টা আছে, এখন ও কি হইছে, ওর চারপাশে 4টা অ্যামোনিয়ার কাছ থেকে মুক্তজোড় ইলেকট্রন দান হইছে, তাহলে এখানে কি 4টা মুক্তজোড় দান হইছে, তাহলে সন্নিবেশ বন্ধন কয়টা হইছে? 4টা, এই জন্য এখানে সন্নিবেশ সংখ্যা কিন্তু 4 জনগণ, ঠিক আছে, সন্নিবেশ সংখ্যা কিন্তু 4। ওকে, এখন দেখো ভাই এখানের মধ্যে কি হইছে, 5টা মুক্তজোড় এখানে দান হবে, তাহলে সন্নিবেশ কিন্তু কি, সন্নিবেশ কিন্তু হচ্ছে 5। এখানে মোট কতগুলা মুক্তজোড় দান হয়েছে সেটা ইস্যু, ঠিক আছে। এগুলো সবগুলা যেহেতু মনো ডেন্ট লিগ্যান্ড, এই জন্য ওরা একটা মুক্তজোড় একটা ইলেকট্রন দান করতেছে, এই জন্য আমরা একটা করে হিসাব করলে কাহিনী হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে কি হচ্ছে, 2টা অ্যামোনিয়া আছে, 2টা অ্যামোনিয়া 2টা মুক্তজোড় দান করবে, সো 2টা অ্যামোনিয়া 2টা মুক্তজোড় দান করবে, এই জন্য আমার সন্নিবেশ বন্ধন কত আসবে, সন্নিবেশ সংখ্যা আসবে হচ্ছে 2। একইভাবে কি 4টা মুক্তজোড় আছে এখানে, তাহলে এখানে কি 4টা মুক্তজোড় দান হইলে সন্নিবেশ সংখ্যা কত হয়ে যাবে, সন্নিবেশ সংখ্যা হয়ে যাবে 4। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পারছি? ওকে, সেরা, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, এই পর্যন্ত হয়ে গেল। আমরা মোটামুটি যা যা আমাদের এমসিকিউতে লাগবে, আমি কিন্তু বলতেছি রিটেনের জন্য কিন্তু আমরা পড়াচ্ছি না, আমরা কিন্তু এমসিকিউর জন্য পড়তেছি। এইটুক পড়লে এমসিকিউ ইনশাল্লাহ কভার হয়ে যাবে, ঠিক আছে। বাট রিটেনের জন্য কিন্তু আরো অনেক কিছু পড়তে হয়, একটু ঠান্ডা মাথায় আমরা দেখবো বাসায়। হ্যাঁ, ওকে, চলো সামনে আগাই। তাহলে এবার চলো কোয়েশ্চেন সলভিং এর দিকে যাবো। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা SPD সবগুলোর ধর্ম পড়ছি, তো এক্সিকিউশন লেভেলে যাই, এই কতটুকু মনে আছে তোমাদের? হ্যাঁ, তো এখানে সবাই আবার ভিডিওটা একটু পজ করো এবং পজ করে নিচে আগে একটু কমেন্ট সেকশনে এটার অ্যান্সারটা দাও। একটু আগে পড়াইছি, সবগুলো লিখে দিছিলাম, একটু দেখো সবার মনে আছে কিনা। অবশ্যই কমেন্ট সেকশনে একটু অ্যান্সার গুলো দিবা, আমি কিন্তু কমেন্টগুলো পড়বো তোমাদের, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো চলো এখানে আমরা মাত্র পড়ে আসছি এস ব্লকের সংখ্যা কতবার আসে, দেখছো? এই সংখ্যাটা হচ্ছে 14, ঠিক আছে, 14। এবং যেটা মনে রাখবা অবশ্যই গ্রুপ 1, 2 এবং সাথে হচ্ছে হিলিয়াম, এটা কিন্তু হচ্ছে গ্রুপ এস ব্লক মৌলের অংশ হবে। ওকে, তাহলে পরেরটার মধ্যে চলে যাই। পর্যায় সারণীতে পি ব্লক মৌলের সংখ্যা, এটা তো তোমরা পারোই যে হিলিয়াম ব্যতীত আমার যে গ্রুপ 36
থেকে গ্রুপ 36 কেন বলছে 13 থেকে 18 সরি ঠিক আছে 13 থেকে 18 এটাকে আমরা কি বলি আমরা বলি হচ্ছে আমাদের পি ব্লক মৌল এবং ওর সংখ্যা হইতেছে 36 তাই না সংখ্যা হইতেছে 36 নাইস এই পর্যন্ত হয়ে গেল তো আমরা মোটামুটি পারলাম এটাও তো এস আর পি এস পি ডি এফ এই চারটায় পড়বা এবং চারটাই কিন্তু হচ্ছে আলটিমেটলি হয় এমসিকিউতে আসবেই আর 1 মার্কের জন্যও কিন্তু আসবে একটু সাবধানে পড়বো আমরা হ্যাঁ জনগণ ওকে তাহলে পয়েন্টটা চলে যাই পয়েন্টটার মধ্যে বলছে পর্যায় সারণে কোন ব্লকে অধাতুর সংখ্যা সবচেয়ে বেশি চিন্তা করে দেখো তোমরা যে আমরা যদি সবচেয়ে বেশি অধাতুর কথা চিন্তা করে দেখি দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এগুলো সবগুলো যে আছে চিন্তা করে দেখো যে সবগুলো অধাতুই আলটিমেটলি কোন সাইডটার মধ্যে পড়তেছে চিন্তা করে দেখো তো সবগুলো অধাতু কোন সাইডটার মধ্যে পড়তেছে বলো তো একটু দেখি ভাই সবগুলো কি আলটিমেটলি যে দেখো 13 14 15 16 17 18 তাহলে সবগুলো পি ব্লক মানে যতগুলো অধাতু আছে এর নিচে চিন্তা করে দেখো এর উপরে কি ছিল নাইট্রোজেন ছিল এখানে কি ছিল কার্বন ছিল এখানে কি ছিল অক্সিজেন ছিল ঠিক আছে এগুলো তো অধাতুই ঠিক আছে এখানে কি ছিল অক্সিজেন ছিল এখানে কি ছিল ফ্লোরিন ছিল এই সবগুলোই কিন্তু অধাতু তাহলে চিন্তা করে দেখো তো এই 13 থেকে বাকি বেশিরভাগগুলো কি এই সাইডে অবস্থান করতেছে না আর গ্রুপ 13 থেকে 18 এটা কার অংশ বলো তো একটু দেখি পি ব্লকের অংশ না এই জন্য মনে রাখবা বেশিরভাগ অধাতু কার মধ্যে আছে পি ব্লক মৌলের মধ্যে আছে এটা হবে আমার অ্যান্সার ঠিক আছে সবগুলো তো গুনে গুনে তোমার পক্ষে মনে রাখা পসিবল না তুমি যেটা পারো তুমি পারো কি পিরিয়ড 2 আর পিরিয়ড 3 আর 3 দেখেই তুমি একটু দেখো কি হয় ঠিক আছে বিশেষ নাটক পিরিয়ড 2 আর 3 এর মধ্যেই গোনো তুমি দেখবা কি বেশিরভাগ অধাতু যেগুলা সেগুলো কার কার মধ্যে আছে 13 থেকে 18 নম্বর গ্রুপের মধ্যে আছে 13 থেকে 18 নম্বর গ্রুপটা কোন ব্লকের মধ্যে পড়ে 13 থেকে 18 নম্বর গ্রুপটা পড়ে কিন্তু হচ্ছে পি ব্লকের মধ্যে সো অ্যান্সার হচ্ছে পি ব্লক ঠিক আছে ভাই পারবো জনগণ পারবো ঠিক আছে চলো সামনে আগাই পয়েন্টটার মধ্যে কি আছে একটু দেখো এখন নরমালি কিন্তু একটা সেম গ্রুপে ধর্ম সেম হয় তাই না ভাই কিন্তু এখানে কোশ্চেনের মধ্যে চাইছে কর্ণ সম্পর্ক এটা বলতে কি বোঝায় তাই না কর্ণ সম্পর্ক বলতে বোঝায় যে একটা সেম গ্রুপে ধর্ম যেমন সেম হয় আবার কিছু কিছু স্পেশাল কেসে আমাদের কর্ণ বরাবর গেলে যেমন লিথিয়াম এর নিচে সোডিয়াম বেরিলিয়াম নিচে ম্যাগনেসিয়াম বোর নিচে অ্যালুমিনিয়াম কার্বন নিচে সিলিকন এরকম আছে কিন্তু লিথিয়াম থেকে যদি তুমি একটু কর্ণ বরাবর যাও তাহলে এই দুটার মধ্যে ধর্মের মিল পাওয়া যায় ঠিক আছে এই দুটার মধ্যে ধর্মের মিল পাওয়া যায় আবার তুমি যদি বেরিলিয়াম থেকে অ্যালুমিনিয়ামের দিকে যাও কর্ণ বরাবর যাও তাহলে আবার এই দুটার মধ্যে ধর্মের মিল পাওয়া যায় আবার তুমি যদি আরেকটু বোরন থেকে কর্ণ বরাবর যাও তাহলে তুমি বোরন এবং সিলিকন এর ধর্মের মধ্যেও কিন্তু মিল পাবা এই তিনটা কিন্তু আলাদা আলাদা তিনটা জোড়া ঠিক আছে এই দুটার মধ্যে ধর্মের মিল এই দুটার মধ্যে ধর্মের মিল এই দুটার মধ্যে ধর্মের মিল সো এই যে কিছু কিছু ক্ষেত্রে কর্ণ বরাবর গেলে ধর্মের মিল খুঁজে পাওয়া যায় এটাকে কিন্তু জনগণ কি বলে বলতো এটাই কিন্তু জনগণ বলা হচ্ছে কর্ণ সম্পর্ক এবং পরীক্ষা হলের জন্য এই তিনটা জোড়া পড়লে পরীক্ষায় পাস ঠিক আছে ভাই পরীক্ষায় পাস করা সবচেয়ে ইম্পর্টেন্ট পাস করলেই জীবন সুন্দর ওকে চলো তাহলে শুরু করি তাহলে এখানের মধ্যে খুঁজি কোন অপশনের মধ্যে কোনটার মধ্যে আছে প্রথমটা কি আছে নাই সেকেন্ডটা কি আছে নাই থার্ডটা আছে তাহলে এটা আমাদের অ্যান্সার তাই না এই যে বোরন আর সিলিকন এই যে বোরন আর সিলিকন মিলে গেছে হ্যাঁ তো এই তিনটাই ভালো করে পড়বো তাহলে কিন্তু জনগণ চলবে চলো তাহলে এই পর্যন্ত পাস হয়ে গেল আমরা সামনে আগায় যাই হ্যাঁ তো পরেরটার মধ্যে কি আছে একটু দেখি নিচের কোনতে মিশ্র অ্যানহাইড্রাইড এটা নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই ঠিক আছে মিশ্র অ্যানহাইড বলতে আসলে কি বোঝায় এখন শোনো মিশ্র অ্যানহাইড বলতে বোঝায় হচ্ছে যখনই কোনো একটা অক্সাইড থাকবে সেটা এটা হইতে পারে অথবা এটা হইতে পারে দুটো সেম কথা অ্যাকচুয়ালি হ্যাঁ এই দুটো যেটাই হোক না কেন মনে রাখবা মিশ্র অ্যানহাইড্রাইড মানে হচ্ছে তুমি এদের সাথে যখন তুমি পানির বিক্রিয়া দিবা তখন নর্মাল কেসে অধাতুর অক্সাইড নর্মালি কি ধর্মী হয় চিন্তা করে দেখো তো একটা অধাতুর অক্সাইড কিন্তু পানির সাথে বিক্রিয়া করলে অ্যাসিড তৈরি করে তাই না ভাই অ্যাসিড তৈরি করে সো নর্মালি কিন্তু একটা অধাতুর অক্সাইড কি ধর্মী একটা অধাতুর অক্সাইড কিন্তু জনগণ অম্লধর্মী তাই না ভাই কি ধর্মী অম্লধর্মী ওকে অম্লধর্মী সো এখানে যেটা মাথায় রাখতে হবে ভাই অধাতুর অক্সাইড অম্লধর্মী হয় তার মানে সে অম্ল তৈরি করতেছে কিন্তু কিছু কিছু স্পেশাল অক্সাইড আছে এরা পানির সাথে বিক্রিয়া করে দুই ধরনের অম্ল তৈরি করে ঠিক আছে নাইট্রাস অ্যাসিডও করে ফেলে আবার নাইট্রিক অ্যাসিডও করে ফেলে সো যেহেতু দুই ধরনের অম্ল এরা তৈরি করতেছে তাই এর মধ্যে হচ্ছে দুই ধরনের অম্লেরই কি আছে অরিজিন আছে সো এই জন্য যেহেতু দুই ধরনের অম্লের অরিজিন আছে এই জন্য এটাকে বলা হয় মিশ্র অ্যানহাইড্রাইড ঠিক আছে কি অ্যানহাইড্রাইড বলা হয় মিশ্র অ্যানহাইড্রাইড তার মানে এই দুটা মিক্সচার দিয়ে হচ্ছে অরিজিন এটা তৈরি হয়েছে
ঠিক আছে ভাই, তাহলে এখানে মনে রাখতে হবে যে যখনই তুমি এরকম মিশ্র অ্যানহাইড্রাইড পাবা নাইট্রোজেনের জন্য, তখন অ্যান্সার হবে কি NO2 অথবা N2O4, কারণ দুইটা অ্যাকচুয়ালি সেম জিনিস কিন্তু। ওই যে ছোটবেলায় পড়ছো না স্থূল সংকেত আণবিক সংকেত, ওই ব্যাপারটা, আর কিছুই কিন্তু না। হ্যাঁ, সো এই NO2 N2O4 এগুলো অপশনের মধ্যে থাকলে মিশ্র অ্যানহাইড্রাইড হবে। তো এটা কত নম্বর অ্যান্সার হবে? এই সি নাম্বারটা, এটা হবে আমার অ্যান্সার। মাথায় রেখো। হ্যাঁ, এটা খুবই সিম্পল একটা MCQ, পরীক্ষা হলে কিন্তু ঢাকা বোর্ডেই আসছে 22 সালে, সো ভালো করে জানা রেখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এর পরেরটার মধ্যে কি আছে একটু দেখি। পরেরটার মধ্যে বলছে PH4+ কয়টি ইলেকট্রন বিদ্যমান। দেখছো ভাই কি কি সহজ সহজ কোয়েশ্চেন করে। তো PH4+ এর মধ্যে ইলেকট্রন বিন্যাস সংখ্যা বের করে ফেলো। তাহলে বলো ফসফরাস কয়টা আছে? 15টা। হাইড্রোজেন কয়টা? 4টা। ইলেকট্রন কয়টা কমছে? প্লাস মানে কি একটা কমে গেছে, সো এবার প্লাস মানে একটা কমায় দাও। হ্যাঁ, একটা কমায় দাও, তাহলে মোট কতগুলো হইলো? মোট হইলো 18টা। তাহলে এটা হচ্ছে 18। হ্যাঁ, আচ্ছা, বাই দা ওয়ে এটা তো পড়বাই। হ্যাঁ, এটার মতো করে হচ্ছে তোমরা কিন্তু পরীক্ষা হলের জন্য সালফেট এটার ইলেকট্রন সংখ্যা, নাইট্রেট এটার ইলেকট্রন সংখ্যা, আর অ্যামোনিয়াম এটার ইলেকট্রন সংখ্যা, এই তিনটারই ইলেকট্রন সংখ্যা বের করে আমাকে কমেন্ট সেকশনে বলবা। ইলেকট্রন সংখ্যা কত, কমা কমা দিয়ে আমাকে ইলেকট্রন সংখ্যা কত বের করে কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, জানাও, ঠিক আছে, জানাও ইন কমেন্ট, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে আমি পড়বো যে আসলে কে কে অ্যান্সার দিচ্ছ, তাহলে আমি বুঝবো যে না আসলে তোমরা আমাকে পড়া বুঝতেছো। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ তোমারও একটু মোটিভেশন কাজ করবে, আমারও ইনশাআল্লাহ নতুন ভিডিও করার মোটিভেশন আসবে। ঠিক আছে ভাই, মোটিভেশন ছাড়া কাজ করতে ভালো লাগে না, বুঝো নাই? সো একটু যদি তোমরা কমেন্ট করো, ভালো লাগে বলো, তখন আর কাজ করতে ইচ্ছা করে, বুঝো নাই? চলো তাহলে সামনে আগাই। তাহলে এবারে মধ্যে কাজটা হয়ে গেছে। তাহলে এখন এই পার্টটুকুর মধ্যে যেটা বললাম যে SP ব্লক মৌল নিয়ে আমরা কাজ করছি, এখানে হচ্ছে আমরা একটু দেখবো রঙিন যৌগ নিয়ে কাজ হচ্ছে। তাহলে দেখো কি হয়েছে, নিচের কোন আয়নটি রঙিন যৌগ? কি বলছিলাম, রঙিন যৌগ হইতে হলে কি হইতে হবে? তাকে অবশ্যই অবস্থান্তর হইতে হবে। তাহলে এবার তোমরা আমাকে বলো দেখি ভাই, স্ক্যান্ডিনাম 3+ এ 3D0 হয়, তাহলে সে কি অবস্থান্তর হইছে? না। ম্যাগনেসিয়াম 2+ এ তো নরমালি কি আছে? 2s2 2p6, সো এটাও বাদ, কারণ ডি ব্লকই হয় না, কেমনে হবে? এখানে লাস্টে কি আসছে? 3D10 হয়ে গেছে, তাহলে এটাও বাদ। এখানে নিকেল 2+ এর মধ্যে কি হবে? 3D8, তাহলে এটা অবস্থান্তর হইছে, এটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। গুড, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। কোন কোয়েশ্চেন আছে কারো? নাই। তো এই পর্যন্ত মোটামুটি হয়ে গেল। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে জনগণ একটু দেখে ফেলি। হ্যাঁ, দেখে ফেলি। তাহলে বলো পরেরটার মধ্যে কি হয়েছে? রঙিন যৌগ কোনটি, এটা করছে কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু সেম কাহিনী। ঠিক আছে, তোমাকে একটু ঠান্ডা মাথায় কিন্তু কাজটা করতে হবে। আমি বলি নর্মালি যখন টাইটেনিয়ামকে নিয়ে তুমি কাজ করো, যারা পারি না ওরা একটু শিখে নিবো। টাইটেনিয়ামকে যখন কাজ করি তখন এখানে কি আসে? 3D2 4s2। তাহলে যখন তুমি টাইটেনিয়াম 4+ নিবা তখন কিন্তু এখানে 3D0 4s0 আসবে। সো আলটিমেটলি এখানে কিন্তু D0 চলে আসছে। সো এখানে অবস্থান্তর হবে? হবে না কিন্তু। সো এটা কিন্তু অবস্থান্তর না, সো কিন্তু রঙিন হইতে পারবে না। ঠিক আছে, সেম ওয়েতে তুমি যখন ম্যাঙ্গানিজকে নিয়ে কাজ করবো 25, তাহলে কি আসতেছে বলো তো? 3D5 4s2। তাহলে এখানে বলো ম্যাঙ্গানিজ কত আছে? 2 দুগুণে 4, এখানে 4+ আছে। কেমনে 4+ বের করলাম? ওই যে জারণ মান বের করছি, বুঝছো? কেউ না পারলে একটু করে নিবা পাশে, কেউ না পারলে করে নিবা যে x এরপর কি -2 × 2 = 0, সো x এর ভ্যালু এখানে +4, এমনি বের করলেও কিন্তু চলবে। ঠিক আছে ভাই, তুমি যেমনে পারো পরীক্ষা হলে পারলেই হলো। +4 এর জন্য চার্জ কত আসে দেখো, Mn4+ এর জন্য চার্জ কত? এখানে হচ্ছে 3D5 4s1 ছিল, তাহলে এখানে 3D3 4s0 এরকম হবে। সো এটা হচ্ছে কি অবস্থা। ওকে, আচ্ছা, তো এটা অবস্থান্তর হইছে, সো এটা আমার অ্যান্সার। হ্যাঁ, এটা আমার অ্যান্সার হবে, এটা আমার অ্যান্সার হবে। স্ক্যান্ডিনাম 3+ তো কোনোদিনই হবে না, স্ক্যান্ডিনাম 3+ তো অনেকবার করে ফেলছে অলরেডি, 3D0, সো এটা হচ্ছে বাদ। আর এটা কি জিঙ্ক 2+, সো এটা হচ্ছে 3D10 চলে আসবে, এটাও বাদ, তাই না? সো অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, তাই না ভাই? খুবই সহজ জিনিস, একটু ঠান্ডা মাথায় দেখবো, একটু কাজ করবো, তাইলে কেল্লা ফতে। ঠিক আছে ভাই, চলো তাহলে পরেরটা চলে যাই জনগণ, কি পাচ্ছি একটু দেখি। তাহলে পরেরটার মধ্যে কি আছে দেখো, পরেরটার মধ্যে আছে হচ্ছে নিচের কোন যুগলের জোড় মানে জোড়া, কোন জোড়ার মধ্যে দুইটি মৌলে অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে। এখানে আমি একটু অষ্টক সংকোচন সম্প্রসারণ বলে নেই, তারপর বুঝাইতেছি। খেয়াল করো, প্রথমে যে ওয়ার্ডটা আছে আগে একটু বুঝাবো, সেটা হচ্ছে অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন মানে কি? যার লাস্ট শেলে ইলেকট্রন 8-এর চেয়ে কম আছে, তাই না? যার লাস্ট শেলে কি আছে? 8-এর চেয়ে কম আছে। যেমন কি হইছে, যেমন AlCl3, এখানে লাস্ট শেল 8-এর চেয়ে কম। তারপর কি আছে? তারপর তোমার কাছে BeCl2, লাস্ট শেল 8-এর চেয়ে কম। BF3, লাস্ট শেল 8-এর চেয়ে কম। সো যাদেরই লাস্ট শেলে ইলেকট্রন 8-এর চেয়ে কম, ওদেরকে আমরা কি বলবো? অষ্টক সংকোচন। ঠিক আছে, আর তাহলে অষ্টক সম্প্রসারণ কোনটা? অষ্টক সম্প্রসারণ হচ্ছে ভাই, অষ্টক সম্প্রসারণ কোনটা? অষ্টক সম্প্রসারণ হচ্ছে যাদের ইলেকট্রন 8-এর চেয়ে বেশি।
বুঝছো 8 এর চেয়ে বেশি। হ্যাঁ, যেমন তুমি চিন্তা করে দেখো, তুমি ধরো এখানে ফসফরাসকে নিয়ে কাজ করতেছো, Cl, এখানে হচ্ছে Cl, এখানে Cl, এখানে Cl, একটু ভুল লিখছি, এটা এরকম স্ট্রেইট হবে। হ্যাঁ, এবার তাহলে খেয়াল করো, চিন্তা করে দেখো তো ফসফরাসের চারপাশে 5টা বন্ধন আছে, 5টা বন্ধন মানে কি 10টা ইলেকট্রন না? তাহলে কি লাস্ট শেলের ইলেকট্রন 8 এর চেয়ে বেশি হয়ে গেছে, রাইট? আবার চিন্তা করে দেখো, তুমি SF6 কে নিয়ে কাজ করতেছো, উপরে আর নিচে একটা, এরপর কি 4 কর্নারে 4টা, 4 কর্নারে 4টা, তাহলে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে আলটিমেটলি SF6। তাহলে লাস্ট শেলে আমার কি হচ্ছে, সালফারের চারপাশে 6 জোড়া মানে 6টা বন্ধন আছে, 6টা বন্ধন মানে 6 দুগুণে 12টা ইলেকট্রন, তাই না ভাই? সো এখানে 12টা ইলেকট্রনকে নিয়ে কাজ করতে হচ্ছে। সো আমাকে একটু ঠান্ডা মাথায় বলো, তাহলে এখানে কিন্তু এ ফসফরাস এবং এখানে এই সালফার, এই দুইটারই কিন্তু লাস্ট শেলে ইলেকট্রন 8 এর চেয়ে বেশি। এই জন্য কিন্তু এখানে কি হয়েছে, অষ্টক সম্প্রসারণ হয়েছে জনগণ। ঠিক আছে ভাই? ওকে, তাহলে এবার বলো কি হবে তাহলে? অষ্টক সম্প্রসারণ চাইছে কোশ্চেনে, ঠিক আছে? তাহলে এবার দেখো কি হয়েছে, অ্যালুমিনিয়াম সালফার হবে না, ঠিক আছে, অ্যালুমিনিয়াম সিলিকন হবে না, অ্যালুমিনিয়াম হবে না, এই সালফার ফসফরাস এই দুইটা হবে। এই যে দেখো এক্সাম্পল কিন্তু লিখে রাখছি, খেয়াল করছো? এই ফসফরাস এবং এই সালফার, ফসফরাস এবং সালফারের মধ্যে কিন্তু অষ্টক সম্প্রসারণ করা সম্ভব। সবাই কি ধরতে পারছি জনগণ? পারবো? ওকে, সেরা। তাহলে এই পর্যন্ত পারলাম আমরা। হ্যাঁ, তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে, নিচের কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়? এটা তো তোমাদেরকে মাত্রই পড়ায় আসে, তাই না? ওই যে মনে আছে মাত্রই পড়াইছিলাম যে হচ্ছে SiCl4 যেটা আছে, ওর মধ্যে কি আছে, ফাঁকা 3d অরবিটাল আছে, এবং এই কারণে কি হয়, SiCl4টা 4 অণু পানির সাথে বিক্রিয়া করতে পারে, এবং তখন কি হয়, 4টা H 4টা Cl কে মিলে 4টা HCl, এবং এখানে হয় SiOH4। তাহলে জনগণ বলো তো কি হবে অ্যান্সার? SiCl4, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে ভাই, পারবো সবাই? অসুবিধা আছে জনগণ? নাই। ওকে, সেরা, এই পর্যন্ত পারা গেল। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে একটু দেখে ফেলি। পরেরটার মধ্যে হচ্ছে নিচে কোনটি দৈত্যাকার অণু গঠন করে, দেখছো? এই যে দৈত্যাকার অণু, মাত্রই বলে আসছিলাম তাই না, যে সিলিকন যে আছে, সিলিকনের মধ্যে কিন্তু বিন্যাস করলে 3s2 3p2 পাওয়া যায়। তার মানে এখানে কিন্তু ফাঁকা 3d আছে, ফাঁকা 3d কারণে কি হয়, ও সিলিকন ডাইঅক্সাইডের একটা কি করতে পারে, পলিমার তৈরি করতে পারে। ওই যে ছবি এঁকে এঁকে আঁকছিলাম যে, মনে আছে? সিলিকন অক্সিজেন, সিলিকন অক্সিজেন, অক্সিজেন এরকম চলতে থাকে যে, ঠিক আছে? সো এরকম বৃহৎ অণু গঠন করতে পারে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? দেখছো একটু আগে যা পড়াইছি, এখন ওইগুলো কিন্তু পরীক্ষা খালি আসছে, আমরা দাগায় দাগায় আগায় যাচ্ছি। ভালো লাগতেছে না বলো, তাই না? এবার দেখো জনগণ, এই পর্যন্ত কিন্তু হয়ে গেল। ওকে, ঠিক আছে। এগুলাই যখন এইচএসসি পরীক্ষা আমার আসতো না, তখন আমি খুব প্যারা খাইতাম। এই জন্য কিন্তু আগে টপিকগুলো পড়ায় নিছি। এখন সুন্দর করে খালি অ্যান্সার করে যাও, বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন সলভ করলে কনফিডেন্স এমনি বেড়ে যাবে। ঠিক আছে ভাই, পারবো? পারবো। তাহলে পরেরটায় যাব। পরেরটার মধ্যে কি হয়েছে, কোন যৌগটি সম্ভব নয়? দেখছো কোন যৌগটি সম্ভব নয়? তাহলে চিন্তা করে দেখো তো, অ্যালুমিনিয়াম নাইট্রেট সম্ভব হইতেও পারে, কারণ অ্যালুমিনিয়ামের যোজনীয় 3, নাইট্রোজেনের যোজনীয় 3, সো Al হইতে পারে, পসিবল। কিন্তু কোনটি সম্ভব নয় বলছে। আচ্ছা, NCl5 এটা কি সম্ভব? দেখো আমি বারবার বলছিলাম কিন্তু নাইট্রোজেনের মধ্যে 1s2 2s2 2p3 আছে, 2p3, তাই না? 2p3 আছে, এবং এখানে কিন্তু সরি 2p3 আছে। এখন কি হইলো, এখন এখানে 2d বলতে কিছু কিন্তু নাই। তাহলে কি ব্যাপারটা? তাহলে মনে রাখতে হবে 3টা ফাঁকা অরবিটাল থাকার কারণে এখানে কিন্তু NCl3 আছে, কিন্তু যেহেতু 2d নাই, সো এখানে কিন্তু কোনোদিনই NCl5 পসিবল না। সাবধান, হ্যাঁ? সো এখানে অ্যান্সার হবে এ বি নাম্বারটা, যে এটা কখনোই কিন্তু কি না, সম্ভব না। ঠিক আছে ভাই? ওকে, নাইস। চলো, তাই এই পর্যন্ত আমরা কাজটা করে ফেললাম। এবার আমি কিন্তু আবারও বলতেছি যে আমরা কিন্তু আজকে শুধুমাত্র এই পার্ট 1 যেটা, এই পার্ট 1 মানে এই চ্যাপ্টারটা মূলে পর্যাবৃত্ত ধর্ম একটু লেংদি, তো আমার সময়টা আমার কাছে খুব বোরিং লাগতো আর কি, বুঝছো? তো দেখা যায় যে এই একটু শুরুতে হচ্ছে অবস্থান্তর মৌল পড়ছি, জটিল যৌগ পড়ছি, সামনে আগে একটু ব্লক মৌল পড়ছি, আবার একটু সামনে গেলে তুমি দেখবা কি একটু পরে পর্যাবৃত্ত ধর্ম আসবে, ঠিক আছে? ওইগুলো পড়ার পর না আসলে ধৈর্য আর কোলায় না, কারণ এরপর সংকলন আছে, ওটা খুবই ইম্পর্টেন্ট। সো এই জন্য কিন্তু আমরা এটাকে 2 পার্ট করে নিছি। আজকে আমরা শুধু তোমাদের ব্লক মৌলগুলা ধর্ম, যেহেতু তোমরা ধর্ম ভাষায় রিডিং পড়ো না একদমই, এটা আমি জানি, আমার সময় আমিও পড়ি নাই, তোমার সময় তুমি পড়ার কোনো কারণ নাই। সো এই জন্য হচ্ছে আলাদা করে একটা ভিডিও করে দাও কিন্তু, ঠিক আছে? তোমরা যদি পড়াশোনা করতে তাহলে কার কিছু ভিডিও লাগতো বলো, ঠিক আছে? তোমরা পড়ো না, এই জন্যই তো জিনিসপাতি চলতেছে। চলো কলি, ঠিক আছে? এই পর্যন্ত কিন্তু হয়ে গেল। তাহলে এই পর্যন্ত কাজ করে ফেলছি। তো এখানটার পরে কি হয়েছে দেখো, যেটা বলতেছিলাম, এবার হচ্ছে আমরা উদ্দীপক থেকে জিনিসপাতি সলভ করব। এখন একদম শুরু থেকে তোমাদের বলে আসছিলাম একটা কথা, চিন্তা করে দেখো যে সলভ করার সময় আমরা উদ্দীপক পরে দেখবো, আগে এটা একটু দেখি। মনে করে দেখো, তোমাকে বারবার একটা কথা বলতেছিলাম যে যখন P1 হবে তখন কিন্তু ওটা অবশ্যই বাই ডিফল্ট গ্রুপ 13, P2 যদি হয় তাহলে কিন্তু গ্রুপ 14, হ্যাঁ? তারপর কি P3 হইলে গ্রুপ 15,
যদি P4 হয় তাহলে গ্রুপ 16, P5 হলে গ্রুপ 17 আর P6 হলে গ্রুপ 18। একদম ক্লাসের শুরুতেই বলছিলাম, কেন বলছি সেটা এখন দেখো। সেটা হচ্ছে যখনই তুমি এখন 14 দেখবা, তুমি চোখ বন্ধ করে আগে P2 লিখে ফেলবা, যখনই গ্রুপ 15 আগে P3 লিখে ফেলবা, তারপর নিচে যোগও দেখো, তাহলে ইজি হয়ে যাবে, কারণ এটা তোমার রিটেনেও লাগবে। হ্যাঁ, যারা যারা উদ্দীপক সলভে প্যারা খাও এই চ্যাপ্টারে, ওদের জন্য কিন্তু এইটুক মনে রাখলেই কেল্লা ফতে। ঠিক আছে ভাই, তাহলে চলো কি হচ্ছে এবার, কি সেকেন্ড পর্যায়ে, তার মানে এর লাস্টে কি আসবে, এর লাস্টে কিন্তু 2p2 আসবে, তাই না, 2p2। তাহলে বলো 1s2 2s2 2p2 মানে 6টা ইলেকট্রন, মানে ইউ কি, ইউ হচ্ছে কার্বন, ইউ হচ্ছে কার্বন। তাহলে বলো কার্বনের নিচে কে থাকে, এখানে 3p2 আসবে। তাহলে এবার কি নিয়ন, এখানে 3s2 3p2, এটা কে বলতো, এটা হচ্ছে 14টা ইলেকট্রন, মানে কি, মানে এটা হচ্ছে আমার সিলিকন। ওকে, সিলিকন খুব ভালো করে চলে আসলো। এরপর তাহলে বলো 15 মানে হচ্ছে এখানে P3 আসবে, আর এখানে যেহেতু পর্যায়ে 3 তাহলে ওর সহগ হবে 3। তাহলে বলো 3s2 3p3, এটা কি, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3 মানে ফসফরাস। তার মানে ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে জনগণ ফসফরাস। বলেন সবাই সহমত কিনা? সহজ না একদম, একেবারে সহজ। ঠিক আছে ভাই, চলো তাহলে কি হয়েছে এবার, এখানে ইউ ভি এবং ডাব্লিউ এই মৌলগুলোর ক্ষেত্রে কি কি হয় একটু দেখি। তো এখানে বলছে ইউ এর ক্লোরাইডের আদ্র বিশ্লেষিত হয়, ইউ কোনটা যেন ছিল, সি এর ক্লোরাইড, তার মানে CCl4, CCl4 কি আদ্র বিশ্লেষিত হয়? মাত্রই পড়ে আসছো না, আদ্র বিশ্লেষণ কিন্তু হয় না, কারণ কি নাই বলতো, ওর ইলেকট্রন বিন্যাসে 2D নাই, যেহেতু 2D নাই এটা আদ্র বিশ্লেষণ হয় না, সো এটা কিন্তু বাদ। ওকে, তারপরটার মধ্যে কি হয়েছে একটু দেখো, এখানে ডাব্লিউ যেটা, ডাব্লিউ কে, ডাব্লিউ হচ্ছে ফসফরাস, ডাব্লিউ হচ্ছে ফসফরাস। তাহলে ফসফরাস কিন্তু PCl3ও তৈরি করতে পারে, ও কিন্তু PCl5ও করতে পারে। সো এখানে কিন্তু পরিবর্তনশীল জারণ মান আছে, কথা সত্য। ঠিক আছে, কথা সত্য। ওকে, তারপরটার মধ্যে কি হয়েছে, তারপরের মধ্যে ইউ এবং ডাব্লিউ এর মধ্যে ভৌত ধর্মের সাদৃশ্য। তাহলে দেখো ইউ এবং ডাব্লিউ, ঠিক আছে, ইউ এবং ডাব্লিউ যেটা আছে খেয়াল করে দেখো, এটা কি, ইউ কে ছিল, ইউ ছিল কার্বন আর ডাব্লিউ ছিল কি ফসফরাস। সো এইগুলোর মধ্যে কিন্তু ধর্মের একটা মিল থাক, ইউ এবং ডাব্লিউ, এখানে মনে একটু অপশনের মধ্যে ভুল আছে, এটা মনে ইউ এবং ভি হবে, একটু ভুল আছে, সরি ভুল টাইপ করে ফেলছি। ইউ এবং ভি এর মধ্যে ভৌত ধর্মের সাদৃশ্য মিল আছে, ইউ এবং ভি যেহেতু একই গ্রুপে অবস্থান করতেছে, সো এদের ভৌত ধর্মে অবশ্যই সাদৃশ্য বিদ্যমান থাকবে। সো এখানে অ্যান্সার কিন্তু হবে হচ্ছে 2 আর 3, এইটা। ঠিক আছে, একটু টাইপ করতে ভুল করে ফেলছিলাম, এটা ইউ এবং ভি হবে। ঠিক আছে ভাই, ওকে, সো এদের ধর্মের মধ্যে মিল পাওয়া যাবে অবশ্যই, সো এটা কিন্তু সম্ভব। ঠিক আছে ভাই, পারবো, কার অসুবিধা আছে নাই? ওকে, তাহলে চলো এই পর্যন্ত কাজটা করে ফেলছি, পরেরটার মধ্যে কি হয়েছে একটু দেখি। হ্যাঁ, তো এখানের মধ্যে M2+ আছে, এখানে লেখা আছে 3d6, তার মানে এখানে আসবে n-1 মানে হচ্ছে 3d6, 4s কিছু দেওয়া নাই, তার মানে 4s 0, তাই না ভাই? তাহলে এবার আমাকে বলো তো ভাই, M2+ যেটা আছে ওইখানে যদি 3d6 আর 4s 0 হয়, তাহলে তুমি শুধু m কে নিলে কি হবে বলতো, 3d6 4s2, কারণ ইলেকট্রন কিন্তু d তে পরে যায়, s এ আগে যায়। ঠিক আছে, সো এইভাবে করে ফেলবা। তাহলে এটা কে বলতো, d6s2 লাস্টে কার আসে, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কি, তারপর হচ্ছে এখানে 4s2 3d6 এরকম হবে। সো এখানে কত আসবে, ফেরাম, 26টা ইলেকট্রন, তাই ফেরাম। ওকে, তাহলে দেখি কি কি হয় এখানে। প্রভাবক হিসেবে কাজ করতে পারবে, অবশ্যই সত্য, কারণ অবস্থান্তর মৌল। 2টা হ্যালাইড যৌগ গঠন করতে পারে, সত্য, কারণ এখানে FeCl2 হয়, FeCl3ও হয়, সো অবশ্যই পারবে, সত্য। ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে, এটা ডিপেন্ড করে যে এখানে কি হইতেছে। আচ্ছা, Fe2+ যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করতে হচ্ছে, তাই না? তো এখানের মধ্যে যখন কাজ করবো তখন দেখি কি হয়। এখন এখানটার মধ্যে যখন কাজ করব, ঠিক আছে, Fe যেটা আছে এই যে ডায়াম্যাগনেটিক প্রদর্শন করতে পারে কিনা, Fe2+ যেটা আছে মনে রাখবো, সবগুলা ইলেকট্রন যদি জোর হয় তাহলে সেটাকে আমরা কি বলি, সেটা হচ্ছে Fe2+ কে নিয়ে কাজ করতেছো, ভেঙে ফেলো জিনিসটা। 3d6 আছে, 4s0 আছে। 3d6 মানে কি বলতো ভাই, এখানের মধ্যে হচ্ছে 1 2 3 4 5 আর এখানে 1 6। তাহলে এবার খেয়াল করে দেখো ভাই, এবার খেয়াল করে দেখো ভাই, যখনই, ও সরি দাগ পড়ে গেল একটা, একটু মুছে দেই। হ্যাঁ, এবার খেয়াল করে দেখো এই পার্টটুকুর মধ্যে যে যখন তুমি কাজ করতেছো, এখানে দেখো এখানের মধ্যে হচ্ছে যখন এরকম মুক্ত জোড় মানে বিজোড় ইলেকট্রন থাকবে, যখন এরকম বিজোড় ইলেকট্রন থাকবে তখন মনে রাখবে এটা কি
ওটা হচ্ছে আমার প্যারাচৌম্বকত্ব। আর যদি সব ইলেকট্রন জোড় হয় তখন ওটা কি, তখন ওটা হচ্ছে ডায়াচৌম্বকত্ব। ঠিক আছে, সো অবশ্যই ডায়াচৌম্বকত্ব প্রদর্শন করতে পারবে স্পেশাল কিছু কেছে, বাট এখানে কিন্তু বলে নাই যে আসলে কার সাথে যৌগ গঠন করতেছে। শুধু আয়নকে চিন্তা ভাবনা করলে ও কিন্তু নর্মালি প্যারাচৌম্বকত্ব হওয়ার কথা। কেন? কারণ ওর কিন্তু নর্মাল অবস্থায় কার সাথে করতেছে আমি তো জানি না, সো ওই অবস্থায় কিন্তু আয়ন অবস্থায় ও কিন্তু এখন এরকম থাকবে। যদি কোশ্চেনে বলতো যে না তুমি এখানের মধ্যে FeCN6 4- এটাকে নিয়ে কাজ করো, এটাকে নিয়ে কাজ করো, তখন তুমি বলতা যে যেহেতু সিএনটা স্ট্রং লিগ্যান্ড, তখন এখানে কি হয়, তখন এখানে Fe2+ এর মধ্যে সবগুলো একটু এই সিএন এর কারণে চেপে যায়, যেহেতু কম্প্রেসড হয়। ঠিক আছে, কম্প্রেসড হওয়ার কারণে এরকম ভাবে চলে আসে। ঠিক আছে, এরকম ভাবে চলে আসে 4s, তখন কি 4p এর মধ্যে 3টা চলে আসছে এরকম। সো তখন কি সবগুলা জোড়, তখন এখানে সবগুলা জোড় আছে। এখন সবগুলা যদি জোড় হয় তখন সেটাকে কি বলবো, তখন সেটাকে আমরা ডায়াচৌম্বকত্ব বলছিলাম। ঠিক আছে, সো আমি বারবার করে বলতেছি যে এখানে কিন্তু নর্মালি কিন্তু সে হচ্ছে প্যারা ডায়া দুইটাই করতে পারে, কিন্তু যখন শুধু আয়ন বলা থাকবে তুমি আয়ন ইলেকট্রন বিন্যাস দিয়ে ডিসিশনটা নিবা। সো আয়ন ইলেকট্রন বিন্যাস করলে কি হচ্ছে, বিজোড় ইলেকট্রন আসছে, তাই সে কি, তাই সে হচ্ছে প্যারাচৌম্বকত্ব। কিন্তু যদি এখানে Zn2+ বলতো, ইন কেস Zn2+ বলতো, তাহলে কি 3d10 না? তাহলে চিন্তা করে দেখো তো 3d10 এর মধ্যে কি হচ্ছে, বাই ডিফল্ট সবগুলাই কিন্তু জোড়, সবগুলাই কিন্তু জোড়, তাই না? সবগুলো যদি জোড় হয় তাহলে অবশ্যই কি, অবশ্যই কিন্তু হচ্ছে ডায়া হয়ে যাবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি? তাহলে এটা কি হবে, এখানে কিন্তু এই 3 নাম্বারটা হয় নাই, তার মানে 1 আর 2 অ্যান্সার হবে। সো এ অ্যান্সার হবে। ঠিক আছে, এ অ্যান্সার হবে। ওকে, দেখো এই পর্যন্ত বোঝা গেল। তাহলে পারবো ইনশাল্লাহ, তাই না ভাই? পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কাজটা করে ফেললাম, ইনশাল্লাহ পারবো আমরা সবাই। তো এখন দেখো পরের টপিকের মধ্যে কি পারতেছি। পরের টপিকের মধ্যে কিন্তু আমরা এখানটার মধ্যে কি দেখতেছি, এই যৌগটা। ঠিক আছে, দেখি এখানে কি বলছে, আবারও গ্রুপ আছে। তাহলে 13 মানে এখন কি তো বলতো, P1, 17 মানে কি বলতো, P5, তৃতীয় পর্যায়ে। তাহলে এখানে লাস্টে আসবে 3P1, তাহলে 3s2 3P1 কার আসে বলতো, অ্যালুমিনিয়ামের। এটা কার আসে, 3s2 3p5, এটা কার আসে, ক্লোরিনের, তাই না ভাই? তাহলে এখন কি হইতেছে বলতো, এইখানে তাহলে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন নিয়ে কাজ করতে বলছে। তাহলে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের যৌগদ্বয়ে গঠিত যৌগটা, সেই যৌগটা কি, AlCl3। তাহলে AlCl3 নিয়ে অনেক কিছু পড়ছো তুমি। তাহলে বলো এবার AlCl3 যেটা আছে ওকে ডায়মার গঠন করে কি করে না, পরে আসছি একটু আগে যে অবশ্যই Al2Cl6 গঠন হয়। কেন গঠন হয় মনে আছে, ওই যে অষ্টক সংকোচন থেকে সে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অষ্টক পূর্ণ করে ফেলে, রাইট? তো এখানের মধ্যে এই শর্তটা সত্য, সহমত বললাম ভাই, তাই না? এবার AlCl3 যেটা আছে ও কিন্তু কি, ও হচ্ছে অবশ্যই ঊর্ধ্বপাতন দিবে। ঠিক আছে, সো অবশ্যই এটা সত্য। ঠিক আছে, যে 9টা থাকতে উদাহরণের মধ্যে পড়ছো না যে কারা কারা ঊর্ধ্বপাতন দেয়। ঠিক আছে, উদ্দায়ী পদার্থ যারা, ঠিক আছে, তখন কিন্তু পড়ছিলা যে ন্যাফথালিন, AlCl3, বেনজোইক অ্যাসিড, এগুলো কিন্তু কি ঊর্ধ্বপাতন দেয়, তাই সেটা উদ্দায়ী পদার্থ হিসেবে কাজ করে, মাথায় রেখো। আর এটা অম্লীয় দ্রবণ, এটা কিন্তু সত্যি কথা। ঠিক আছে, AlCl3 যেটা আছে ওটা কিন্তু জলীয় দ্রবণে কি করে, ওটা কিন্তু হচ্ছে জলীয় দ্রবণে অম্ল ক্রিয়েট করে। জলীয় দ্রবণ কি করে, জলীয় দ্রবণের ভিতরে অম্ল ক্রিয়েট করে, এই জন্য ও কিন্তু অম্ল ধর্ম। ঠিক আছে, সো এই তিনটাই কিন্তু সত্য। সো অ্যান্সার কিন্তু হবে ডি নাম্বারটা। ঠিক আছে, ডি নাম্বারটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, সো এইটা হচ্ছে ডি নাম্বারটা। খুব সুন্দর করে পেয়ে গেলাম আমরা জনগণ। তাহলে পরেরটার মধ্যে কি আছে একটু দেখি। এ বন্ধ হয়ে গেল। তার পরেরটার মধ্যে আছে হচ্ছে এইটা, যে সাধারণ তাপমাত্রা কোনটার অস্তিত্ব বিদ্যমান। তো পাশে একটু সলভ করি। তাহলে বলো, যেহেতু 15 তাহলে অবশ্যই লাস্টে কি আসবে, P3, 17 মানে P5, আর এখানে 18 মানে হচ্ছে P6। এবার বাকিটা করা শুরু করো। ঠিক আছে, তাহলে বলো এখানে P3 আছে, এটা দ্বিতীয় পর্যায়ে, সো লাস্টে আসবে 2P3। তাহলে বলো 1s2 2s2 2p3, এটা কে, এটা হচ্ছে নাইট্রোজেন। সো ডি হচ্ছে নাইট্রোজেন। হ্যাঁ, ডি হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের নিচে কে আছে, নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস। তাহলে এটা বের করা লাগবে না, নাইট্রোজেনের নিচে হচ্ছে ফসফরাস। খুব ভালো লাগছে। এবার দেখো 17 নম্বরে কে আছে, 17 নম্বরে আছে হচ্ছে এফ। তাহলে এবার 17 নম্বর কি, এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে, তার মানে অবশ্যই এখানে 3p5 হবে, 3s2 3p5। তাহলে এবার জনগণ বলো 3s2 3p5 লাস্টে কার আসে, লাস্টে আসে হচ্ছে ক্লোরিনের, তাই না? এটা তাহলে ক্লোরিন। তাহলে বলে এখানে জি কি, তাহলে এখানে লাস্টে হচ্ছে আর্গন, তাই না? আর্গনই হবে, আর তো কিছু নাই, তাই না? তাহলে এবার বলো কি হলো তাহলে, তাহলে এবার দেখি কি কি হচ্ছে। তাহলে এখানে D2 বলছে, D2 মানে তাহলে কি দাঁড়াচ্ছে, N2। ওকে, তাহলে G2 মানে কি, G2 মানে হচ্ছে আর্গন 2, এটা তো পসিবল না। তারপর কি E3, E3 মানে কোনটা, E3 মানে হচ্ছে P3, P3 ও কিছু এক্সিস্ট করে না। F4 মানে কি, F4 মানে হচ্ছে Cl4, এটাও এক্সিস্ট করে না। তাহলে শেষ পর্যন্ত কোনটা টিকলো, কোনটা অস্তিত্ব বিদ্যমান বলছে, তাহলে প্রথমটা অস্তিত্ব বিদ্যমান, এটা পসিবল না। সো অ্যান্সার হচ্ছে এই প্রথমটা। ওকে,
সবাই বুঝতে পারছি জনগণ? ক্লিয়ার কিনা? ওকে, নাইস। তো এই বন্ধু মোটামুটি চলে আসলো আমাদের। তাহলে পরের সেকশনে কি আসে একটু দেখি। পরের সেকশনে হচ্ছে এখানের মধ্যে এইটার সন্নিবেশ সংখ্যা বের করতে বলছে, তাই না ভাই? তাহলে চলো একটু কাজটা করে ফেলি। থার্ড ব্র্যাকেট থাকলে এটা খুব সুবিধা আছে। কি সুবিধা জানো? থার্ড ব্র্যাকেট থাকলে সুবিধা হচ্ছে ভাই, থার্ড ব্র্যাকেটের মধ্যে ধাতু বাদে, থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিই আমি এখানে, থার্ড ব্র্যাকেট যদি থাকে, থার্ড ব্র্যাকেটের ভিতরে ধাতু যেটা আছে সে ধাতুটা হচ্ছে কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় মৌল। এবং এই থার্ড ব্র্যাকেটের ভিতরে ধাতু বাদে যা আছে সব কি? সব হচ্ছে লিগ্যান্ড। ধাতু বাদে যা আছে সব কি জনগণ বলতো? লিগ্যান্ড। আর যতগুলা লিগ্যান্ড তারা যদি মনোডেন্ট লিগ্যান্ড হয়, যেহেতু তোমাদের লেভেলে মনোডেন্ট লিগ্যান্ডই থাকবে, কারণ ইডিটিএ ইএন এগুলো কিন্তু ডাইডেন্ট, মানে দুইটা করে মুক্ত জোর দিতে পারে, ওটা ইস্যু না। ইস্যু হচ্ছে ভাই অ্যামোনিয়া বা H2O বা ACO এগুলো সবগুলো কিন্তু মনোডেন্ট লিগ্যান্ড, মানে এক জোড়া মুক্ত জোর দান করতে পারে অনলি। সো এদের ক্ষেত্রে হচ্ছে যতগুলা এক জোড়া মুক্ত জোর দান করতে পারতেছে ততগুলো সন্নিবেশ বন্ধন। সো খেয়াল করে দেখো, কোবাল্টকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে কোবাল্টের মধ্যে খেয়াল করো উপরে আর নিচে হচ্ছে সিএলটা হচ্ছে মুক্ত জোর দান করলো, হ্যাঁ মুক্ত জোরটা দান করলো। আর চারপাশে কি আছে? চারপাশে হচ্ছে চারটা অ্যামোনিয়া কিন্তু মুক্ত জোর দান করলো, ঠিক আছে? সো এখন যখন কাজটা করতেছি আমরা, খুব সুন্দর করে বুঝো। তাহলে এখানে দেখো মোট কতগুলা মুক্ত জোর দান হইলো? মোট হচ্ছে 6টা মুক্ত জোর দান হইলো। তাহলে যদি 6টা মুক্ত জোর দান হয় তাহলে সন্নিবেশ সংখ্যা কত হবে? তাহলে সন্নিবেশ যে সংখ্যাটা আছে সেই সন্নিবেশ সংখ্যা হয়ে যাবে হচ্ছে 6। ঠিক আছে ভাই? তাহলে এই সন্নিবেশ সংখ্যা 6 হয়ে গেল, এই যে 6 হয়ে গেল। ওকে, 6 হয়ে গেল। এবার এরকম টাইপের তোমরা কয়েকটা প্র্যাকটিস করবা বাসায়, বিশেষ করে হচ্ছে এই যে এই ধরো হচ্ছে FeCN6 যেটা, হ্যাঁ পরীক্ষা কিন্তু FeCN6টা প্রচুর পরিমাণে আসে, FeCN6টা প্রচুর পরিমাণে আসে। এই যে এরকম CN 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 এরকম ভাবে আছে, হ্যাঁ। সো এখানে কি 6টা মুক্ত জোড় আমি দান করছি, সো এটার মধ্যে কিন্তু সন্নিবেশ বন্ধন 6, ঠিক আছে? এটার মধ্যেও কিন্তু কি সন্নিবেশ বন্ধন হচ্ছে 6। এগুলো একটু প্র্যাকটিস করবো, হ্যাঁ মানে দেখবা যে হচ্ছে ঘুরায় ফিরে এগুলোর মধ্যেই আসে, তো একটু দেখে রাখা পরীক্ষার জন্য ভালো হবে আর কি। ওকে, নাইস। তাহলে চলো পরেরটা করি। পরেরটা বলছে এটা ক্রোমিয়ামের জারণ মান কত। তাহলে চলো বের করি আগে একটু, ঠিক আছে? যারটা বের করবো ওরটা ধরবো কি X। এবার H2 একটা যৌগ, যৌগের চার্জ হচ্ছে 0, আর ক্লোরিন কত? -1, সেখানে কত? -1 × 2, আর ব্রোমিনও কি -1 ইনকোস হচ্ছে 0। তাহলে বলতো কি আসে? সবগুলা 0। তাহলে সলভ করলে কি হবে? X - 3 = 0। সলভ করলে X এর ভ্যালু +3। তার মানে হচ্ছে ক্রোমিয়ামের জারণ মান এখানে কত? +3। দেখছো এইসব কোয়েশ্চেন আসে, ঠিক আছে? খুবই ঠান্ডা মাথায় সলভ করবা, এগুলো পরীক্ষায় আসবে ঘুরা ফিরে, একটু কইরো তাইলেই হবে, হ্যাঁ। যেমন ধরো তোমাকে এখন যদি আমি K4 FeCN6 দিতাম তাও কি তুমি পারতা না? চিন্তা করে দেখো তো, হ্যাঁ সেম জিনিস কিন্তু, হ্যাঁ একইভাবে কি পটাশিয়াম আছে, তাহলে 4টা পটাশিয়াম কত? +1 × 4, যারটা বের করবো ওরটা X ধরতে হয়, -1 × 6 = হচ্ছে 0। তাহলে সলভ করলে X এর ভ্যালু কত আসবে? +2 আসবে, হ্যাঁ। একইভাবে তুমি যদি করো তাহলে K3 FeCN6 নিবা, ওই K3 FeCN6 এর সময় তখন তুমি দেখবে Fe এর চার্জ হবে কত? Fe3+। একইভাবে তুমি করে দেখো টেট্রাঅ্যামিন কপার 2+, ঠিক আছে? এটা ধরো কাজ করতেছো, ঠিক আছে? এটা ধরো কাজ করতেছো, তখন তুমি দেখবা কপার চার্জ কত আসবে? কপার 2+ আসবে। সো আমি জাস্ট একটু বলতে যাচ্ছি এটা যে ঠান্ডা মাথায় একটু করবা, সবসময় অ্যান্সার মিলবে, ঠিক আছে? তো কমেন্ট সেকশনের জন্য একটা কোশ্চেন রেখে যাচ্ছি আবারও। তো এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার দিবা। যদি হচ্ছে এখানে কি হয় NiCO4 হয়, তাহলে এখানে নিকেলের চার্জ কত? এখানে নিকেলের জারণ মানটা কত? ঠিক আছে, এটা তোমরা পারো আমি জানি অলরেডি, বাট এটাতে নিকেলের জারণ মান কত আর এটাতে এখানে টোটাল সন্নিবেশ সংখ্যা কত, এই দুইটা কমা কমাতে লিখে দিবা যে এই দুইটার সন্নিবেশ সংখ্যাটা কত। বাস, এখানে তো থার্ড ব্র্যাকেট নাই, ঠিক আছে? এর একটু বের করে আমাকে অ্যান্সারটা বলবা, ঠিক আছে ভাই? এগুলো তোমাদের কমেন্ট সেকশনের জন্য রেখে গেলাম। ওকে, ঠিক আছে, কমেন্টের মধ্যে অ্যান্সারটা দিবা তোমরা। ওকে ওকে, তাহলে চলো পরেরটা আগে যে আমরা, ঠিক আছে? অনেকক্ষণ পর্যন্ত চলে আসছি আমরা, তো আমরা মোটামুটি 2/3 এর মতো আমাদের ক্লাস শেষ করে ফেলছি, আর অল্প একটু বাকি আছে। তাহলে পর্যাবৃত্ত ধর্মটর্ম এগুলো পড়লে আমরা মোটামুটি শেষ, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। তাহলে পরের টপিকের মধ্যে হচ্ছে কি আছে এইবার, তাহলে তোমরা বলো কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন আছে। তাহলে মাত্র আগে পেজে পড়ে আসছি যে ভাই কপার 2+, আর এখানে কি 4 সাইডে 4টা অ্যামোনিয়া আছে। তাহলে বলো যারা মুক্তজোড় বন্ধন দান করে, মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে বন্ধন তৈরি করে, ওদেরকে আমরা কি টাইপের বন্ধন বলি? সন্নিবেশ বন্ধন। তাহলে এখানে সন্নিবেশ বন্ধন কয়টা আছে? এখানে সন্নিবেশ বন্ধন আছে হচ্ছে 4টা। সো এটা হচ্ছে কি সন্নিবেশ বন্ধন 4। এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু একটু NH4Cl এটাও একটু করে যাও, হ্যাঁ নেক্সট দিন হয়তো করাবো, বাট এটা হচ্ছে তোমরা একটু করে যাও, ঠিক আছে ভাই? ওকে, তাহলে পরের দিন বলে দিচ্ছি কি হয়েছে। এবার দেখো দেখো এখানে এই কোশ্চেনটা থেকে সবসময় এমসিকিউতে এরকম উল্টা উল্টা আসে, এটা একটু বের করতে হবে, হ্যাঁ? তাহলে খুঁজো, বলছে টেট্রাঅ্যামিন,
এটা অ্যামিন হবে, বাট পরীক্ষা অপশন মানে কোয়েশ্চেনের মধ্যে অ্যামিনই দেওয়া ছিল, তুমি বুঝে নিও টেট্রা অ্যামিন। হ্যাঁ, মানে অ্যামোনিয়া যেটা আছে সে অ্যামোনিয়া আছে হচ্ছে 4টা। এবার হচ্ছে অ্যাকুয়া, অ্যাকুয়া মানে হচ্ছে H2O। তাহলে এখন অ্যাকুয়ার আগে ডাই বা ট্রাই কিছু নাই, তার মানে কি অ্যাকুয়া কয়টা আছে? একটা। তাহলে অ্যাকুয়া আছে হচ্ছে একটা। এবার ক্লোরো, ক্লোরোর আগেও কিছু নাই, তাহলে ক্লোরিন কয়টা আছে? একটা। কোবাল্টের চার্জ কত? কোবাল্টের চার্জ হচ্ছে যে রোমানে 3 লেখা, তাই +3। এবার এইটুক খোঁজা হচ্ছে তোমার টার্গেট। তাহলে এমন একটা অপশন খুঁজো যেখানে অ্যামোনিয়া থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে 4টা, H2 আছে একটা, ক্লোরিন আছে একটা। ঠিক আছে, এবার তাহলে খুঁজো প্রথমটার মধ্যে অ্যামোনিয়া 4টা, ঠিক আছে, কিন্তু H2 থার্ড ব্র্যাকেটে নাই, সো এটা বাদ। ঠিক আছে, তো এখানে দেখো কি হইলো, অ্যামোনিয়া 4টা, H2 একটা, বাট ক্লোরিন হয়ে গেছে 2টা। ক্লোরিন কিন্তু 2টা হইলে ডাই আসতো, ডাই কিন্তু আসে নাই, সো বাদ। ঠিক আছে, এবার অ্যামোনিয়া 4টা, H2 একটা, ক্লোরিন একটা, সো 4টা শর্ত ফুলফিল। এবার বাইরে কি আছে ওটা আমার ইস্যু না, সো আমার অ্যান্সার কিন্তু এইটা। ঠিক আছে ভাই, সবাই কি ধরতে পারছি? খেয়াল করে দেখো, সবসময় মাথায় রাখবা যে যখন তোমার এরকম টাইপের কোশ্চেন করবে তখন কিন্তু উপর থেকে নিচে দিকে যখন কাজটা করতেছি তখন কিন্তু সুন্দর করে একটু মিলায় মিলায় দেখবো যে কি হইতেছে, একটু গুছায় দেখতে পারলেই কিন্তু এখান থেকে ইজিলি অ্যান্সার বের করা যাবে। ঠিক আছে ভাই, পারবো? নাইস। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে একটু দেখি। Fe3+ এই আয়নটার ম্যাগনেটিক মোমেন্ট বের করতে বলছে। দেখো Fe3+ আয়ন যেটা আছে ওটা একটু মিনার যদি একটু করে দিই তোমাকে, তাহলে কি আসে? Fe এর জন্য আসে 3d6 4s2। হ্যাঁ, Fe এর জন্য কিন্তু আসে হচ্ছে 3d6 4s2। তাহলে এবার 3টা ইলেকট্রন বাদ দিছি, তাহলে কি আসবে? 3d5 4s0। তাহলে এবার এটা একটু মিনারটা লিখে ফেলো, লিখে ফেলো 1 2 3 4 5। তাহলে এবার খেয়াল করো এখানটার মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট আসলে কেমনে বের করে একটু শিখাই। শোনো, ম্যাগনেটিক মোমেন্ট বের করার সূত্র হচ্ছে, ম্যাগনেটিক মোমেন্ট বের করার সূত্র হচ্ছে, হ্যাঁ, ম্যাগনেটিক মোমেন্ট বা নিউ যেটা আছে ওটা বের করার, সরি এইটা বের করার যে সূত্রটা আছে, ঠিক আছে, মিউ, এই বের করার সূত্র হচ্ছে √n × n+2। এখানে n দ্বারা কি বোঝায়? n দ্বারা এখানে বোঝায় আমার অযুগ্ম মানে বিজোড় ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, এখানে দ্বারা বোঝায় বিজোড় ইলেকট্রনের সংখ্যা। বিজোড় ইলেকট্রনের যে সংখ্যা তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে n দিয়ে প্রকাশ করবো এখানে। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো ভাই এখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 1 2 3 4 5। তাই বিজোড় ইলেকট্রন এখানে আছে হচ্ছে 5টা। ওকে ভাই, তাহলে সুন্দর করে 5টা নিয়ে কাজ করো। তাহলে কি আসতেছে? √ এখানে কি আসবে? 5 × 5 + 2, এটাই তো আসছে নাকি? তাহলে সুন্দর করে ভ্যালুটা বসায় দাও, তাহলে কি আসে? 5 × 7। ঠিক আছে, এখানে সুন্দর করে বসায় দাও, দেখবে এখানে অ্যান্সার কত আসবে? 5.91। এটা হচ্ছে অ্যান্সার আসবে। ঠিক আছে, সো এত কিছু করাই লাগবে না। ধরো তোমাকে এখানে কি বলছে, এখন ধরো তোমাকে এখানে বলছে হচ্ছে Zinc2+। Zinc2+ মানে কি? 3d10। 3d10 এর মধ্যে কোনো মুক্ত বিজোড় ইলেকট্রন কি আছে? তোমাকে চিন্তা করে দেখো তো, কোনো বিজোড় ইলেকট্রন কি আছে? নাই কিন্তু। ঠিক আছে, সো এখানে কিন্তু n এর ভ্যালু 0, কারণ কোনো বিজোড় ইলেকট্রন নাই। তখন কি আসবে? তখন এখানের মধ্যে Bm = কি? √0 × 0 + 2। সো অ্যান্সার কিন্তু 0ই আসবে, কারণ জায়গার সাথে 0 গুণ করলে 0ই আসে, তাই না? সো এখানে আবার চিন্তা করে দেখো, যখন তুমি কাজটা করতেছো তখন এখানের মধ্যে কি আছে? ক্রোমিয়াম। ক্রোমিয়াম 3+ মানে সরি, শুধু ক্রোমিয়াম হবে, ভুল লিখছি। ধরো ক্রোমিয়ামকে নিয়ে কাজ করতেছে, তাহলে ক্রোমিয়ামের মধ্যে কি আসে বলতো? 3+ কে নিয়ে কাজ করলে তখন এখানে আসবে 3d3 4s0। তাহলে এখানে কি 3টা মুক্ত জোড় আসবে না? 3টা বিজোড় ইলেকট্রন আসবে না? চিন্তা করে দেখো তো, 1 2 3। তাহলে n এর ভ্যালু কি? 3 আসবে। তাহলে বলো তো এখানে বোর ম্যাগনেট মানে মিউ যেটা সেটা কত আসতেছে? সেটা হচ্ছে √3 × কত? 3 + 2। জানো সহজ কথা হইতেছে, তুমি খালি এটা মনে রাখবা যে ভাই বিজোড় ইলেকট্রন সংখ্যা এত, আর কেমনে বের করে? √n × n+2। ঠিক আছে, এবং এটা বিজ্ঞানী যে বিজ্ঞানী বের করছিলেন তার নাম অনুযায়ী করা হয়েছে। এটাকে বলা হয় বোর ম্যাগনেটন। এটা ইউনিট যেটা আছে, ইউনিটকে বলা হয় বোর ম্যাগনেটন। ঠিক আছে, এটাকে বলা হয় বোর ম্যাগনেটন। আচ্ছা লিখেই দিই। ঠিক আছে, এটা হচ্ছে বোর ম্যাগনেটন। ঠিক আছে, বোর ম্যাগনেটন। ঠিক আছে, এটা নিয়ে কাজ করতে হবে। এবং তাহলে এখানে অ্যান্সার কত আপাতত? প্রথমটার জন্য অ্যান্সার হচ্ছে 5.91। ঠান্ডা মাথায় একটু করবা, মিলে যাবে। ঠিক আছে, সকল যৌগের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের জটিল যৌগের যতগুলো আয়ন আছে সবগুলো আয়নের ক্ষেত্রে চৌম্বক মোমেন্টাম বের করার সূত্র কি? √n × n+2। মনে থাকবে সবার? ঠিক আছে, ওকে, এই পর্যন্ত কাজটা করতেছি। তাহলে দেখেন এবার এই পার্টটুকুর পরে কি হয়েছে, এই পার্টটুকুর মধ্যে সামনে আগাবো। তাহলে এখন হচ্ছে আমরা একটু পর্যাবৃত্ত ধর্মের দিকে চলে আসছি। তাহলে এবার দেখো পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কি কি আছে একটু দেখে ফেলি। পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আছে আসলে জনগণ, দেখো এই পার্টটুকুর মধ্যে আমরা সবাই জানি গ্রুপ ওয়াইজ আপ টু ডাউন যাই।
আর পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইট যাই। গ্রুপ ওয়াইজ যখন আপ টু ডাউন যাই, গ্রুপে যখন আপ টু ডাউন যাব তখন কি হবে, আকারটা বৃদ্ধি পাবে এবং আকার বৃদ্ধি পাইলে কি হয় বলতো, বাকি তিনটা কমবে। এই যে আইত, তোমরা খালি মনে রাখবা আইত কমবে। আইত কি, আইত হচ্ছে আতে হচ্ছে আয়নীকরণ, আতে হচ্ছে আয়নীকরণ, ইতে কি, ইতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, রস্যইতে ইলেকট্রন আসক্তি আর কি, আর ততে কি, ততে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, বুঝছো, তড়িৎ ঋণাত্মকতা। সো মনে রাখবা যে ভাই আকারের সাথে এই তিনটা সম্পর্ক ব্যস্তানুপাত। সো আকার যদি বাড়ে তাহলে এই তিনটা কি হবে, এই তিনটা কমে। আকারের সাথে এই তিনটা সম্পর্ক কি, ব্যস্তানুপাত। ওকে, তাহলে এবার দেখো গ্রুপ তো গেল, তাহলে পিরিয়ড ওয়াইজ কি হচ্ছে, পিরিয়ড ওয়াইজ মাথায় রাখবা যে লেফট টু রাইট গেলে কি হয়, লেফট টু রাইট গেলে হচ্ছে আকার কমে। হ্যাঁ, আকার যদি কমে তাহলে কি হয় বলতো, তাহলে মাথায় রাখবো আকার যদি কমে তাহলে বাকিগুলার কিন্তু কি হচ্ছে, ভ্যালু বাড়বে। তার মানে আইত, আয়নীকরণ আসক্তি তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কি পাবে, বৃদ্ধি পাবে। আয়নীকরণ আসক্তি তড়িৎ ঋণাত্মকতা কি পাবে, বৃদ্ধি হবে জনগণ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মোটামুটি হয়ে গেল আমাদের। তো এবার দেখো এটা ছিল একদম বেসিক ফর্মটা। ওকে, এবার দেখো ভাই যখন তুমি কাজ করতেছো নরমালি যদি গ্রুপ 2 আর পিরিয়ড 2 আর পিরিয়ড 3 তে কাজ করতেছি, এখানে দেখো ওকে, তাহলে এবার কি হয়েছে যে একটা পিরিয়ডের মধ্যে সাধারণত ডান দিকে হচ্ছে আমার ধাতুগুলা থাকে এবং বাম দিকে হচ্ছে আমার অধাতুগুলা থাকে। ঠিক আছে, তাহলে এখন কি হয়েছে, যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তত কি হবে, তত হচ্ছে আমাদের অধাতব যে ধর্মটা আছে সে অধাতব ধর্ম হচ্ছে বৃদ্ধি পায়। আর নর্মাল কেসে কি হয়, অধাতব ধর্ম বৃদ্ধি পায় আর ধাতব ধর্ম কমে যায়। তাহলে এবার একটু খেয়াল করো ভাই যে পিরিয়ডে তাহলে লেফট টু রাইট গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, ধাতব ধর্ম কমে যাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত হইলো। তাহলে এখন অধাতব ধর্ম বৃদ্ধি পাইছে আর ধাতব ধর্ম কমে গেছে, ধর্ম কম। ওকে, এটা হলেই হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত মোটামুটি আমরা কথাবার্তাগুলো বলে ফেললাম। তাহলে এবার পরেরটায় যাই। দেখো পরেরটায় কি হয়েছে, পরেরটার মধ্যে বলছে নিচের কোনটির আকার সবচাইতে ছোট, সবগুলো কিন্তু আয়ন আকারে আছে। আয়নের সুবিধা আছে, আয়নের সুবিধা হচ্ছে ভাই ইলেকট্রন সেম থাকলে কম্পেয়ার করা যাবে, নাহলে কম্পেয়ার করা যাবে না, সাবধান। ঠিক আছে, আচ্ছা এই পার্টটুকুর মধ্যে একটু ঠান্ডা মাথায় বুঝো। ধরো এখানে নিয়ন আছে, হ্যাঁ, এই সাইডে কি আছে, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এরকম কাজ করতেছি। ঠিক আছে, আর এই সাইডে কি আছে, F মাইনাস, O2 মাইনাস, এটা হচ্ছে N3 মাইনাস। প্রথম কথাকে বুঝো যে এগুলোকে কেন কম্পেয়ার করা যাবে, কারণ সবগুলাতেই ইলেকট্রন কয়টা করে আছে, সবগুলোতে ইলেকট্রন 10টা করে আছে। ঠিক আছে ভাই, যদি সেম ইলেকট্রন না হইতো তাহলে কিন্তু কাজ করা যাইতো না। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাই মনে রাখো যে যত যত ক্যাটায়নের মানে যত হচ্ছে প্লাসের দিকে চার্জ বাড়বে, যত প্লাসের দিকে চার্জ বৃদ্ধি পাবে তত কি হবে, তত আকার কমবে, তত কি হবে, আকার কমবে। কেন, কারণ হচ্ছে প্রোটন এর চেয়ে ইলেকট্রন কমে যাচ্ছে, সো বেশি আকর্ষণ করবে, আকার ছোট হয়ে যাবে, নিউক্লিয়াসের দিকে চলে আসবে আকার। ঠিক আছে, অপর দিকে যখন তুমি কাজ করতেছো তখন কি, তখন এখানটার মধ্যে হচ্ছে এই দিক থেকে এইদিকে যাব, সো যত মাইনাসের চার্জ বাড়বে, যত মাইনাসের চার্জটা বৃদ্ধি পাবে তত কি হবে, তত হচ্ছে এই মাইনাস দিকে মানে প্রোটনের তুলনায় ইলেকট্রনটা বেড়ে যাচ্ছে। যদি প্রোটনের তুলনায় ইলেকট্রনটা বেড়ে যায় তাহলে কি হয় বলতো, তাহলে হচ্ছে কি আকারটা বাইরের দিকে বেড়ে যাচ্ছে না। চিন্তা করে দেখো যে বাইরের সেলগুলোতে ইলেকট্রন বাড়তেছে, প্রোটন কন্ট্রোল করতে পারতেছে না, সো কি হবে, আকারটা বৃদ্ধি পাবে। সো যত মাইনাসের চার্জ বাড়বে তত কি হবে, আকারটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, মাইনাস বাড়লে আকার বাড়বে, প্লাস বাড়লে আকার কমবে, সহজ কথা। ঠিক আছে, সো এগুলার আকার হচ্ছে বেশি, এগুলার আকার হচ্ছে বেশি, আর এগুলার আকার হচ্ছে ছোট। শেষ, এইটুকু মনে রাখলেই চলবে। ওকে জনগণ, তাহলে বলো তো এই খোলার মধ্যে সবচেয়ে আকার ছোট কোনটা জানতে চাইছে, তাহলে বলো এখানে তাহলে সবচেয়ে ছোট মানে অ্যানায়ন গুলো তো আগে থেকেই বাদ, তাহলে এখানে কি এই দুটার ভিতরে সোডিয়াম প্লাসের চেয়ে ম্যাগনেসিয়াম 2 প্লাসের চার্জ বেশি, এই জন্য ওর আকারটা সবচেয়ে ছোট হবে। ঠিক আছে, এটা পড়লেই মোটামুটি এর মধ্যে থেকে আসে সবসময় কয়েকটা থেকে, এই পোর্টটা ভালো করে পড়লেই চলবে। ওকে জনগণ, তারপরটার মধ্যে কি আছে, এবার বলো এক্স এখান থেকে ইলেকট্রন নিয়ে কাজ করতেছে, তাহলে বলো তো একটু দেখি এক্স, এবার যদি এই ইলেকট্রনকে একটু এই সাইডে নিয়ে আসি তাহলে এক্স ইলেকট্রন দান করলে এক্স প্লাস হয়ে যায়। তাহলে এবার তোমরা আমাকে বলো ইলেকট্রন দান করলে যে শক্তি তার নাম যেন কি, ইলেকট্রন বের করে আনতে যে শক্তি লাগে তাকে কি বলা হয় জনগণ বলো তো, আয়নীকরণ শক্তি। সো এই জন্য এটাকে কি বলবো, আয়নীকরণ শক্তি বলবো। এই যে এটা হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। ক্লিয়ার ভাই, পারবো সবাই, পারবো। ঠিক আছে, নাইস, এই পর্যন্ত তাহলে হয়ে গেল। তাহলে এবার পরের দিন কি হইতেছে একটু দেখো,
এখানে দেখো এবার হচ্ছে এই জায়গাটায় যে নিচের কোনটির আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি। এবার একটু আগে মাত্র পড়ে আসছো যে আকার যেটা আছে আকারের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক কিন্তু উল্টা। এটা হচ্ছে সত্যি কথা, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এখন এই পার্টটুকুর মধ্যে হইতেছে যখন কাজ করতেছি তাহলে হচ্ছে ভাই এবার এই পার্টটুকুর মধ্যে এটা তো আছে গ্রুপ ওয়াইজ পিরিয়ড ওয়াইজ গেলে তো হয়। এছাড়াও কি হয়েছে একটা একটু খেয়াল করো, সেটা হইতেছে ভাই এই পার্টটুকুর মধ্যে একটা স্পেশাল সিনারিও আছে, এক্সেপশন আছে একটা, ঠিক আছে। সেটা কি? সেটা হইতেছে ভাই দেখো এই পার্টটুকুর মধ্যে যে যদি কোনো একটা উপশক্তি স্তর, ঠিক আছে, কোন একটা উপশক্তি স্তর যেটা আছে সেটা যদি কি হয় অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হয়, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ যদি হয় তাহলে ওটা কি, তাহলে ওটা হচ্ছে বেশি স্টেবল। আর স্টেবল যদি বেশি হয় তাহলে কি বলতো, তার আয়নীকরণ বেশি হয়, তার আয়নীকরণ বেশি হয়, ঠিক আছে, আয়নীকরণ বেশি হয়। এবার এটার 4টা এক্সাম্পলে আছে, 4টায় বলে দিচ্ছি, ঠিক আছে, আগে বুঝাই নি পরে কাজ করবো আমরা। হ্যাঁ, ধরো বেরিলিয়াম আর বোরনকে নিয়ে কাজ করতেছি, 4 আর 5, তাহলে এখানে কি হচ্ছে 1s2 2s2, আর বোরনকে নিলে কি হয় 1s2 2s2 2p1, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছে, তাহলে এখানের মধ্যে এই 2s2 যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে বেশি স্টেবল। কেন? কারণ সে পরিপূর্ণ। কিন্তু 2p1 কি স্টেবল হয়েছে না, তাহলে অবশ্যই বেরিলিয়াম আর বোরনের মধ্যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি কি হয় বেশি হয়। ক্লিয়ার? একটা গেল। তাহলে সেকেন্ডে কি আছে, সেকেন্ডের মধ্যে হচ্ছে কি, সেকেন্ডের মধ্যে হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, এখানে লাস্টে কি আসে চিন্তা করে দেখো তো 3s2, আর অ্যালুমিনিয়ামের লাস্টে কি আসে চিন্তা করে দেখো তো 3p1। তাহলে অবশ্যই কি এটা আবার পরিপূর্ণ হয়েছে, তাহলে এটা বেশি স্টেবল। সো অবশ্যই অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের কি হবে আয়নীকরণ শক্তি হচ্ছে বেশি, ঠিক আছে। এই পর্যন্ত তাহলে হইলো। তাহলে পরেরটার মধ্যে কি হইছে, পরেরটার মধ্যে হইতেছে এখানের মধ্যে কি হইছে, এরপর এখানের মধ্যে হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেনের মধ্যে লাস্টে কি আসে 2p3, অক্সিজেনের মধ্যে লাস্টে কি আসে 2p4। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে এইটা কি বেশি স্টেবল হইছে না? স্টেবল হলে কি হচ্ছে নাইট্রোজেন এর চেয়ে অক্সিজেনের আয়নীকরণ শক্তি হচ্ছে বেশি, ঠিক আছে। এখানটার মধ্যে হইতেছে এরপর হচ্ছে কি নাইট্রোজেন আছে, এরপর কি ফসফরাস আছে, ফসফরাসের মধ্যে এখানে কি 3p3, সালফারের মধ্যে এখানে কি 3p4। তাহলে এখানে কি হবে নাইট্রোজেন এর মধ্যে হচ্ছে 3p3, তাই ও বেশি স্টেবল, ওর আয়নীকরণ শক্তি হচ্ছে বেশি। সো ফসফরাস ইজ গ্রেটার দেন কি সালফার। সো এই 4টার মধ্যে হচ্ছে কি হয়েছে বলতো, অবশ্যই এই 4টাই হচ্ছে পরীক্ষায় ঘুরে ফিরে আসে। এই 4টা ভালো করে পড়লেই পরীক্ষা ইনশাল্লাহ পাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বলো তো ভাই এখন এই 4টা জোড়া পড়লেই আমরা পরীক্ষা পারবো না? তাহলে কি মনে রাখবো যে যেটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হয়েছে সে বেশি স্টেবল, আয়নীকরণ শক্তি বেশি, বাস কাহিনী শেষ। তাহলে এবার তোমরা আমাকে বলো, এরা হচ্ছে সেম গ্রুপের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে বলো বেরিলিয়াম আর বোরন এই জোড়াটার মধ্যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বোরনের আয়নীকরণ শক্তি কম। কারণ এই যে মাত্র লিখে আসছি। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে কি হচ্ছে ম্যাগনেসিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের কম, মাত্র লিখে আসছি যে ভাই ম্যাগনেসিয়াম এর কি হয়েছে আয়নীকরণ শক্তি বেশি, অ্যালুমিনিয়াম শক্তি কম। এবার বলো এই দুটার মধ্যে কার আকার ছোট, চিন্তা করে দেখো তো। এই দুইটা যারা আছে ওরা দ্বিতীয় পর্যায়ে, ওরা তৃতীয় পর্যায়ে, তো অবশ্যই ওদের শেল কম, সো আকার ছোট। যেহেতু আকার ছোট তাই অবশ্যই এদের শক্তি কম্পারেটিভলি কি হবে বেশি হবে, ঠিক আছে ভাই। সো এখানে কি হয়েছে এইটার এবং এইটার মধ্যে এর শক্তিটা হচ্ছে বেশি হবে, ঠিক আছে ভাই, সবাই ধরতে পারছি? ক্লিয়ার এ পর্যন্ত? নাইস। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে একটু দেখি। তাহলে এবার দেখো এই পার্টটুকুর পরে কি হয়েছে একটু দেখো। এবার এখানটার মধ্যে হচ্ছে কোনটির প্রথম আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি। তাহলে বলো এখানে কি আছে, বোরন আছে, এখানে কার্বন আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে এখানে। তাহলে দেখো এরা কি একই পর্যায়ে, কিন্তু এরা সেম পর্যায়ে। সো সেম পর্যায়ে কি হচ্ছে বাম দিকে ডান দিকে গেলে আকার কিন্তু কি হয়, আকার কিন্তু কমে, আর আকার কমলে কি হয় আয়নীকরণ শক্তি বাড়ে, তাই না? সো কি হওয়া উচিত, অক্সিজেনের সবচেয়ে বেশি হওয়া উচিত, কিন্তু মাত্রই পরে আসছি এটা কি 2p3 আর এটা হচ্ছে 2p4। সো যেহেতু ও বেশি স্টেবল, সো ওর আয়নীকরণ শক্তি কিন্তু কি হবে বেশি হবে। সো এখানে সবচেয়ে বেশি কার, এখানে নাইট্রোজেনের হচ্ছে বেশি হবে, ম্যাক্সিমাম হবে, তাই না? কারণ ওর আয়নীকরণ শক্তি কি হয়েছে সবচেয়ে বেশি হয়েছে। কেন? কারণ এই 4টার মধ্যে ও সবচেয়ে বেশি স্টেবল। ক্লিয়ার? বুঝিয়ে পারছি? নাইস। চলেন এই বন্ধ হয়ে গেল। তাহলে পরেরটার মধ্যে দেখেন এগুলো কতবার করে আসছে, দেখছেন কতবার করে আসছে, ঠিক আছে। সো এই আয়নীকরণ শক্তিটা ভালো করে পড়বেন, শুধু যে এমসিকিউতে হেল্প হবে এরকমই তো না, এগুলো কিন্তু রিটেন পরীক্ষাও কিন্তু এইভাবেই আসে, ঠিক আছে। এই 4টার মধ্যেই ঘুরে ফিরে আসে, বুঝছো? একটু যদি ঠিকঠাক মতো গুছায় লিখতে পারো তাহলে কিন্তু সবসময় পারবা, কথা বুঝছো? ঠিক আছে, ওকে নাইস। তাহলে এই পর্যন্ত পারা গেল। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে একটু দেখি। কোন গ্রুপের উপর দিক থেকে নিচের দিকে গেলে কি হয়। একটা গ্রুপের উপর দিক থেকে নিচের দিকে যদি যাও তুমি নরমালি লিখে ফেলো
এরকম, ঠিক আছে, এরকম ধরে লিখছো। তাহলে গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, আকার বৃদ্ধি পায়। এখন কি বলছি, আকার বাড়লে ইলেকট্রন দান করা সহজ, তাই কি সক্রিয়তা বেশি, তাই না, সক্রিয়তা বেশি। এখন সক্রিয়তা যদি বেশি হয় তাহলে বলো তো কি হবে, তাহলে এখানের মধ্যে হচ্ছে ধাতব ধর্ম হচ্ছে বৃদ্ধি পাবে, ধাতব ধর্ম কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে চলো এবার কি হইতেছে, অহতব বৈশিষ্ট্য হ্রাস পায়। ধাতব ধর্ম বৃদ্ধি পাওয়া মানে কি, অহতব বৈশিষ্ট্য বৃদ্ধি পাওয়া, সো এটা ঠিক আছে, হ্রাস পাওয়া, ঠিক আছে, ঠিক আছে, ধাতব বৃদ্ধি তার মানে অহতব হ্রাস, সহজ কথা, ঠিক আছে। ধাতব বৃদ্ধি মানে কি বলতো, অধাতব কমে, অধাতব কমে, কথা সত্য, হ্যাঁ। আচ্ছা, তারপরটা কি, ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়, মাত্র লিখছি, সক্রিয়তা বৃদ্ধি পায়, সত্য। আয়নীকরণ শক্তি হ্রাস পায়, আকার বাড়ছে, আকার সাথে আয়নীকরণ সম্পর্ক উল্টা, সো হ্যাঁ কথা সত্য, আয়নীকরণ কম, তাই না, তাহলে অবশ্যই আয়নীকরণ কম হবে, এটাও সত্য কথা। সো অবশ্যই তিনটাই যেহেতু সত্য, তাহলে অবশ্যই অ্যান্সার হবে 1, 2 এবং 3। দেখছো কত সহজ, তাহলে ঠান্ডা মাথায় বসাই দিবে, অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার তাহলে পরেরটা কি আছে, কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, এটা আমরা সবাই জানি ভাই, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই চারটার মধ্যে উপর দিক থেকে নিচের দিকে নামবো, ফলে কি পাবে, আকার বৃদ্ধি পাবে। আর আকার বৃদ্ধি পাইলে কিন্তু কি হয় বলতো, আকার বৃদ্ধি পাইলে কিন্তু হচ্ছে ইলেকট্রন যে আসক্তি আছে সেই ইলেকট্রন আসক্তি হচ্ছে কম হবে। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো জনগণ কি হইতাছে, এবার খেয়াল করো ইলেকট্রন আসক্তি বেশি হচ্ছে। এবার তাহলে দেখো, তাহলে হওয়া উচিত কি, এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হওয়া উচিত, কিন্তু বাস্তবে কি হয়, অ্যান্সার হচ্ছে হয় না। কিন্তু কেন হয় না বলতো, কারণ এখানের মধ্যে ফ্লোরিন, এখানের মধ্যে ক্লোরিন এরকম আছে। তাহলে ফ্লোরিন কি, ফ্লোরিনের মধ্যে 2, 7 আর ক্লোরিনের মধ্যে কি 2, 8, 7, এদের আকারটা হচ্ছে কাছাকাছি, ঠিক আছে, এদের আকারটা হচ্ছে কাছাকাছি, এবং এই আকারটা নিয়ে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন এই আকারটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখন এর মধ্যে যখন কাজ করতেছি, তাহলে এবার এখানটার মধ্যে ওর আকারটা হচ্ছে বড় এবং ওর আকারটা কি ছোট। এবার এখানে একটা ওয়ার্ড আছে, সেটা কি চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্বের মধ্যে কি হয়েছে একটু খেয়াল করে দেখো, যে চার্জ ঘনত্ব নামে একটা ওয়ার্ড আছে, যখন আকারটা কাছাকাছি হয়ে যায় তখন আমাকে ভ্যালু নিয়ে কাজ করতে হয়। খেয়াল করে দেখবা যে একটা ওয়ার্ড আছে চার্জ ঘনত্ব, সেটা কি, সেটা হচ্ছে চার্জ ঘনত্বের যে মিনিংটা আছে, সেই মিনিংটা হইতেছে আমার লাস্ট শেলের ইলেকট্রন ডিভাইড বাই কি, ডিভাইড বাই হচ্ছে এর আকারটা, ঠিক আছে। ওকে, তাহলে এবার দুইটার লাস্ট শেলের ইলেকট্রন কি সেম, এর লাস্ট শেল ইলেকট্রন লাস্ট শেল ইলেকট্রন সেম, তাহলে কি হবে, চার্জ ঘনত্ব এর সাথে সম্পর্ক হচ্ছে আকার। তাহলে বলো, যার চার্জ ঘনত্ব আকার যত বড় তার চার্জ ঘনত্ব কম, তাই না, এর আকার কি, এর আকার হচ্ছে বড়, আকার যদি বড় হয় তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে চার্জ ঘনত্ব হবে কম, তাহলে চার্জ ঘনত্ব হবে কি কম, ঠিক আছে। তাহলে চার্জ ঘনত্ব কম যদি হয় তাহলে কি হবে, চার্জ ঘনত্ব কম মানে কি, মানে বেশি জায়গায় কম ইলেকট্রন। আর এখানে কি, এখানে হচ্ছে আকার ছোট, তাহলে আকার যদি ছোট হয় তাহলে কি হইতেছে, তাহলে এখানে হচ্ছে চার্জ ঘনত্ব হচ্ছে বেশি, এখানে হচ্ছে চার্জ ঘনত্ব কি বেশি। চার্জ ঘনত্ব বেশি মানে কি, কম জায়গায় বেশি ইলেকট্রন আছে, কম জায়গায় বেশি ইলেকট্রন হলে কি বাইরে কিন্তু আকর্ষণ করতে পারবে, পারবে না কিন্তু। সো কম জায়গায় বেশি ইলেকট্রন মানে বাংলাদেশের মতো অনেক কম জায়গায় অনেক বেশি মানুষ আছে, তাহলে ওইখানে কি আর বাংলাদেশ এক্সট্রা মানুষ নিতে পারে, পারে না কিন্তু। ঠিক তেমনি ওরও কম জায়গায় বেশি ইলেকট্রন আছে, তাহলে ওর ইলেকট্রন আসক্তি কিন্তু কি হয়, ওর ইলেকট্রন আসক্তি কিন্তু কম হয়। আর এখানে যেহেতু চার্জ ঘনত্ব কম, তাহলে কি হচ্ছে, ও ইজিলি বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, এই জন্য ওর ইলেকট্রন আসক্তি কিন্তু কি, ইলেকট্রন আসক্তি কিন্তু হচ্ছে বেশি। এই জন্য মনে রাখবো, ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে সবসময় কি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি, ব্যাস। তাহলে অবশ্যই কি ফ্লোরিন মানে বাকি দুটো তো এমনিই বাদ, তো এখানে অ্যান্সার কোনটা হবে, ক্লোরিন, এটা মাথায় রেখো, তাইলেই চলবে, ঠিক আছে, যে সবসময় কি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচাইতে বেশি হয়, ঠিক আছে। নাইস, তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা, সঠিক ক্রম হইতেছে ভাই, এখানটার মধ্যে ক্লোরিন আছে, এরপর কি হয়েছে মাত্র পরে আসো আগের পেজে, তাই না, যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, তারপর কে ফ্লোরিন, তারপর খেলা আকার অনুযায়ী ব্রোমিন, তারপর কি আয়োডিন। কেন, কারণ চিন্তা করে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরকম ছিল, উপর দিক থেকে নিচের দিকে গেছো, আকার যদি বাড়ে তাহলে কি ইলেকট্রন আসক্তি কমবে, ইলেকট্রন আসক্তি কমবে, ঠিক আছে। সো এই দুটা কিন্তু নরমালি কম, তাই না, আর এই দুটার মধ্যে ব্যতিক্রম কাজ করছিল, ওই যে ওর চার্জ ঘনত্ব বেশি কম আছে, সো কি ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ফ্লোরিন হয়েছিল। সো এবার পুরো সিকোয়েন্সটা দাঁড়াবে ব্রোমিন আয়োডিন সবচেয়ে কম কারণ আকার বেশি, আর ফ্লোরিন ক্লোরিন আকার কাছাকাছি, কিন্তু এখানে তাই চার্জ ঘনত্বের রুল অ্যাপ্লাই হবে, চার্জ ঘনত্বের রুল বসায় দাও, ক্লোরিন বেশি আসবে। সো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এক নাম্বার কি এখানে আছে, এটা নাই, ফ্লোরিন সবচেয়ে বেশি লেখা বাদ। তারপরটার মধ্যে কি আছে, হ্যাঁ আছে, এটা ঠিক আছে, এটাতে আছে নাই, এটা কি আছে ক্লোরিন, না ব্রোমিন হবে না, ঠিক আছে বাদ। অ্যান্সার হবে তাহলে বি নাম্বারটা।
অ্যান্সার হবে তাহলে বি নাম্বারটা। ঠিক আছে, পারবো তাহলে জনগণ? ওকে, নাইস, এই বন্ধ হয়ে গেল। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে একটু দেখি। তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রমও কিন্তু এরা কিন্তু কোনো ব্যতিক্রম নাই, তড়িৎ ঋণাত্মকতা কোনো ব্যতিক্রম নাই, খালি মনে রাখবা আকার আর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে উল্টা, বাস। ঠিক আছে, এর কোনো ব্যতিক্রম কিন্তু আপাতত তোমাদের লেভেলে নাই, সো তোমাদের ওটা মনে রাখারও দরকার নাই। খালি একটা কথা স্পেশাল মনে রাখো, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4.0, অক্সিজেনের হচ্ছে 3.5, নাইট্রোজেনের হচ্ছে 3.0, ক্লোরিনের হচ্ছে 3.0। ঠিক আছে, এই কয়েকটা পাউলিং স্কেলে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু, এই ভ্যালুগুলো একটু মাথায় রাখতে পারলে খুব ভালো হয়। ঠিক আছে, কার্বন হচ্ছে 2.5, হাইড্রোজেন হচ্ছে 2.1। হ্যাঁ, এগুলো পারলে একটু মনে রেখো। তো এবার দেখো তো ভাই, তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে এই পার্টটুকুর মধ্যে তাহলে কি আসতেছে? তাহলে এখন তোমাদের মধ্যে কার কার মধ্যে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন তো হচ্ছেই না, কারণ আয়োডিনের আকার সবচেয়ে বড়, ওর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হবে, বাদ। এখানে ফ্লোরিনের হচ্ছে 4.0, তারপর অক্সিজেনের হচ্ছে 3.5, ক্লোরিনের হচ্ছে 3.0, সো এটা ঠিক আছে। হ্যাঁ, তারপর ফ্লোরিনের 4.0, এটা হচ্ছে 3.0, এটা 3.5, তার মানে এটা হচ্ছে না। তারপর কি নাইট্রোজেনের 3.0, আয়োডিনগুলো আরো কম, তাহলে এটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা, অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, খ নাম্বারটা আমার অ্যান্সার হবে। এবং মনে রাখবা পৃথিবীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, কারণ যখন অপশনের মধ্যে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, পৃথিবীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। ওকে, তাহলে এই পর্যন্ত কাজগুলো করছি। তাহলে এবার পরেরটা আমাদের কি হইতেছে একটু দেখে ফেলি। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এবার পরের পেজে আসছে হচ্ছে এটা, যে উদ্দীপকের তথ্য অনুযায়ী কোনটা কোনটা ঠিক হয়। তাহলে চলো কি কি মধ্যে বলছে, এল এবং ই। তাহলে বলো, এখানে A15 মানে হচ্ছে P3, 16 মানে হচ্ছে P4, 17 মানে হচ্ছে P5, 18 মানে হচ্ছে P6, তাই না? তাহলে বলো তো ভাই, এল এবং ই, তাহলে দ্বিতীয় পর্যায়ে আছে এল লাস্টে তাহলে আসবে 2P3, আর ওইখানে ই এর লাস্টে কি আসবে 2P4। ঠিক আছে, তাহলে বলো 2P3 এবং 2P4 এর মধ্যে স্টেবল কোনটা বেশি? অবশ্যই 2P3 স্টেবল, তাহলে ওর আয়নীকরণ শক্তি কি হয়? বেশি হয়। ঠিক আছে, ওকে, আয়নীকরণ শক্তি বেশি হয়, তাহলে অবশ্যই এটা সত্য কথা, কোনো সমস্যা নাই। এবার ইলেকট্রন শক্তি ক্রমের মধ্যে কি হয়েছে একটু দেখো। এখানে কি কিউ, কিউ কি, কিউ হচ্ছে ভাই এটা হইতেছে আমার তৃতীয় পর্যায়ে আছে, তো এখানে 3P5, 3P5 এটা কি? ক্লোরিন। আর এখানে কি 2P5, তার মানে এটা কি? ফ্লোরিন। তাহলে মাত্র পরে আসছো ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে কি? ক্লোরিনের তড়িৎ ইলেকট্রন শক্তি হচ্ছে বেশি, তাহলে এটা সত্য। ঠিক আছে, এইটাও সত্য, এটাও সত্য। ওকে, নাইস। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে? MQ3, এম কি জিনিস দেখি তো একটু। এম কই? এই যে এম, এম এর মধ্যে Q3 আছে, MQ3। তাহলে এম এর মধ্যে কি হয়েছে? 3P3, তাই না? তাহলে 3P3 মানে কি? ফসফরাস, তাই না? ফসফরাসকে নিয়ে কাজ করতেছো, তাহলে ফসফরাসের মধ্যে হচ্ছে আছে মানে এটা নাইট্রোজেন, এটা ফসফরাস, এখানে 3P3 আসছে। তাহলে ফসফরাস আছে, ফসফরাসের মধ্যে PCl3, PCl3 কি ডায়মার গঠন করে? না, কারণ PCl3 কিন্তু অষ্টক পূর্ণ হয়ে আছে, তাই না? PCl3 কিন্তু অষ্টক পূর্ণ হয়ে আছে, সো ওর কিন্তু অষ্টক পূর্ণ, অষ্টক পূর্ণ থাকলে কিন্তু আমার ডায়মার গঠন করার কোনো দরকার নাই। সো অ্যান্সার হবে 1 আর 2। ঠিক আছে, 1 আর 2 আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, ওকে, ঠিক আছে, কেউ কিন্তু আগে AlCl3 মনে করো না। হ্যাঁ, AlCl3 কিন্তু আলাদা জিনিস। ওকে, পারবো তাহলে? পারবো। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে একটু দেখো। এবার আমরা অক্সাইড নিয়ে পড়াশোনা করবো এবং এটাই আমাদের লাস্ট টপিক, এটা পড়লে মোটামুটি আমাদের শেষ আজকের ক্লাস। ঠিক আছে, নেক্সট দিন আমরা হচ্ছে আবারও বলতেছি সংকরণ পড়বো, এর সাথে আরো অনেক কিছু পড়বো ইনশাল্লাহ। ওকে, তো চলো এবার কি হয়েছে, আমরা সবাই জানি যে অধাতুর যে অক্সাইড গুলা আছে, অধাতুর অক্সাইড যেগুলা, সে অধাতুর অক্সাইড গুলা কি করব? অধাতুর অক্সাইড গুলো সাধারণত অম্লধর্মী হয়, আর ধাতুর যে অক্সাইড গুলো আছে সে অক্সাইড গুলা হচ্ছে ক্ষারধর্মী হয়। কেন? কারণ অধাতুর যে অক্সাইড, সে অক্সাইড গুলা কিন্তু পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে ফেলে, অ্যাসিড তৈরি করে ফেলে। আর ধাতুর যে অক্সাইড গুলো আছে ও কিন্তু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে ফেলে। ঠিক আছে, অপর দিকে কি হয়েছে, নিরপেক্ষ অক্সাইড কোনটা? যারা অ্যাসিড ক্ষার কোনোটাই না। এরকম কে কে আছে? এরকম আছে হচ্ছে H2O, CO, N2O, NO, এই চারটা। ঠিক আছে, এই চারটা এমসিকিউতে প্রচুর পরিমাণ আসতেছে লাস্ট 3 বছর ধরে। এই টপিকগুলো কিন্তু প্রচুর আসে, কারণ তোমরা এটা পড়ে যাও না, পরে এখান থেকে পরীক্ষা চলে আসে। নিচে কোনটি নিরপেক্ষ অক্সাইড, বিশেষ করে CO আর এই যে H2O, এই দুটো পরীক্ষা অনেক আসে। হ্যাঁ, পরেরটার মধ্যে কি হয়েছে, উভধর্মী অক্সাইড, মানে ও অ্যাসিড ক্ষার দুটোর সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে কি কি আছে? জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, SnO2, PbO, PbO2, এগুলা কি? এগুলো হচ্ছে আমার উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করবে। ওকে, পরের ধর্মে কি আছে?
পার অক্সাইড মানে এখানে অক্সিজেনের জারণ মান কত হইতে হবে -1 দুইটা এক্সাম্পলই পড়বা একটা কি K2O2 আর একটা কি Na2O2 ঠিক আছে H2O2 পড়তে পারো বাট দরকার নেই এটা পড়লেই চলবে আর সুপার অক্সাইড কোনটা যেখানে অক্সিজেনের জারণ মান কত -1/2 যদি অক্সিজেনের জারণ মান -1/2 হয় তখন এখানে দুইটা এক্সাম্পলই আছে পরীক্ষায় KO2 NaO2 পরীক্ষা সবচেয়ে বেশি আসে হচ্ছে KO2 হ্যাঁ এটা পরীক্ষায় প্রচুর আসে মাথায় রাখবে কোনো অসুবিধা আছে নাই ওকে তাহলে এই পর্যন্ত মোটামুটি আমরা পারলাম তাহলে এবার চলো পরের পেজে হচ্ছে আমরা একটু দেখে ফেলি যে আসলে কোশ্চেন কি কি আসে ঠিক আছে তার আগে একটু আমরা পুরো ধর্মগুলা পড়ে ফেলবো দেখো এখানে যদি আমরা একটু লিখে ফেলি ওকে এরকম আছে তাহলে এবার প্রত্যেকটা অক্সাইড লিখে ফেলবো এটা কি Na2O এটা কি ম্যাগনেসিয়াম অক্সাইড এটা কি Al2O3 এটা কি সিলিকন অক্সাইড এরপর কি P2O5 এরপর কি SO3 এরপর হচ্ছে Cl2O7 তাহলে জনগণ এবার একটু খেয়াল করো কি কি হয়েছে এবার এখানটার মধ্যে হচ্ছে যখন তুমি কাজগুলো করতেছো যদি আমরা একটু গুছায় ফেলি তাহলে সোডিয়াম অক্সাইড কি করে পানির সাথে বিক্রিয়া করে ফলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে তাহলে ও কি ও হচ্ছে তাহলে তীব্র ক্ষার তীব্র বেস তাই না তীব্র বেস ওকে এবার ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা আছে ও গরম পানিতে বিক্রিয়া করে না কিন্তু ও কিন্তু কি করে আবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে ঠিক আছে এখানে কি হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করে ফেলে ঠিক আছে সো ও কিন্তু কি ও হচ্ছে একটা মৃদু বেস ঠিক আছে ও বিক্রিয়া করতে পারে কিন্তু ও হচ্ছে ওর তুলনায় একটু হালকা এবার Al2O3 ও কি ও হচ্ছে উভধর্মী কারণ এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে উভধর্মী কি জিনিস উভধর্মী হচ্ছে ভাইয়া Al2O3 ও হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া করে তখন কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি হয় আর অপর দিকে Al2O3 টাই কিন্তু আবার সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে সোডিয়াম অ্যালুমিনেট মানে লবণ প্লাস হচ্ছে পানি ঠিক আছে সো দুইটার সাথে বিক্রিয়া করতে পারে তাই ও কি উভধর্মী অক্সাইড তাই না ভাই তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে পরেরটার মধ্যে হচ্ছে এখানে একই হবে এবার চিন্তা করে দেখো SiO2 যেটা আছে ও পানির সাথে বিক্রিয়া করে H2SiO3 তৈরি করে ফেলে এটা কি একটা অ্যাসিড কিন্তু এটা খুবই মৃদু একটা অ্যাসিড ঠিক আছে আর এবার পরে এগুলা খেয়াল করে দেখো P2O5 যেটা আছে ও পানির সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে H3PO4 তৈরি করে ফেলে তারপর এখানে SO3 কি করে SO3 ও পানির সাথে বিক্রিয়া করে ফলে কি উৎপন্ন করে ফেলে H2SO4 তৈরি করে ফেলে আর লাস্টে Cl2O7 ও কি করে পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে ফেলে হচ্ছে HClO4 এবার খেয়াল করো এই যে লাস্টের যে তিনটা এই তিনটার কিন্তু খুবই তীব্র অ্যাসিড করছে কিন্তু তিনটার মধ্যে কার তীব্রতা বেশি এটা আমি গতদিন হচ্ছে গুণগত রসায়নে কিন্তু রাসায়নিক পরিবর্তনে কিন্তু বলছিলাম সেটা কি যে যখন তিনটা অ্যাসিড অক্সি অ্যাসিডকে কম্পেয়ার করবা তখন কি দেখতে হবে কার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি যেমন এখানে ওর কেন্দ্রীয় পরমাণু জারণ মান হচ্ছে +5 ওর কেন্দ্রীয় পরমাণু জারণ মান +6 ওর কেন্দ্রীয় পরমাণু জারণ মান +7 মনে রাখবা যখন এরকম তিনটা আসবে এই যে H3PO4 এখানে কি H2SO4 এখানে কি HClO4 যখন তিনটারে জারণ মান ভিন্ন অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যদি অক্সি অ্যাসিডের ক্ষেত্রে হয় তাহলে যেইটার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি সেই অ্যাসিডের শক্তি বেশি আর যে অ্যাসিডের শক্তি বেশি সেই অ্যাসিডের অবশ্যই অক্সাইডটাও কি বেশি অ্যাসিডিক তাহলে এটা হচ্ছে কি সবচেয়ে বেশি অ্যাসিডিক অক্সাইড আর এটা কি তার চেয়ে একটু কম এটা তার চেয়ে একটু কম সবগুলোই কিন্তু অ্যাসিডিক হ্যাঁ এগুলো সবগুলোই কিন্তু অ্যাসিডিক কিন্তু হচ্ছে কি যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান সবচেয়ে বেশি সে কি হবে সে হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিডিক অক্সাইড হবে ক্লিয়ার সো এটা হচ্ছে পর্যায় 3 এর জন্য হচ্ছে পুরোপুরি বিক্রিয়াগুলো লেখা আছে ঠিক আছে সহজ কথা হচ্ছে এই সাইডে কিন্তু সে তীব্র বেস ছিল এই সাইডে সে তীব্র অ্যাসিড হয়ে গেছে সো যত তুমি পর্যায় বাম দিক থেকে ডান দিকে যাবা তত কি হবে তত এখানে হচ্ছে আমার অক্সাইডের যে অ্যাসিডিক ধর্ম আছে অক্সাইডের অ্যাসিড ধর্ম কি পাবে অক্সাইডের অ্যাসিডিক ধর্ম হচ্ছে বৃদ্ধি পাবে ঠিক আছে অ্যাসিডিক ধর্ম বৃদ্ধি পাবে বাস এইটুকু জানলেই চলবে ঠিক আছে ভাই পারবো তাহলে এই পর্যন্ত মোটামুটি হয়ে গেল পরের পেজে কি আছে একটু দেখি কোন অক্সাইডটি উভধর্মী দেখো অক্সাইড উভধর্মী বললে আমরা মনে রাখবো ZnO Al2O3 SnO2 PbO2 এগুলা ঠিক আছে এগুলো একটা পড়লে আমাদের চলতেছে তাহলে এবার আমাকে বলো SnO PbO এগুলো লিখলেও চলবে কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এবার বলো ভাই এই পার্টটুকুর মধ্যে কোনটা অক্সাইড হইলো তাহলে এবার এই অপশনগুলোর ভিতরে আমাদের যে Al2O3 আছে এটা হচ্ছে একটা উভধর্মী অক্সাইড হবে ক্লিয়ার সবাই পারবো তাহলে ইনশাআল্লাহ তাহলে এই পর্যন্ত পেরে গেলাম
ওকে, তাহলে পরের বারের মধ্যে কি আছে একটু দেখি। SO3 কোন ধরনের অক্সাইড, খেয়াল করছো? এই মাত্র কিন্তু পড়ে আসছি যে SO3 পানির সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করে ফেলে, তাহলে অবশ্যই সে কি, সে হচ্ছে একটা অ্যাসিডিক অক্সাইড। অ্যাসিডিক অক্সাইড, তাহলে বলো কি হবে? অম্লধর্মী অক্সাইড। ঠিক আছে ভাই, সবাই পারবো জনগণ? ঠিক আছে, হইলো। ওকে, নাইস। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে? নিচের কোনটি সুপার অক্সাইড? সুপার অক্সাইড মানে কি? অক্সাইডের জারণ কত হইতে হবে? -1/2 হইতে হবে। তাহলে কে আছে এরকম বলছিলাম, KO2। তাহলে অপশন খুঁজো KO2 আছে কিনা, এই যে এটাই, দেখছো KO2 কিন্তু অপশনের মধ্যে আছে। ওকে, সো এটা ভালো করে একটু দেখবো, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় পাস। ওকে, নাইস। তাহলে পরেরটা চলে যাই। পরেরটার মধ্যে কি হইছে? নিচের কোনটি অ্যাসিডের তীব্রতা অধিক? দেখছো তীব্রতা অধিক। তাহলে এবার কি হয়েছে একটু দেখো। এগুলোর মধ্যে ফার্স্ট অফ অল কি বলছিলাম, জারণ মান দেখতে হয়, তাই না? কতবার আসছে দেখো ভাই, কতবার আসছে। তো কি বলছিলাম যে অক্সি অ্যাসিড হইলে যার কেন্দ্রীয় মনের জারণ মান বেশি, সে অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী, তাই না? তো চলো দেখে ফেলি। তো এখানের মধ্যে কি, ওর জারণ মান 3 দুগুণে 6, 1 বাদ দিলে 5। এখানে কত, 4 দুগুণে 8, 2 বাদ দিলে 6, 4 দুগুণে 8, 1 বাদ দিলে 7, 4 দুগুণে 8, 3 বাদ দিলে 5। তাহলে বলো কোনটার জারণ মান ম্যাক্সিমাম হয়েছে বলো তো? এইটা। সো এটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে, যে অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ মান সর্বোচ্চ, সেটাই কিন্তু কি, সেটাই কিন্তু আমার তীব্র অ্যাসিড হবে। ক্লিয়ার? সবাই ধরতে পারছি? পারছি। ওকে, নাইস। তাহলে এই বন্ধু কাজ করতেছি। ওকে, তো হচ্ছে যখনই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মান তাহলে বেশি হয়ে গেল, সেটা তীব্রতা হচ্ছে বেশি হয়ে যাবে, শেষ। ঠিক আছে, তো এখন আমরা এই পর্যন্ত পড়ে ফেলছি। অনেকবার আসছে পরীক্ষায়, ঠান্ডা মাথায় করব। আর যদি অক্সি অ্যাসিডের এই তীব্রতা আরো বেশি জানতে হয়, তাহলে রাসায়নিক পরিবর্তনের উপর যে ওয়ান শটটা আছে না, ওখানে কিন্তু আমি আরো ডিটেলস আলোচনা করছি, তো দেখো। ঠিক আছে, আচ্ছা, তার পরেরটায় চলে যাই। পরেরটার মধ্যে গেলে কি হচ্ছে, এই যে এক্স এর অম্লত্ব জানতে চাইছি আমরা। তাহলে এবার দেখো, এখানে দেখো কি হয়েছে, এটা হচ্ছে P1। P1 মানে কি বলতো? এখানে তৃতীয় পর্যায়ে, তাহলে এখানে 3P1 আসবে। তাহলে এখানে কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তাহলে এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম। হ্যাঁ, তাহলে অ্যালুমিনিয়ামের অক্সাইড কি? অ্যালুমিনিয়ামের অক্সাইডটা হচ্ছে ভাই Al2O3। তাহলে এবার এই যে Al2O3 এর অম্লত্ব বের করতে বলছে। তার মানে একটা Al2O3 তে তুমি যদি HCl এর সাথে বিক্রিয়া দাও, তাহলে সে কয়টা অ্যাসিডকে সে বিনষ্ট করবে, সেই ভ্যালুটা। ঠিক আছে, এখন এখানে যদি বিক্রিয়া করো, তুমি শেষ পর্যন্ত দেখবা AlCl3 আর H2O তৈরি হয়। সো এখানে তুমি দেখবা সে 6টা অ্যাসিডকে নষ্ট করতে পারে। ঠিক আছে, এখন তুমি সবসময় কিভাবে গুণে গুণে বের করতে পারবে? আসলে কি সম্ভব না। সো এটা বের করার শর্টকাটটা হইতেছে আমার কি জানা, এটা হচ্ছে শর্টকাটটা হইতেছে আমাদের তুল্য সংখ্যা জানা। ঠিক আছে, তো একটা Al2O3 যেটা আছে, এর মোট চার্জ কত? এর মোট চার্জ হচ্ছে +6। এর মোট চার্জ হচ্ছে +6। তাহলে মোট চার্জ যদি +6 হয়, তাহলে অবশ্যই মনে রাখবা সে কি করবে, 6টা অ্যাসিডকে নষ্ট করতে পারবে। তার মানে হচ্ছে ওর তুল্য সংখ্যা যত, মোট চার্জ যত, ওর তুল্য সংখ্যাও কিন্তু তত। ঠিক আছে, সাধারণত একটা অ্যাসিড, ক্ষার বা হইতেছে এরকম টাইপের যারা আছে, ওরা যতগুলা হচ্ছে তাদের তুল্য সংখ্যা হয়, সেটাই কিন্তু কি, সেটাই হচ্ছে তাদের অম্লত্ব বা ক্ষারকত্বের সংখ্যা হয়। ঠিক আছে, সো যেমন এখানে কত আসছে, তুল্য সংখ্যা 6 আসছে। ক্যাটায়নের মোট চার্জ এই কি, তার তুল্য সংখ্যা। তো ক্যাটায়নের মোট চার্জ +6 আসছে, তুল্য সংখ্যা 6, এই জন্য এর অম্লত্ব কত আসবে, 6 আসবে। সো এটাই কিন্তু আমাদের অবস্থা ভাইয়া। ঠিক আছে, সো 6 আসবে আনসার, এবং এটাই কিন্তু আমাদের শেষ। ঠিক আছে, তো আমরা মূলত এই পর্যন্ত হচ্ছে আজকে ক্লাসটা ছিল। এবার কিন্তু আমরা এখানে সুন্দর করে সামারিগুলো লিখে দিয়েছি। আমি আবারও বলতেছি, এটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারটার পার্ট 1। আমরা কিন্তু এই চ্যাপ্টারের উপর এখনো সংকরণ করি নাই। আমাদের সেকেন্ড পার্টে কি থাকবে, আমাদের সেকেন্ড যে পার্ট আছে, ওই সেকেন্ড পার্টে আপকামিং হচ্ছে কি, আপকামিং হইতেছে আমাদের যে ইয়াটা আছে না, আমাদের যে হচ্ছে সংকরণটা আছে, তারপরে ফাজানের নীতি আছে, ফাজানের নীতি আছে, ওটা কিন্তু আমরা নেক্সটটাতে পড়বো। ঠিক আছে, নেক্সটটাতে পড়বো। সো এটা একটু ভালো করে আমরা সবাই দেখে রাখবো জনগণ। ঠিক আছে, সো এখানে দেখো আমরা আজকে মূলত শুরুতেই একদম এসপি মানে একটু মিনেশ করছি, ক্রোমিয়াম, কপার এগুলা। তারপর কি হচ্ছে, ব্লক মৌলতে চলে আসছি, 14টা, 36টা, 41টা এগুলো সংখ্যাগুলা। ঠিক আছে, এরপর আমরা অনেকগুলো ধর্ম নিয়ে পড়াশোনা করছি। AlCl3 ডাইমার করে, তারপর কি সিলিকন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড করে, অনেক কিছু পড়ছি আমরা। শেষে এসে এখানে কি পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে কথাবার্তা বললাম, আয়নীকরণের ব্যতিক্রম দেখলাম, পর্যায় সারণীর মধ্যে অক্সাইডের ধর্ম দেখলাম লাস্টে
2023-এ। সো আমরা মূলত এখান থেকে কিন্তু একদম সবকিছু সুন্দর মতো কভার করে ফেলছি জনগণ, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম মার্ক যেন তোমরা পাও ওমন ভাবে ডেলিভারিটা করার চেষ্টা করেছি, একটু গুছাই দেওয়ারও চেষ্টা করেছি। এই চ্যাপ্টারটা অনেক বড়, মোটামুটি হচ্ছে ফার্স্ট পেপারের 25টা এমসিকিউর মধ্যে মেজরিটি হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে আসে। সো চেষ্টা করব আমরা যেন পার্ট 1 যতটুকু পড়িয়েছি অ্যাটলিস্ট, যেহেতু ধর্মগুলো নিয়ে আমরা সবাই অনেক প্যারা খাই, তাই একটু ঠান্ডা মাথায় ধর্মগুলো একটু পড়ে ফেলা, ঠিক আছে? এবং অপর দিকে যখন তুমি কাজগুলো করতেছো তখন চেষ্টা করবো আমরা যেন বেশি বেশি করে টপিকগুলো প্র্যাকটিস করো, বই এই টপিকগুলো একটু রিডিং পড়বা, ইনশাল্লাহ হচ্ছে ভালো কিছু হবে। আর নেক্সট দিন তো সংকরণ নিয়ে অনেক কিছু পড়াশোনা করব, ইনশাল্লাহ কবি পড়াশোনা হবে, ঠিক আছে? তো জনগণ সকলকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে ক্লাসটা করার জন্য। নেক্সট দিন আবার দেখা হবে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে ভিডিওটা কেমন লাগলো, কোনো কিছু না বুঝলেও জানাবা, কোনো কিছু যদি বুঝো তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবা। তো জনগণ ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট সময় কোনো একটা ভিডিওতে, কোনো একটা সময় সুন্দর করে আমরা আবার পড়াশোনা করবো। আজকে ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।